জিনিসটা এখানে ওনারা আনতে চাইছেন। এতদিন কি হতো, এই আর্টিকেল 81, 82, এখন কি করছে, এখন এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সবটা পার্লামেন্ট সবকিছু ডিটারমিনেশন করবে। ডিলিমিটেশন কখন হবে, কখন সেন্সাস দিয়ে কাজ হবে, কোন সেন্সাসটা দিয়ে কাজ করতে হবে পার্লামেন্ট ঠিক করবে। কখন ডিলিমিটেশন হবে পার্লামেন্ট ঠিক করবে। তাহলে আর্টিকেল 81 এন্ড 82 এটা রিপিল না করে এইভাবে রেখে আপনি এই জিনিসটা করতে চাইছেন মন গড়া আপনার সুবিধা মতো। তাই আমি বলেছি শালীর আচরণে মুখ রেখে রাজনৈতিক শিকার করার লক্ষ্যে এই জিনিসটা ডিলিমিটেশন একটা এখানে আনা হয়েছে। উদ্দেশ্যটা কি? ইতিমধ্যে আমরা দেখেছি স্যার, আমি দুর্ভাগ্য সৌভাগ্য হোক, আমি আসামে গেছিলাম প্রচারের জন্য। এই ফার্স্ট টাইম আফটার ডিলিমিটেশন রেজাল্টটা বেরোবে স্যার। ডিলিমিটেশন হয় মোজাকে ব্রেক করা যাবে না, তারপরে ন্যাচারাল বাউন্ডারিজ, পাহাড়, নল, নদী, এই সমস্ত মাধ্যমে তো ডিলিমিটেশন হয়। And when the last delimitation took place, I was an associate member from my party to this delimitation commission. এটা সম্পর্কে আমার কিছু কনসেপশন রয়েছে স্যার। আসামে গিয়ে দেখলাম স্যার, কোন রকম বেরিয়ান নেই, কোন রকম আইন যে মানা হয়নি, শুধু রাজনৈতিক সুবিধা লোটার জন্য, মানে যেখানে যা পপুলেশন গ্যাপ, যে কন্টিনিউটি নেই, তার কন্টিনিউটি নেই এলাকা, কোন ওই নদীর ওই পাড়ে আরেকটা টোটো, মানে ওখানে বেশি ভোট, এটাকে এখানে মধ্যে মার্চ করে দিলে আমার এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেফ হয়ে যাচ্ছে। এরকম করে করে এখানে হয়েছে, সেম হয়েছে জম্মু এন্ড কাশ্মীরে। এই দুটো স্টেট উই হ্যাভ সিন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা শুধু পলিটিক্যালি মোটিভেটেড এই কাজগুলো করতে, সংবিধানকে ধজ্জিয়ে উড়াকে এই জিনিসগুলো করতে আমরা দেখেছি। বলছি আমি সেটা বলবো না কেন, আই নো এভরিথিং। তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা অত্যন্ত চিন্তার ব্যাপার যে মহিলা আরক্ষণের কথা বলে আমার অন্য কিছু স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নিয়ে মহিলাদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা অভিপ্রায় মাত্র, আর কিছুই। আচ্ছা, এখানে যখন এই কথাগুলো বলা হলো সাদার্ন স্টেটস কত নুকসান, ভারী নুকসান হোগা, বিলটা আপনারা দেখেছেন, আপনি তো আপনি স্পিকার, আপনি তো দেখবেনই। আমার ত্রিপুরার সিট বাড়ছেনি, লোকসভা 0, একটা সিটও বাড়ে। ইভেন টেক 2011 সেন্সাসে একটা সিটও বাড়ে না। ওয়েট, এইবার রাইট, এবার অমিত শাহজি যখন বিরোধীরা চেপে ধরলো যে सदर्न स्टेट, छोटा स्टेट, नॉर्थ ईस्टर्न स्टेट्स बहुत नुकसान हो गए इन लोगों का, तो अमित शाह की একটা তথ্য বের করে নিয়ে আনলো, nowhere it is encrypted, লিখিত নয়, বিলের মধ্যে কোথাও নেই। তখন উনি বললেন 50% करके हम सभी जगह पे बढ़ाएंगे। मान लो कि उत्तर प्रदेश में 80 है, उसका 50% मतलब 40, 80 + 40 120, এরকম করে করে প্রত্যেকটি স্টেটে বাড়াবেন উনি বললেন। যখন বিরোধীরা বললো ভাই সাहब इस पे कहा कौन सा ये जो आपने बिल लाया है कहां पे लिखा है, बताइए तो। हाउ कैन वी ट्रस्ट যে বিলের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ থাকবে না, সিম্পলি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে উনার বক্তব্য প্রেক্ষিতে এটাকে সমর্থন করবো আমরা? আরে বলেন কি এই যে এনেছেন, এই জিনিসটা যে এনেছেন, তাহলে তো যা তোমার 2011 সেন্সাস আপনারা বলছেন এখানে 2011 সেন্সাস, আজকে যেটা আনলেন 2011 সেন্সাস, 2011 সেন্সাসের তালিকায় তো আমরা দেখলাম, আমি যখন আপনি এখানে বিলে এনেছেন, তো আই এম কনসার্ন ফর মাই স্টেট, আই এম কনসার্ন যে আমার সিট, আমার পপুলেশন বেড়েছে,
আমার একটা এসটি সিট রিজার্ভ হবে, একটা এসসি রিজার্ভ হবে, একটা ওবিসির জন্য রিজার্ভ। আমি তো চাইবো আমাদের সিট আরো বেশি করে বাড়ুক এ রাজ্যে। তোর কোথায় বাড়লো আমাদের রাজ্যে? হ্যাঁ, ও তাহলে এটা 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 কে করবে? এটা শুনুন একটা জিনিস স্বপন বাবু, আমি ইউ আর এ ভেটারেন পলিটিশিয়ান, you are a wise man, you know, but just to suppress my voice and seek the attention, divert the attention of the media and the people of the state, please don't resort to this sort of politics. আমার একটা আপনি এতটুকু বলুন, আপনি আমাকে, you are very smart enough to divert the attention. The photo নষ্ট হয়ে যায়, you are mahir in that, I must appreciate you. 15 minutes over. অধ্যক্ষ মহোদয়, এই যে উনি যে বললেন 2011 সেন্সাসের কথা, the small states, the southern states should be the greatest losers. সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে, সাদার্ন স্টেটের হতে হবে। আছে যেটা নর্থ ইস্ট আমরা পাবো। আপনি আমার এই বিলে কোন জায়গায় আমরা নর্থ ইস্টার্ন হলে বেনিফিট পাবো আপনি আমাকে দেখিয়ে দিন স্পিকারের মাধ্যমে। আই গো ডাউন মোস্ট রেসপেক্টফুলি, আপনার কথা আমি স্বীকার করি। আপনারা দেখলেন না রিজার্ভেশন আমাদের, যেমন এসটি সিট আমাদের বেড়েছে, পপুলেশন থাকা না থাকা সত্ত্বেও বেড়ে গেছে। এটা সিস্টেম, ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডু দি না, এটা পারবে না। ওটা হয়েছিল পিস অ্যাকর্ডের মাধ্যমে 17 থেকে 20 করা হয়েছিল সংবিধান সংশোধন করে, কিন্তু লিমিটেশন অফ দিস কনস্টিটিউশনাল কনসার্ন দ্যাট অলসো আপনারা কেড়ে নিতে চাইছেন, ডিলিমিটেশন কমিশনের পাওয়ারটাও কেড়ে নিতে চাইছেন। सेंसस 815 प्लस 35 850 किस आधार पे आपने बोला है? अगर 2011 का सेंसस लोगे इसका मतलब है पॉपुलेशन बेस, तो आपने पॉपुलेशन अभी तय नहीं हुआ, अभी कैसा 850 815 प्लस 35 यूनियन टेरिटरी टोटल 856 आपने कहां से ये तय किया बताइए, কিভাবে तय করলেন এটা? তার মানে this is the work to be done by the delimitation commission comprised of delimitation chairman, retired Supreme Court judge, আপনার চিফ ইলেকশন কমিশন কিংবা কোন একজন কমিশনার, এটি 3 মেম্বার বডি, একটা কনস্টিটিউয়েন্ট ডেলিমিটেশন কমিশন, তারপর প্রত্যেক স্টেটে প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে অ্যাসোসিয়েট মেম্বার হয় প্রত্যেকটি স্টেটের জন্য। ড্রাফট ওয়ার্কিং পেপার তৈরি করে এই ড্রাফট ওয়ার্কিং পেপার অ্যাসোসিয়েট মেম্বারদের দিয়ে দেওয়া হয়, তারা তখন এটা স্টাডি করে দেখে তারপর রিপোর্ট করে এখানে ডিসকাশন হবে, বহুবার ডিসকাশন হয়। তাহলে এটা না করে কিছুই করলো না, 850 একটা ফিগার বলে দিল, এবং নট অনলি দ্যাট, আপনি জেনে আশ্চর্য হবেন অভিসংখ্যা কি রাজ্যসভার সিট পাচ্ছে না। মানে কি মোদি সাহেব প্লিজ, আরে বাবা मोदी साहब चाहছেন পরিষ্কার, ये बिले मत আছে, मोदी साहब चाहছেন কি मेरे को राज्यसभा का समर्थन नहीं मिलता है ना, मैं हर कोई भी चीज में लोकसभा से पास करवा लूंगा। We do not require যখন কনস্টিটিউশন যৌথ মিটিং যখন হয় পার্লামেন্টে, যখন যৌথ হাউস আপার হাউস লোয়ার হাউস মিলে, মানে লোকসভা রাজ্যসভা মিলে, তখন যে কোন ম্যাটার, whether right or wrong, whether pro people or anti people, pro people or anti people, they will get all the things passed. যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করে নিতে পারবে, this is their attitude. इसलिए नारा था अब की बार 400 पार, लेकिन शुक्र है भगवान की इनको वो पावर नहीं दिया, आम जनता ने इनको वो सुविधा नहीं दिया। बहुत खतरनाक कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट पास कर निते पारबे, दिस इज देयर एटीट्यूड। इसलिए नारा था अब की बार 400 पार, लेकिन शुक्र है भगवान की इनको वो पावर नहीं दिया, आम जनता ने इनको वो सुविधा नहीं दिया। बहुत खतरनाक चीज, নিজস্ব ব্যাখ্যা बहुत खतरनाक चीज है স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 73 সংক্ষিপ্ত করুন সঞ্জয়জি, সুরজিৎজি সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, সংক্ষিপ্ত করে নিতেছি। 1973 31টা এসটি আসছিল পার্লামেন্টে, এটা ফার্দার
ডিলিমিটেশন পরপর এটা বাইরে 41টা হয়েছে। এসসি ছিল 77, 79. Why we are demanding a caste-based census is because of the fact that we want other backward class OBC তাদের জন্য, ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য এই রিজার্ভেশন লোকসভা এবং স্টেট বিধানসভাতে, লোকসভা সরি স্টেট বিধানসভাতে এই সিটগুলো রিজার্ভেশন থাকুক। Where is the why are you opposing? এই কথাগুলো বলবে प्रधानमंत्री दाड़िए बोलबेन मेरे से बड़ा कोई ओबीसी है नहीं, आपसे बड़ा कोई ओबीसी नहीं है, आपके लिए तो बोल रहा हूं। তো ওবিসি নির্ণয় করে ওবিসি মহিলাদের জন্য যদি আমরা দাবি জানিয়ে থাকি, অন্যটা কোথা করলাম? আমরা তো কংগ্রেস তারা তো ইনিশিয়েটর অফ দিস বিল, উই হ্যাভ অলরেডি পাস দ্য বিল, সমর্থন দিয়েছি। 2023 সেপ্টেম্বর মাসে বিল পাস হয়েছে, কিন্তু কথায় কথায় পার্লামেন্টে নারাবাজি, কুশপুতলতা হয়ে গেলকার মহিলা মোর্চা কংগ্রেস ভবনের সামনে গিয়ে রাহুল গান্ধীর কুশপুতল পুরানো হলো। अरे भाई क्यों ये झूठ का सहारा ले रहे हो? कांग्रेस तो इनिशिएटर, कांग्रेस सपोर्टेड दिस बिल, ভোট দিয়েছে বিলের পক্ষে। তাহলে এই ডিলিমিটেশন কথা না উল্লেখ করে আরো যে তিনটা যে উদ্দেশ্য আনা হয়েছে এইটা না করে আপনারা বলছেন যে উমেন্স বিল কংগ্রেস বিরোধিতা করছে, বিরোধী দল বিরোধিতা করছে। কেন ये অসত্যের সহায়তা কেন? আমি ঝুট কা সাহারা मैं नहीं बोलूंगा, অসত্যের সাহারা কেন এই জিনিসগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলুন না। আপনারা জানেন ঘটনাটা কি, সবটাই জানেন, কিন্তু এমন ভাবে রেজুলেশন আনা হলো। টিভি ব্রেকিং আমি দেখলাম খেতে খেতে, মহিলা সংরক্ষণ বিল বিরোধিতা করলেন অমুক বিরোধীরা। अरे वहां कहां है भाई, हमने किया है? महिला संरक्षण बिल तो पास है, ये पास हो चुका है। अभी अमेंडमेंट कुछ लाए हो, अभी उसमें कुछ अमेंडमेंट लाए हो, उस अमेंडमेंट का विरोधिता हम लोग कर रहे हैं। क्योंकि এখন যদি চতুর্থ স্তম্ভ যদি আপনাদের কথা বুঝে না, এটা আমরা কি করব? তারা বুঝে, তারা তো আমাদের থেকে বেশি বুদ্ধিজীবী, তারা তো বুদ্ধিজীবী বেশি, তারা তো আপনাদের কথা, কারণ ওইখানে তো ওয়েস্ট বেঙ্গলে এ ভবিষ্য গিরু খুলবো, এটা আছিল জিরু, এটা বোধহয় খুলতে পারে, আর তার একটা মনে হয় না। তো এটা দেখা যাক। তো কাজে এই যে আজকে যেখানে সেশনটা ডাকা হইল, কে যেন বলছিল কত টাকা টুকার কথা। আচ্ছা বা বলুন 850 হইলে, জাস্ট ওয়াইজ ম্যান, 850 হইল 15% মন্ত্রিসভায় হইতে হইব। যারাই সরকারে দখল করব তাদের 15% মন্ত্রিসভা এক্সপেন্ডিচার কার, ট্যাক্স পেপার, জনসাধারণের ট্যাক্স পেয়ার, স্যালারি, পেনশন সবকিছু। বলুন না, তাই বলছিলেন, কে যেন বলছিলেন, গোপালবাবু বলছিলেন বোধহয়, যে সত্যিকার ইচ্ছা থাকলে আপনি আনুন না, যে আমাদের 2029 में हमको चाहिए रिजर्वेशन, मतलब ये इम्प्लीमेंट होना है, এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন কি আনবেন, আনুন কংগ্রেসের সাপোর্ট। আমার কথা হচ্ছে 2029 আপনারা এখন বলার চেষ্টা করছেন ডিলিমিটেশন চাইছে, আরে এটা তো 26 অব্দি ফ্রিজ 82nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা 82nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা আছে, এবং বলছে এই সেন্সাসের পর তোমরা ডিলিমিট করবে। তো এখন রাখুন আপনি, লেট ইট কন্টিনিউ, এটা একটা কন্টিনিউ। এখন मोदी साहब पार्लियामेंट के आनुक, अभी जो हमने महिला संरक्षण बिल पास किया है, अभी 29 में कैसे इसको लागू किया जाए वो बिल लेके आइए, हम ऑपोजिशन पूरा समर्थन करेगा। लेकिन इसको आपने खुद डिलींग का प्रोसेस रखा है, क्योंकि 29 में आप लोग नहीं चाहते हो, 29 में आप लोग नहीं चाहते, क्यों? इसलिए 29 में ये लोग आप लोग नहीं चाहते हो क्योंकि डिलिमिटेशन का, सेंसस का, सब छोड़िए, सेंसस को तो आप 2011 ही बोला, डिलिमिटेशन प्रोसेस 2002 में शुरू हुआ, 6.5 साल लगा। আর আমাদের 2003 থেকে শুরু হয়েছিল, আমাদের ইমপ্লিমেন্ট কবে হয়েছে? 2011। কত বছর লাগলো? 9 বছর লাগলো। এই জিনিস
politics and reason, ঠিক আছে you will take huge considerable time. মানে আগেই বলে দিচ্ছে প্রচুর সময় লাগবে, কাজে 29 का कोई सवाल नहीं, তাহলে का कोई सवाल ही नहीं है। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এমন সংশোধনী আনুন যাতে মহিলা রিজার্ভেশনটা পার্লামেন্টে আমাদের রাজ্যে 28-এ আমরা যেন এই মহিলা রিজার্ভেশন বিল এই রাজ্যে 33% আমরা করতে পারি এবং 29-এ পার্লামেন্টে যেন আমাদের 33% করতে পারি। আনুন না, উই অপোজিশন 100% উইল গ্যারান্টি এন্ড উইল সাপোর্ট ইউ। ওয়াই এই জিনিসগুলো কি আছে আচ্ছা করলেন, আমরা সমর্থন করলাম সবাই, কি তো ওই বইটা দিয়া এটা কি হইব? ঠিক আছে আবার পার্লামেন্টে না আসিব রিইন্ট্রোডিউস এই জন্য তো আপনাদের যেন চিন্তাধারা যেটা আছে এটা যেন একটু শুদ্ধভাবে যেন আসে, আপনাদের গড় যেন আপনাদেরকে একটু গড় যত আপনাদের একটু সুবুদ্ধি আপনাদের যাতে আসে, সুবুদ্ধি আছে বলে আপনার এই বিলে আমরা রাস্তা দেখাচ্ছি আপনাদের। উই ওয়ান্ট 29 ইমপ্লিমেন্ট করুন, উই পার্লামেন্টে উই ওয়ান্ট 28 ইমপ্লিমেন্ট করুন। এখন মোদি সাহেব করবে নেই মেরা ইয়া খাস দোস্ত ये लोग मेरा चला এরা সব পড়ে যাবে, তাকে সিট বাড়াও, সিট বাড়া কে করো, हमको कोई आपत्ति नहीं। আর আমরা বলছি, কংগ্রেস বলছে এক্সিস্টিং 60 এর মধ্যে করুন 33%, উই সাপোর্ট। এক্সিস্টিং 543 এর মধ্যে করুন, উই সাপোর্ট। কেন স্পেস দিতে চান না মহিলাদের? মহিলাদের মায়া কান্না ছাড়ুন, সত্যটা ফেস করুন, স্বীকার করুন এবং মানুষের দৃষ্টি অন্যত্র ঘোরানোর চেষ্টা করবেন না। মানুষের দৃষ্টি বক্তব্য রেখে দৃষ্টি আকর্ষণ করাবেন না। আমি শেষ করছি, কনক্লুড করছি। মাননীয় এখানে অনেকজন বলেছেন, আমি কারো মনে আঘাত দিতে চাই না, কিন্তু ইলেকশন কমিশনের যে এফিডেভিট যে দাখিল করেছে এমপি আর এমএলএ 44 জন বর্তমানে বিজেপির যারা যৌন অপরাধের সঙ্গে জড়িত, গোয়া বিজেপি কাউন্সিলর নাবালিকার মেয়ে যৌন নির্যাতন করে, মহিলা সুদীপজি অঙ্কিতা ভান্ডারী সিং সাথে করবেন না, লাগাবেন না, যা বলা শুরুতে বলেছেন সংবিধান বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, এটাকে কোনো মতে লাইভ করা উচিত না। না এটা এটা না, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপরে না সুদীপ জি, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর না, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর রাখবেন, বিষয়ের উপর রাখেন, বিষয়ের উপর রাখেন। স্যার এগুলি যা বলা হয়েছে এগুলি এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ আজকে সুন্দরভাবে আলোচনা চলছে, এটার মধ্যে কোনো মতেই এই মোশনের বাইরে যেগুলো হবে এটা এখানে যাবে না। তাহলে প্রসঙ্গ ছেড়ে আমার বক্তব্য যদি এখানে কি যৌন বিষয় নিয়ে আলোচনা করবো না, আপনি শুধু একটা শব্দ শুনে আপনি উঠেছেন না, আমার বক্তব্য হচ্ছে কান্না করছে, আসল তাদের জানা দরকার আপনাদের কিভাবে মহিলাদের প্রতি এই জিনিস তার জন্য বিরুদ্ধে বলুক, সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যুতে বলুক, জেফ্রি অ্যাপস্টিনের কথা বললেন ভাই বন্ধ করে দেবেন, আওয়াজ বন্ধ করে দেবেন, এগুলো তো হবে না, শুনতে হবে আপনাদের ভাই কার নাম আপনি কি আমাকে শুননা পড়েগা Thank you very much for giving me that time. You are a wise man.
আপনার এই চেয়ারে বসে আপনার মর্যাদা যেন না ঘটে সেটা সুনিশ্চিত করবেন। কার মঙ্গলের হেরণে চেয়ার যেন প্রশ্নই ওঠে না। আপনি মোশনের উপর রাখুন, এটা অন্যভাবে ডাইভার্ট করবেন না, করবেন না। পরবর্তী আলোচনায় রাখবেন অনারেবল মেম্বার স্বপ্না দেববর্মাজি। हामबाय माननीय स्पीकर नो हामबाय माननीय स्पीकर नो तिनी सालचानि बागै तिनी महिला संरक्षण बिल नो तैयै खालामनायनि बागै हामबाय मारिओ तेबो 17 जन सदस्य बर कायसा नोटिस अफ मोशन जमारिबोई तिनी सालचानि बागै अधिवेशन बर रिक्वेस्ट खायै माननीय स्पीकर नो सामानि बागै तिनी खालामनायनि बागै बर नम्बर हामबाय मारिओ सा महिला संरक्षण बिल जों साइमानो राष्ट्रपति प्रतिभा पाटिल बिनि प्रुब 100 दिननि बिसिङाव महिला बिल पास खालामनाय हिनाय आप्रुब क कासावै जों बोरै रक बेलायथं थगलायजाक ताबुबो जे राष्ट्रपति द्रौपदी मुर्मु तक बिनि जराबो अमाहाय कई नोटाइसा महिला संरक्षण बिल एंखाइबा महिला संशोधन बिल जे काई फेमिनी ताबुगो जों बेलाय आसाजाक फियाबा ओ आसामानि जे गुबै जागा सगैनानि हिंगाय सुदु महिला सिमिया आरो वो चलारकबो याक बाय याक बोरै बाय चलाबाय যদি याक बाय याक रमै যদি आगुगै थांगा हंकाय ओ जे महिला संरक्षण बिल आबो कार्यकर अंगनानि बेलायखायनो लाइटे सागै अंगै थांनाय एबं डेभलप अंगै मानिया समाजनो डेभलप खालायनायनि हिंगाय आयं खाजिं वान सुगै महिला रगनि जे संरक्षण बिल तंगमानि एंखाबा बंनि संशोधनी बिल दति खालाय कार्यकारी खालायनानि अब अत्यंत दरकार अंगै ताबुक सफायगा सार जों अरो वान सुगैनाय हंगाय चला बोरै हिंगावै अंगनि मानो जदि महिला रगनि जे संरक्षण बिल पास अंगै थांगा हंगाय और वो जों आसुजाक दङ विधानसभा 60टा विधानसभा केंद्रनि जत मेम्बार्स रक और आसुजाक 60 जना दङ अब वानसुगै मानो जे और आसुजाक रक जिनि सीट रक इचा उनादेर आदा उनो हिनि वानसुगै मानो जदि महिला नि सीट बारि थांगा हंगाय महिला रंनि संरक्षण अंगै थांगा हंगाय फियाबा आयं खाजिं वान सुगियावै जों बुरि रकनो बाहायके डेभलप खालायनानि बुरि रकनि समाजनो बाहायके तिसानानि आयं खाजिं जे मावान सुगनाय तामका जों साइमानो तासिनो आनिसले सिगां कक सानाय फरकसा विधायक बकक साका जे दुर्गा रंनि कक सरस्वती लक्ष्मीनि कक साका आंबो अबना नरक सावै कक सानाय अरक केव फानो साइमिया बरक रै जे थ्रु दुर्गा बा आज दुर्गानि समय जों साइमानो अबनो असुर न युद्ध खायो चलार पाइलिया अब इतिहास न दङ बोरै बानो असुर बद नाय हिनाय आ जराव जदि बोरैनो पाथगै जदि असुर न बद खाइमानो हंगाय सार ताबुबो आप समयनि न वानसगै जदि आव बोरै न असुर न बद खाइनाय आप्रो जय खालायगा आप्रो बानचिरि खाहिनि जदि वानसुकां कांगाय
tangdi buri rongni o mahila সংরক্ষণ বিল no pass khaimia tongnai salara kang wan sukmaya tongnai au jotni nomono buri tongo ar jotni kendra বিধানসভা কেন্দ্রনো buri ni butar tongo ayan khasing wan sugibo যদি অবন ওয়ান সুগি যদি সর্বসম্মতিক্রমে বিল পাস খাইনানি অবশ্যই দরকার যদি ওর সাইমান মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হাইপান ওর মেজরিটি মাস্ট বি গ্রান্টেড নো ওয়ান সুগিয়া ওই সর্বসম্মতিক্রমে বিল পাস খাইনানি নাংনাই আ ফাজিং যদি ওয়ান সুগি খাইগান গাংকাই বুড়ি রগনি পক্ষে বেলাইনো কাহামংনাই তামনি গাংকাই जों সাইমানো ওর जों বাসে ট্রামে হাট বাজার রাস্তাঘাট বুড়ি রগনি বিশুদ্ধ বিপজ্জনক Beri বিপজ্জনক তে বাবো বুসা পুরিনি বুসা যে তরি লগি নাসিগি তুই খাইমেনি অ বরকতা বুসা রক্তা বল দ্রাক্ষ কবলি থাঙ্গা সমাজ যদি কাহামতে যদি শিক্ষারে থানা নিগাংকাই সমাজ যদি ডেভেলপ তো উনা নিগাংকাই বুরি নন जों নাসিগি বুরিনি নওয়ান সুকই जों বুরিনি কিসা কাঙ্গাংকাই আ ফাসিংবো ইটা जों রক্ষা মানা মনে খায়ো যদি অসূর্ণ বট খাইমান গাংকাই অ ড্রাগস ন जों বট খাইনানি আব কিছু বেপারিয়া স্যার বরি রক স্যার তাই কাইসা গাংকাই जों অরনুগো যে সমাজ যে ড্রাগস চেরাই রক কবুল তঙ্গাই আ ড্রাগস ন রমনাই রক্তা ছাবো বরি রক নরমুই তঙ্গু বরি রক ন অব ড্রাগস পাইনাই খালনাই রক নরমুই তঙ্গু আ ফাজিং নাসিকিনাই স্যার অব সর্বসম্মতিক্রমে যত নওয়ান সুগি সেলাবরি হিনিয়া ওই বিল পাস খাইতে হিনিনাই অনুরোধ খাইনো আনি কক সামান্য আরং থাকা হামবাই এখন এই বিষয়ে বলবেন মাননীয় সদস্যা স্বপ্না মজুমদার মহোদয়া। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে আমি একজন নির্বাচিত মহিলা হয়ে এই হাউজে আমাদের মহিলাদের জন্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মহোদয়াকে। উনি আমাদের যে নারীদের জন্য যে মোসম্বি এনেছেন, যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলের, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এই হাউজে আমাদের মন্ত্রী মহোদয়গণ এবং বিধায়কগণ প্রত্যেককে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখেছি 2026 সালে 16-17 তারিখে আমাদের যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে বিলটি আমাদের লোকসভায় এসেছিল, সেখানে সেটার বিরোধিতা করা হয়। তো আমি জানি না কেন বিরোধিতা করা হয়। আমি বলবো এটা আমাদের নারীদের একটা অধিকার। এই আইনটি যদি আমাদের জন্য হতো তাহলে খুবই ভালো হতো। এই আইনটি দেশের নীতি নির্ধারণে আমাদের মহিলাদের সক্রিয় অংশগ্রহণ করা নিশ্চিত করে তুলবে বলে আমি আশা করি, এবং এটি নারীদের ক্ষমতায়ন এবং গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি ভারতের নারী শক্তিদের ঐক্যবদ্ধ শক্তিকে আরো শক্তিশালী গড়ে তুলবে বলে আমরা আশা করি। কিন্তু দেখা গেছে কিছু কিছু রাজনৈতিক দল যারা বিরোধী, ওনারা এই যে আমাদের আসন সংরক্ষিত যে 33% সেটার বিরোধিতা করেছেন। তো আমি এইটুকুই বলবো, ওনারা হয়তো জানেন না আমাদের নারীরা এই দেশের জন্য কি করেছে। যেটা আমাদের বিধায়ক বলেছে যে আমরা দেশের স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত আমাদের নারীদের কি ভূমিকা, সেটা হয়তো তারা ভালো করে জানেন না। আমি বলবো এটা আমাদের একটা লজ্জাস্কর। আজকে আমরা এই হাউজে দেখতে পেরেছি, আমরা যারা নারী, আমরা কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো স্ত্রী, কিন্তু কিছু নিয়ে নয়, আমাদের নারীদেরকে নিয়ে যে লোকসভা বিধানসভা প্রত্যেকটা জায়গাতে টানাটানি করছে, সেটা আমি মনে করি আমাদের নারীদের একটা ভীষণ লজ্জা। এর চেয়ে মনে হয় আর কোনো কিছু আমার মনে হয় না। কেননা দেখছি যে তারা ভুলে গেছেন, হয়তো তারা যে এখন এখান থেকেও ঘরে যাবেন,
সে ঘরটা যে গুছানো সুন্দর করে সাজিয়ে রাখেন এবং সে সংসারটা যে সুন্দর উজ্জ্বল করে, সেটাও আমাদের নারীদের অবদান। সেটাও নারীর কৃতিত্বের জন্য সেই সংসার থেকে আরম্ভ করে সবকিছু আমাদের সৌন্দর্য সেটা বর্ধন করে, সেটাও তারা জানেন। আমরা নারী, আমরা দেখছি আমরা মাতৃগর্ভ থেকে আমরা অবহেলিত। মাতৃগর্ভে থাকাকালীন আমাদের চিহ্নিত করেন আমরা কি কন্যা সন্তান না ছেলে সন্তান। কেন এটা এমন হবে? আমরা কি অপরাধ করেছি? আমরা কেন আমাদের সুরক্ষিত হব না? আমরা শুধু আমাদের জন্ম কি শুধু সংসার এবং ঘর সুন্দর করে রাখার জন্য না। আমরা মনে করি আমাদের জন্ম হয়েছে আমাদের যেমন ঘর সংসার, আমাদের সন্তান জন্ম দেওয়া, সন্তানকে সুশিক্ষিত করা, পরিবারকে সুরক্ষা করা, পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত, রাজ্য, রাষ্ট্র, প্রত্যেকটা জনগণের সেবা করা আমাদের দায়িত্ব, আমরা সেটা মনে করি। কিন্তু দেখছি এখানে কিছু কিছু লোক বা কিছু কিছু যে আমাদের বিরোধী দল, ওনারা কিন্তু সেটা একেবারে সহ্য করছেন না। সেটা আমরা বলতে পারছি না আমরা নারীরা কি অপরাধ করে এসেছি তাদের কাছে। তো আমি এটাই বলবো, আমরা যদি দেখি পেছনের দিকে গিয়ে যদি দেখি, আমাদের ভারতবর্ষের প্রয়াত ইন্দিরা গান্ধী যে সময়ে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি একজন রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। আমার মতে উনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় যদি আমাদের নারীদের জন্য কিছু বলতেন, মনে হয় আজ আমাদের এই নারীদেরকে নিয়ে এখানে বিধানসভাতে, লোকসভাতে এত টানা হেঁচড়া কিছুই ছিল না। আগে অনেক প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের নারী ক্ষমতায়ন বিলটি অনেকবার এসেছিল, কিন্তু সেটা কি কারণে ধামাচাপা পড়ে যায় সেটা তারা ভালো করে জানেন। আমার সেই টুকু আমার জানা নেই। তো আমি আরো বলবো, আমরা দেখেছি আমাদের একজন বিধায়ক গোপাল বাবু বলেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নাকি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা দিদি বলে সম্বোধন করেছেন। এরা হিন্দিভাষী, তাদের দিদি বলাটা একটু হয়তো অন্যরকম আমাদের বাঙালি চেয়ে। কিন্তু আমি বলবো, উনাকে বলবো দিদি বলেছেন, এটা তো ভালোই বলেছেন, যেভাবে বলো দিদি বলে সম্বোধন করেছেন। উনি যদি বলতেন আমি খুশি হতাম। আমাদের যে পশ্চিমবঙ্গের নির্বাচনে আমাদের যে অভয়ার মা রত্না দেবনাথ যে প্রার্থী, উনাকে নিয়ে যে কটূক্তি করেছেন অনেকে, অনেক বিরোধী দলেরা, অনেক রাজ্যের অনেক ফেভিচুয়েট নেতারা, কিন্তু পাশাপাশি উনি যদি এটা তুলে ধরতেন সেটা তো আমি খুশি হতাম। কিন্তু তিনি ওটা তুলে ধরেন নাই। কেন তো তুলে ধরেন না সেটা উনি জানেন, আমি জানি না। তাহলে আমি বলবো উনিও তো আমাদেরকে ভালোবাসেন না, এই জন্য উনি পার্টি রাজনীতি ভালোবাসেন, নারীদেরকে ভালোবাসেন না। সেই জন্য উনি উনার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনারটা তুলে ধরেছেন, আমাদের নারী হিসাবে রত্না দেবনাথেরটা উনি তুলে ধরেন নাই। আরো যদি আমরা একটু পেছনের দিকে যাই, আমাদের যে ইউপিএ সরকার, ওই সময় আমাদের মনমোহন সিং, আমি উনাকে প্রয়াত হয়েছেন, আমি শ্রদ্ধা করি। উনি আমাদের ভারতবর্ষের দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আমাদের ক্ষমতা ছিলেন আমাদের যে ইউপিএ সরকারের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর হাতে। কিন্তু উনিও ইচ্ছা করলে আমাদের যে নারীদের 33% সংরক্ষিত আসন সেটা উনি করতে পারতেন, কিন্তু করেন না। কার সুবিধার্থে কেন করেন না সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমি বলবো সেটা আপনাদের সুবিধার্থে করা হয়নি। কিন্তু এখন অনেকে বলছেন, এখানে সিপিএম বলছেন উনারা 50% পঞ্চায়েতের নারীদের ক্ষমতা এনেছেন, কংগ্রেস বলছেন কেন্দ্রীয় সরকার ইউপি সরকার এনেছেন। কিন্তু আমি বলবো এখানে দাঁড়িয়ে আমরা কোন সরকার এনেছেন সেটা আমরা এখনো জানি না। সেটা কেন জানবো? সিপিএম বলেন সিপিএম, কংগ্রেস বলেন কংগ্রেস, সেটা আপনারা বুঝে নেবেন কোন সরকার এনেছে। আর এখানে তাদের সময় 50% যে মহিলাদের সংরক্ষিত আসন রেখেছেন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং নগর পঞ্চায়েতে। আমি বলবো যেখানে মহিলা প্রধান ছিলেন সেখানে কিন্তু আমরা দেখতাম একসময় পুরুষেরাই সেটা শাসন করতেন। কিন্তু আমি বলবো যদি এখানে দাঁড়িয়ে বলতে হয়, আমি বলবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর যেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান পুরুষ হয়েছেন সেখানে উপপ্রধানটা মহিলা হয়েছে, চেয়ারম্যান প্রধান হয়েছেন সেখানে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন মহিলা হয়েছেন, সেখানে আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। এবং আমাদের জন্য যদি মহিলাদের জন্য যদি বেশি করে ভাবেন, আমি বলবো যশস্বী প্রধানমন্ত্রী। যদি আপনারা দেখেন প্রত্যেকটা যোজনা মায়েদের নামে, উজ্জ্বলা যোজনা, মাতৃশক্তি বন্ধন যোজনা, জনধন যোজনা, আগে তো সরকার অনেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মায়েদের জন্য, আমাদের মায়েরা ব্যাংকের দরজা দেখেন না কোনোদিন। আমাদের প্রধানমন্ত্রী আসার পর মায়েদের জন্য জনধন যোজনা জিরো ব্যালেন্সে যে অ্যাকাউন্ট করেছেন, আমাদের মায়েরা এই পিরামিড গ্রুপের মাধ্যমে রাস্তাঘাট, হাট বাজার সবকিছু চিনতে শিখেছে। সেজন্য আমরা বলছি আমাদের মায়েদেরকে
সক্রিয় ভূমিকা সেটা দিতে হবে, এটা আমাদের অধিকার, আমরা এই কারণে বলছি। তো আরো বলছি যে আপনারা যারা বিরোধিতা করেন আপনারা একটু ভেবে দেখেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের সম্মানীয় দ্রৌপদী মুর্মু আমাদের সেই বিলে সহযোগিতা করেছেন, কিন্তু আগে তো এমন রাষ্ট্রপতি মহিলা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কেউ তো সেই বিলে কোনো সহযোগিতা করেন নাই। সেটাও আপনারা একটু ভেবে দেখবেন, কেন করেন নাই? আপনাদের স্বার্থে, আমি বলবো আপনাদের স্বার্থে সেটা করা হয়নি। তো আমি এটুকুই বলবো, আমাদের যে নারী, আমরা যে নারী অবহেলা, আমাদেরকে আপনারা দূরে সরে না দিয়ে আমাদের যে ক্ষমতায়ন সেটুকু আপনারা সহযোগিতা করবেন। আমরা যদি আরো দেখি, এক সময় শুধু আমাদের নারীদেরকে লাইনে হাঁটিয়ে মিছিল মিটিং করানো হতো, কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। কিন্তু আমাদের এই সরকার আসার পর এই বিধানসভাতে আমাদের যে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, উনিও আমাদের একজন নারী, প্রথম উনি নারী হিসাবে এখানে মুখ্য সচেতক হয়েছে, সেটাও আমাদের নারীদের সম্মান। এবং আমরা আমাদের এই সরকারে আমরা 5-6 জন বিধায়িকা এবং আমাদের যে শরীর দল ওনাদের 2 জন, আমরা 8 জন মহিলা এখানে বিধানসভায় এসেছি। আগে বিধানসভা চলতো, আমরা টিভির মাধ্যমে দেখতাম, সেখানে আমাদের মহিলাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা বলতেন হতো নারী সংরক্ষণ বিল, নারীদের কি আপনারা এখনো বলেন নারীদের কি এমন নারী অবলা বা আমাদেরকে আপনারা ছোট করে দেখেন। এটা প্রমাণের জন্য নারীরা যে কত মহিমী, নারীরা যে কত গুণধর, নারীরা যে সব কিছু করতে পারে সেটা দেখার জন্য আপনারা দেখেছেন অপারেশন সিঁদুর, সেখানে আমাদের যে 2 জন নারী তাদেরকে দিয়ে কিভাবে আমাদের দেশের সেবা করিয়েছেন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছেন। তো আমি বলবো এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আপনারা সবে আমাদেরকে নিয়ে টানা হিচড়া না করে আমাদেরকে আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের মা, আপনাদের সহধর্মী কথা মনে রেখে আমাদের সহযোগিতার জন্য আমাদের যে 33% সংরক্ষিত বিল সেটা আপনারা পূর্ণ সমর্থন জানাবেন এবং সেখানে আমাদের সহযোগিতা করবেন। আমরা যাতে যে রাষ্ট্রের এবং রাজ্যের প্রতিটি আইন প্রণয়নে যাতে আমাদের নারীদের সহযোগিতা করা হয়, আমাদের নারীদের যাতে সেখানে উৎসাহিত করা হয়, এইটুকু আশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনাটুকু এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ অনারেবল মেম্বার। এখন আমাদের এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম মোশনের উপর আলোচনা রাখবেন শৈলেন্দ্র চন্দ্রনাথ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চিফ হুইপ কল্যাণী সাহা রায় যে নারী শক্তি অধিনিয়মের উপর নোটিশ অফ মোশনটা এনেছেন, সেটাকে আমি কিছু অ্যামেন্ডমেন্টের সঙ্গে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজ আমি যে বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি তা শুধুমাত্র একটা আইন নয়, এটি দেশের 48.6% নারীদের সঙ্গে করা এক ঐতিহাসিক প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি চরম বিশ্বাসঘাতকতার প্রশ্ন। আমি বলছি নারী শক্তি অধিনিয়ম সম্পর্কে। এটি একটি আইন নয়, এটি একটি রাজনৈতিক প্রতারণা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকার বলছে ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তব হলো 2023 সালে পাশ হওয়া বিল 30 মাস পাস হয়ে গেল, 2026 এখনো বিল কার্যকর হয় নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি এটি নারী ক্ষমতায়নের আইন নয়, এটি নির্বাচনের আগে একটি রাজনৈতিক নাটক। যদি সত্যি সদিচ্ছা থাকতো এই আইন ইতিমধ্যেই কার্যকর করা হতো, কিন্তু সরকার এটিকে ঝুলিয়ে রেখেছে ভোটের আগে ব্যবহার করার জন্য। সংখ্যা নিজেই তার সরকারের ব্যর্থতা প্রমাণ করে। মাননীয় স্পিকার স্যার, আজকের বাস্তবতা কি? 18তম লোকসভায় মাত্র 14% নারী, বিশ্ব গড় যেখানে 26.5%, ভারতের অবস্থান 147তম 190টা দেশের মধ্যে। এবং কখনো কখনো বাংলাদেশ এবং নেপালেরও নারীদের প্রতিনিধিত্বের হার আমাদের ভারতের চেয়ে বেশি। এখন দলভিত্তিক যদি চিত্র বলা যায়, এই 18তম লোকসভায় বিজেপি 240 জনের মধ্যে 31 জন নারী, 12.9%, কংগ্রেসে 14 জন 98-এর মধ্যে, পার্সেন্টেজ হচ্ছে 30.4%, কেবলমাত্র টিএমসি রয়েছে যেখানে
11 জন নারী রয়েছে 29-এর মধ্যে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 37.9%। কারণ প্রশ্ন হলো, যখন রাজনৈতিক দলগুলি নিজেরাই 15% নারী তাদের প্রার্থী দিতে পারে না, তখন 33% সংরক্ষণ বাস্তব কিভাবে হবে? এই রিসেন্টলি যে রাজ্যগুলিতে বিধানসভার ইলেকশন হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের কথা যদি বলা যায়, টিএমসি 55 জন, বিজেপি 33 জন, কংগ্রেস 39 জন, লেফট 24 জন, 294 আসনের মধ্যে যদি 35% করা হয় তাহলে 97টা সংরক্ষণ হওয়া উচিত। কিন্তু বাস্তবে কোনো দলেই তাদের সংখ্যা 30%-এর আশেপাশে যায়নি। ইভেন যেখানে 25% মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানে টিএমসি ছাড়া কোনো দলেই একজনও নারীকে প্রার্থী করে নাই। কেরলের কথা যদি বলা যায়, ইউডিএফ করেছে 12 জন, এলডিএফ করেছে 18 জন, বিজেপি মাত্র 16 জন, এভারেজ হচ্ছে 11%। আসাম গড়ে মাত্র 8% মহিলাদের জন্য টিকিট দিয়েছে। তামিলনাড়ুতে এই 11%, এডিএমকে 12%, সব দলে 10 থেকে 15%-এর বেশি তাদের টিকিট দিতে চায় না, টিকিট দিয়েছে। তামিলনাড়ুতে এই 11%, এডিএমকে 12%, সব দলে 10 থেকে 15%-এর বেশি তাদের টিকিট দিতে চায় না। একদিকে ক্রিমিনালাইজেশন, গণতন্ত্রের সংকট, মাননীয় অধ্যক্ষ, যেখানে 9 থেকে 37% প্রার্থী অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত, অথচ একই সঙ্গে নারীর অংশগ্রহণ, এরকম এর মানে কি? অপরাধীরা জায়গা পাচ্ছে, নারীরা জায়গা পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দিলেও দলগুলি মানছে না, তাই পরিষ্কার রাজনৈতিক দলগুলির কোনো ইচ্ছা নেই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার। এই বিলের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে যেটা ওবিসি নারীদের বঞ্চনা, ইচ্ছাকৃত সামাজিক বৈষম্য। এই আইনে ওবিসি নারীদের জন্য কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই, যেখানে 15(3) নারী সুরক্ষা, 15(4) এবং 15(5) সামাজিক ন্যায়। কিন্তু সরকার কি করছে? শ্রেণী ও জাতিগত বাস্তবতাকে উপেক্ষা করে এটি নারী সংরক্ষণ নয়, এটি এলিট নারীদের সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। রিসেন্টলি একটা রিপোর্ট এসছে, যেটা মহারাষ্ট্রের বীর জেলাতে নারী শক্তির মুখোশ খুলে দেয় মাননীয় অধ্যক্ষ। ভারতকে বলা হয় উদীয়মান অর্থনীতি, ডিজিটাল ইন্ডিয়া, উন্নয়ন, মেট্রো, কিন্তু বীরের কি ঘটছে? হাজার হাজার নারী যেখানে জরায়ু অপারেশন করতে বাধ্য হচ্ছেন, মাসিক হলে কাজ বন্ধ হচ্ছে, তাই জরিমানা, তাই জরায়ু কেটে ফেলতে বাধ্য করা হচ্ছে 13,000+ নারীদের। এটাই কি বেটি বাঁচাও? এখানে নারী হচ্ছে শ্রমিক, ইউনিট শরীর, উৎপাদনের যন্ত্র, শোষণের চক্র এবং ঋণ এবং দাসত্বের কন্ট্রাক্ট। কাজ না করলে জরিমানা। ডাক্তার ক্যান্সার বয় দেখিয়ে অপারেশন করে 20 থেকে 40,000 টাকা লুট করছে। এটা চিকিৎসা নয়, এটি সংগঠিত একটি শোষণ। স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়, 25 বছরে মেনোপজ, হাড় ক্ষয়, পিঠে ব্যথা, মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা। সরকার বলছে ইট ইজ এ স্টেট সাবজেক্ট, অর্থাৎ ভোটে যায়। তখন কিছু নেতা বলেছিলেন নারীরা রাজনীতিতে এলে সংসার কে চালাবে? আজ সেই দলে নারী ক্ষমতায়নের কথা বলছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যেখানে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ, সেখানে ইন্টারন্যাশনালি যেখানে আপনার সুইডেন 46%, নরওয়েতে 46%, সাউথ আফ্রিকায় 45%, ফ্রান্স অস্ট্রেলিয়াতে 38%, জার্মানিতে 30%, যেখানে উইদাউট রিজার্ভেশন তারা নারীদের প্রতিনিধিত্ব দিচ্ছে। কারণ একটাই, তাদের দলীয় কোটা, রাজনৈতিক সংস্কৃতি। আর আমাদের ভারত গ্লোবাল জেন্ডার গ্যাপ র্যাঙ্কে ভারত 148টা দেশের মধ্যে 131 নম্বরের মধ্যে রয়েছে। ওমেন বিজনেস অ্যান্ড লো র্যাঙ্কের মধ্যে 126 নম্বর রয়েছে 2024-এ। অর্থাৎ আইন আছে কিন্তু বাস্তব নেই। বিকল্প প্রস্তাব সময় মতো বাস্তবায়ন, ওবিসি কোটা, সাব কোটা, দলীয় বাধ্যতামূলক 30% টিকিট দেওয়া, টিকিটের নির্বাচনী কমানো, কর্পোরেটদের অর্থায়ন নিয়ন্ত্রণ, প্রক্সি রাজনীতি বন্ধ করা, নারী নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া এবং এরিয়া পুনর্বিন্যাসের জন্য এটার সঙ্গে যে যুক্ত করা হয়েছে সেটাকে গণ্য না করা। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই আইন যদি বাস্তবায়িত না হয় এটি হবে নারীদের সঙ্গে প্রতারণা। যদি ওবিসিকে বাদ দেওয়া হয় তবে এটি হবে সামাজিক অন্যায়। যদি বাস্তবে ক্ষমতা না আসে এটি হবে নামমাত্র প্রতিনিধিত্ব।
আর যদি সরকার দেরি করে, ইতিহাস বলবে নারী শক্তির কথা বলছে, কিন্তু বাস্তবে তাদের অধিকার আটকে রেখেছে। আমাদের দাবি, আমরা নারী সংরক্ষণ চাই, কিন্তু তা হবে বাস্তব, তা হবে শ্রেণী সচেতন। অন্তর্ভুক্তিমূলক না হলে এই আইন গণতন্ত্রকে শক্তিশালী করবে না, বরং দুর্বল করবে। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। বহুত বহুত ধন্যবাদ অনারেবল মেম্বার। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে মোশনের উপর ভিত্তি করে অনারেবল মিনিস্টার শুক্লা শরণ নোয়াতিয়াজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুন্দর একটা মহতি দিনে আমাদের রাজ্যের জন্য আমি মনে করি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মাননীয় অনারেবল গভর্নমেন্ট চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায়, ওনার যে আনা মোশন, যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই মোশন সমর্থনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি অংশগ্রহণ করছি। আমরা সবাই জানি গত 17 তারিখ এপ্রিল 2026 ভারত সরকারের এনডিএ সরকার তথা দেশের আমাদের সকলের প্রিয় আদরণীয় নরেন্দ্র মোদীজি, অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে বিশেষভাবে আমাদের দেশের মহিলাদের জন্য উমেন রিজার্ভেশন 33%, সেটা গণতন্ত্রের যা আমাদের দেশের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার, সেটা প্রদান করার জন্য সংবিধান সংশোধন সেটা আনা হয়েছে। এবং দুর্ভাগ্য, গত 17 তারিখ এপ্রিলে স্পেশাল পার্লামেন্টারি সেশনে সেই সংবিধান সংশোধন বিল সেটাকে পাস করা সম্ভব হয়নি। কিন্তু আজকে আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে সেটাকে আবার পুনরায় পার্লামেন্টারি সেটাকে বিল প্রস্তাব করার জন্য এবং সেই বিলটাকে পুনরায় বিবেচনা করে যাতে দেশের আমাদের মহিলাদের মাতৃশক্তি শুধু আমাদের ভাষা বা ভাষণের মাধ্যমে নয়, বাস্তবে সেটাকে রূপায়ণ করার জন্য, সেটা বিবেচনা করার জন্য আজকে স্পেশালভাবে আমাদের রাজ্যের পবিত্র বিধানসভায় এটা স্পেশাল সেশন ডাকা হয়েছে। আমি আশা রাখছি যে আমাদের বিশেষভাবে, আমরা সবাই জানি যে আমাদের মহিলা আমাদের রাজ্যের জন্য, রাজ্যের ক্ষেত্রে হোক বা দেশের ক্ষেত্রে হোক, মহিলাদের জন্য আমাদের অত্যন্ত, আমরা শুধু পলিটিক্যালি, আমরা শুধু ভাষায় নয়, সেটাকে সাংবিধানিক এটা তাদের যে অধিকার সেটাকে প্রদান করার জন্য পার্লামেন্টারি এবং স্টেট অ্যাসেম্বলির
যে আমাদের গণতন্ত্রের যে অধিকার, কারণ তাদের বিধানসভার ক্ষেত্রে যদি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত যদি না থাকে, তাদের পক্ষে হয়ে কথা বলার জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্লামেন্টারি ক্ষেত্রেও সেটা দরকার। এবং সেই ক্ষেত্রে ডেলিমিটেশনের মাধ্যমে, লোক গণনার মাধ্যমে, সেটা সিট ইনক্রিজ করার ক্ষেত্রে হোক, পার্লামেন্টারি ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটাই দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন, এনডিএ সরকার সেটা চাইছেন যে দেশের মহিলাদের যাতে তাদের গণতন্ত্রের যে অধিকার, তাদের সাংবিধানিক যে অধিকার, সেটা অবশ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সেটা আমরা সমর্থন জানাচ্ছি যে অতি দ্রুত যত সম্ভব সে বিল যাতে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা যাতে বিলটা যাতে পাস হয় এবং দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে মহিলাদের বিশেষভাবে মহিলাদের জন্য সেটা লাভবান হবে এবং প্রজন্মের জন্য, আগামী নিউ জেনারেশনের জন্য সেটা অত্যন্ত এনকারেজ হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি আমার পূর্ববক্তারা খুব মূল্যবান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রেখেছেন, বিশেষভাবে আমাদের যারা উমেন রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন এই পবিত্র বিধানসভায়, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি যে নিউ জেনারেশন তাদেরকে এনকারেজ করার ক্ষেত্রে বা এনকারেজ করার জন্য যাতে সংবিধানের যদি তাদের কোনো অপশন যদি না রাখা হয়, কন্ডিশন যদি রাখা না হয়, তাহলে তারা নিউ জেনারেশন কিভাবে আপগ্রেড হবে, কিভাবে এনকারেজ হবে। সোশ্যালি তাদেরকেও সেই সাংবিধানিক সেই অধিকার, সেটা অপশন রাখা দরকার, কন্ডিশন রাখা দরকার, তখনই নিউ জেনারেশন তারা এনকারেজ হবে, আপগ্রেড হবে। সেই ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমি হাউজের সকল অংশের বিভিন্ন দলের সদস্যরা যারা রয়েছেন, আমরা এই বিলটাকে আমরা নেগেটিভলি ভাবে আমরা ডিসকাশন না করে, আমাদের সেটা সৌভাগ্য যে এই বিলের সম্বন্ধে আজকে স্পেশাল সেশন ডাকা হয়েছে, যে স্পেশাল সেশনের মাধ্যমে আমাদের পার্টিসিপেন্ট হওয়া সেটা আমাদের সৌভাগ্য বলে আমি মনে করি। সবাই যাতে মাননীয় সকল অংশের যারা সদস্য থাকবে, সেটাতে আমাদের রাজ্যের জন্য বা আমাদের দেশের মহিলাদের জন্য সেটা সুরক্ষিত হবে, লাভবান হবে, সম্মান পাবে। আগামী দিনে আমাদের যে সমাজের যে বর্তমান পরিস্থিতিতে যে রয়েছে, বিশেষভাবে মহিলাদের যেভাবে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সেফগার্ড সেটা সেই জায়গার মাধ্যমে সেটা পাবে বলে আমি মনে করি। সেটাই আমি আমার ব্যক্তিগত বা দলের আমাদের অপিনিয়ন। আরেকটা বিষয় মাননীয় স্পিকার সাহেব, আরেকটা বিষয়, আজকে যেহেতু আমাদের খুব সুন্দর একটা অপরচুনিটি পেয়েছেন আমরা আলোচনা করার জন্য, আরেকটা বিষয় আমি এড করার জন্য আমি চেষ্টা করব। যেহেতু আমাদের 2009-এর একটা বিল বিষয় রয়েছে, 2009-এ আমাদের রাজ্যে প্রথম নতুন সরকার গঠন হবার সঙ্গে সঙ্গে বিজেপি এবং আইপিএফটি নতুন সরকার আমরা এই রাজ্যে প্রতিষ্ঠা হবার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে সেই বিলটা আমরা রেজুলেশন পাস করেছি যে আমাদের 2019-এ যে রেজুলেশন, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ম্যাটারটা 125তম আইন সংশোধন করে আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য আমাদের রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সেই রেজুলেশনটাকে আমরা পূর্ণ সমর্থন জানিয়ে দেশের প্রধানমন্ত্রীজি এবং ভারত সরকার এবং এনডিএ সরকারের যে বিল
যে 125তম আইন সংশোধন করে যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য এবং সেটাকে টিটিসি গঠন করার জন্য। তাই সেই বিলের সম্বন্ধেও আমাদের রাজ্যে এটা অন্য একটা ইস্যু, এই ইস্যুটি রাখেন, এই মোশনের উপরে রাখুন। ঠিক আছে, তো যাই হোক, সেটাকেও আমরা যাতে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে সেটা যাতে আবেদন জানানো হয়, তাই সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ। এখন এই মোশনের উপর আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার টিঙ্কু রায়জি। নমস্কার। মাননীয় কল্যাণী শাহ রায় যে মোশন প্রস্তাব এসছে তার সমর্থনে আমার আলোচনা। সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 নারী শক্তি বন্ধন অধিনিয়মের সংশোধন প্রসঙ্গে আলোচনা। মাননীয় অধ্যক্ষ স্যার, আজ এই পবিত্র বিধানসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি গভীর গর্ব অনুভব করছি। আমি সর্বপ্রথমে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণা শাহ রায় মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই প্রস্তাব কেবল একটি সাংবিধানিক সংশোধনের বিষয় নয়, এটি ভারতবর্ষের নারী সমাজের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের এক মাইলফলক সৃষ্টি হবে। মাননীয় অধ্যক্ষ স্যার, ভারতীয় সংবিধানের নারী পুরুষ সমতা যে মহান আদর্শ ধারণ করে তার ভিত্তি নিহিত রয়েছে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করে এবং 15 নম্বর অনুচ্ছেদে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে এবং নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছে। 16 নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করেছে। 39C এবং 39D এবং 39E নারীদের জীবিকার অধিকার, সমকাজে সমবেতন এবং শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। 42 নম্বর অনুচ্ছেদে নারীদের জন্য মানবিক এবং কর্মপরিবেশ নির্দেশনা রয়েছে। এই সাংবিধানিক দর্শনের আলোকে আমরা আমাদের রাজ্যের সরকার ধারাবাহিক নারী কল্যাণে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যখন দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তখন তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর সুযোগ নিশ্চিত, তখন তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর সময় এসেছে। মাননীয় অধ্যক্ষ স্যার, সংবিধান 131তম সংশোধনী বিল 2026 এর মূল লক্ষ্য হল নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে আরো ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক করা এবং একই সঙ্গে লোকসভা এবং রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ বাস্তবায়নের পথ নির্দেশন করা। এই বিলের মাধ্যমে সর্বশেষ জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন করার সুযোগ সৃষ্টি হবে। লোকসভার সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এক ব্যক্তি এক ভোট এক মূল্য নীতির কার্যকরের বাস্তবায়নের সম্ভব রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের জন্য সংরক্ষিত আসন বাস্তবে কার্যকর করার সাংবিধানিক ভিত্তি সুদৃঢ় হবে। এটি নিঃসন্দেহে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ। মাননীয় অধ্যক্ষ স্যার, ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দেশের কাছে একটি আদর্শ স্থাপন করেছে। আপনারা সকলেই জানেন যে শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন 2022 আমরা লাগু করেছি। এখানে অনেকেই বলছেন যে এর আগে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় 50% করেছেন। কারা করেছেন? কংগ্রেস বলছে ওনারা করেছেন, সিপিএম বলছে, কিন্তু সঠিক অর্থে মহিলাদেরকে এম্পাওয়ার করা, মহিলাদেরকে সশক্তিকরণ করা, এটা আমাদের রাজ্য সরকার 2022 ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন যেটা চালু করেছে, তারপর থেকে আমরা মহিলা সশক্তিকরণ দেখছি, আমাদের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে। সরকারি চাকরিতে 33% নারী সংরক্ষণ কার্যকর করা হয়েছে। মহিলাদের জন্য স্বল্প সুদে শিক্ষা ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সরকারি শপিং কমপ্লেক্স বা অন্যান্য সরকারি স্টলে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। স্বাস্থ্য পুষ্টির ক্ষেত্রে
13টি আমরা ওমেন হেলথ ওয়েলনেস সেন্টার স্থাপন করা হয়েছে মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী আমাদের মাদেরকে 2000 টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2025-26 সালে আমরা 9080 জন গর্ভবতী মহিলাকে এই সাহায্য করেছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে 2025-26 সালে প্রায় 17,747 জন গর্ভবতী মহিলাকে প্রায় 5000 টাকা করে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আইসিডিএস এর কর্মসূচির মাধ্যমে 2025-26 সালে প্রায় 13,912 জন গর্ভবতী মাকে এবং 1,41,46 জন প্রসূতি মাকে এই পরিষেবা দেওয়া হয়েছে। নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার জন্য রাজ্যে 8টি জেলায় মোট 9টি মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে। সকল জেলায় 10টি সখী নিবাস ওয়ান স্টপ সেন্টার কার্যকর রয়েছে, যেখানে অসহায় মহিলাদের জন্য সব রকম সাহায্য করা হয়। পশ আইনের অধীনে প্রতিটি দপ্তরে ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলারা যৌন হয়রানি বা অভিযোগের নিষ্পত্তি করা হয়। সি বক্স অনলাইনে অভিযোগের ব্যবস্থা চালু রয়েছে, যার মধ্যে কর্মরত মহিলা যৌন হয়রানি বা বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। 181 ওমেন হেল্পলাইনের মাধ্যমে 24 ঘন্টা জরুরি সহায়তা প্রদান করা হয়। রাজ্যে বর্তমানে 3টি শক্তি সদন চালু রয়েছে, যেখানে বিপদগ্রস্ত অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। শীঘ্রই আরো 2টি এই ধরনের চালু হবে সখী সদন আমাদের, যেখানে খোয়াই এবং গোমতী জেলায়। রাজ্যে বর্তমানে 3টি সখী নিবাস চালু রয়েছে, যেখানে কর্মজীবী ও সহায়তা প্রয়োজন মহিলাদের জন্য নিরাপদ আবাসন প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হচ্ছে এবং খুব শীঘ্রই আরো 7খানা সখী নিবাস চালু হবে। পরিকাঠামো উন্নয়নে 114 কোটি টাকা ব্যয়ে 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হচ্ছে, বর্তমানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এই উদ্যোগ মহিলাদের ক্রমবর্ধমান শ্রমশক্তি বৃদ্ধি অংশগ্রহণের একটি সুস্পষ্ট ইতিবাচক প্রতিফলন। মাননীয় অধ্যক্ষ স্যার, সামাজিক সুরক্ষায় রাজ্যে আর্থিকভাবে দুর্বল পরিবারে কিশোর, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রবীণ ও অসহায় মহিলাদের সহায়তা বর্তমানে 8টি সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর রয়েছে। এই প্রকল্পগুলোর আওতায় রাজ্যে মোট প্রায় 1,73,531 জন কিশোরী এবং অসহায় মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। পণ প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্য অন্তোদয় পরিবারে কন্যা সন্তানের বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্তোদয় পরিবারে কন্যা শিশু জন্মের পর তার শিশু ও শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে এককালীন 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের রাজ্যে। অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের রাজ্যে 55,000-এরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন 5 লক্ষেরও বেশি মহিলা তাতে ইনভলভ রয়েছে, যারা প্রায় 1,08,000-এরও বেশি মহিলা যারা রয়েছেন, যারা লাখপতি দিদি, যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন। পাশাপাশি রাজ্যের 600-এরও বেশি মহিলা বিজনেস কম্পাউন্ড সখী ব্যাংক সাথী হিসাবে বিভিন্ন শাখায় কাজ করছেন, প্রমাণ করে যে আমাদের রাজ্যে নারীরাও ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে সক্ষম। সরকারি স্টল, শপিং মল কমপ্লেক্স মহিলাদের জন্য ন্যূনতম 50% আসন সংরক্ষণ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর ফলে মহিলারাও স্বনির্ভর হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আমাদের রাজ্যে। রাজ্যে এছাড়াও সরকারের বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মোট বরাদ্দ অন্তত 50% মহিলা উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নারী স্টার্টআপগুলোতে উৎসাহিত করতে জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। মাননীয় অধ্যক্ষ স্যার, মহিলা অংশগ্রহণ বাড়ানোর জন্য, মহিলারা যেন ক্রীড়াতেও অংশগ্রহণ করে, তার জন্য এবছরই আমাদের রাজ্য সহ গোটা দেশে অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ শুরু হয়েছে, যাতে প্রায় সেখানে আমরা যদি দেখি প্রায় 1 লক্ষেরও 34টা ক্রীড়া বিভাগে প্রায় 2,600-টিরও বেশি লিগ আয়োজন করা হয়েছে। 550-টিরও বেশি জেলায়, 700-টিরও বেশি শহরে প্রায় 1,38,000-এর বেশি মেয়েরা সেখানে অংশগ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে ক্রীড়া মন্ত্রকের জন্য প্রায় 3,794 কোটি টাকা রেকর্ড বরাদ্দ করা হয়েছে। আর এর মধ্যে বড় অংশ খেলো ইন্ডিয়া স্পোর্টস ফর ওমেন, অর্থাৎ মহিলাদের ক্রীড়া প্রশিক্ষণ বা ক্রীড়া ক্ষেত্রে সেটা নিবেশ করা হয়েছে। আমরা যদি দেখি আজকের ভারতে আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট আর পরিকাঠামো নয়, পিভি সিন্ধু থেকে মীরাবাই চানু, এই নামগুলো শুধু ক্রীড়াবিদ নয়, তারা নতুন প্রজন্মের প্রেরণা। আজ গোটা দেশে, গোটা পৃথিবীতে তাদেরকে দেখছে বা তাদের যে কৃতিত্ব সেটা স্মরণ করছে। রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক
বোরকান এই ভাষণটা সময় নষ্ট করে এটা এর জন্যই তো মহিলা বিলটা আনা হচ্ছে। মহিলারা সবগুলো ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট, এরা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তার জন্য আরো চাই রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নয়ন করছে। এর জন্য আমরা মহিলা বিলটাও জরুরি, যে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে হবে তাদের। মহিলা সশক্তকরণের জন্য যা যা করা হচ্ছে এগুলো বিস্তারিত দিচ্ছেন, এবং মহিলা মন্ত্রী কেন মহিলারা বিভিন্ন মিনিস্টার কিছু তো বলবেই। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে মহিলা রাজনীতিতেও প্রতিনিধিত্ব চাই। মহিলারা সব ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, চাকরিতে, সব জায়গাতে মহিলারা এস্টাবলিশড হচ্ছে। রাজনীতিতে কেন আসতে পারবে না? রাজনীতিতে কেন সুযোগ দেওয়া হবে না? এই প্রসঙ্গে কথাটা আসছে। সব ক্ষেত্রে যেহেতু মহিলারা উন্নত হচ্ছেন, তাহলে রাজনীতিতে কেন আসবেন না? রাজনীতিতেও প্রতিনিধিত্ব দেওয়া চাই, এর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আর দীপা কর্মকার মতো যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে আমাদের রাজ্যে মহিলা রয়েছেন, আজকে যদি আমাদের রাজ্যে 33% আরক্ষণ হয়, সেখানে তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে। এই ধরনের যারা প্রতিভাবান মহিলারা থাকবে তারা সুযোগ পাবে, এর জন্য কথাটা আসছে। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ত্রিপুরাও একভাবে এগিয়ে। সংবিধানের 73তম সংশোধনী যেখানে ন্যূনতম 33% নারী সংরক্ষণের কথা বলা, মহিলা প্রধান উপপ্রধান জেলা সভাপতি হিসাবে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। এটি প্রমাণ করে নারীদের সুযোগ দিলে তারা শুধু অংশগ্রহণই করেন না, নেতৃত্ব সফল হয়। মাননীয় অধ্যক্ষ স্যার, আজ সময় এসেছে সেই সফল অভিজ্ঞতাকে জাতীয় স্তরে প্রসারিত করা। লোকসভা ও রাজ্যের বিধানসভায় নারীদের জন্য 1/3 সংরক্ষণ কার্যকর হলে নীতি নির্ধারণে নারীদের দৃষ্টিভঙ্গি প্রতিফলন হবে, গণতন্ত্র আরো অন্তর্ভুক্তিমূলক হবে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে। আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই বিল শুধু একটি আইন নয়, এটি ভারতের গণতন্ত্রকে আরো ন্যায়ভিত্তিক ও সমতামূলক করার এক যুগান্তকারী সুযোগ। আমি এই পবিত্র বিধানসভার সকল মাননীয় সদস্যদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আসুন দলমত নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং ঐতিহাসিক প্রস্তাবকে সমর্থন করি। এখানে আমাদের কমিউনিস্টের একজন বিধায়ক বলছিলেন, শ্যামল চক্রবর্তী মহোদয়, যে 2020 সালে পার্লামেন্টে শ্রমকোড নিয়ে এসেছিলেন, যে সেখানে এই শ্রমকোড না এনে সেখানে এই নারীদের ক্ষমতায়নের বিল আসতে পারতো তখনকার সময়। আমি ওনাকে বলবো, সেই শ্রমকোডও মহিলাদেরকে সশক্তিকরণ করা এবং মহিলাদেরকে অধিকার দেওয়ার প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি দেখি সেই বিলে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে মেয়েদেরকে কোনোভাবে কোনো কাজ থেকে বঞ্চিত করা যাবে না। সেই বিলে এসে কোনো মহিলা যদি চায় যে আমি স্বতন্ত্র, আমি যে কোনো কাজ করতে পারবো, সে যদি ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাকে সেই কাজের অধিকার দিতে হবে, সেই বিলে এসেছিল। সমান কাজে সমবেতন। আমাদের দেশে এরকম ছিল যে পুরুষ লোককে 10,000 টাকা বেতন দিলে মহিলাকে 8,000 টাকা দেওয়া হবে। সেই বিল বলেছে না, সমকাজে সমবেতন। যদি পুরুষ লোক যে কাজটা করবে, মহিলা যদি সেই কাজ করেন, তাহলে বেতন তাকে সমান দিতে হবে। এবং নাইট শিফটে, আগে আমাদের মহিলাদেরকে অধিকার ছিল নাইট শিফটে কাজ করা। এখন বলা হয়েছে মহিলা যদি ভাবে যে আমি নাইট শিফটে কাজ করব, তাহলে তাকে সেই কাজ দিতে বাধ্য হবে। সেই বিলেও এসেছিল। আমার কথাটা বলার অর্থ হচ্ছে, মহিলারা যেহেতু সবকিছু করতে পারছে, তাহলে রাজনীতিতে কেন আসবে না? রাজনীতিতেও তাদের আশা চাই। তার জন্য এই বিলে আসুন আমরা সকলেই, এই যে প্রস্তাব আমাদের মাননীয় কল্যাণী রায় মহোদয়া নিয়ে এসেছেন, এই আমাদের এই প্রস্তাবকে সমর্থন জানাই। আমি আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই আলোচনা শেষ করলাম। ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনি 11 মিনিটে শেষ করেছেন। তো এখন আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মাজি। Honorable Speaker sir, all honorable members of this house, আজকের যে motion moved by our honorable government chief whip, I really support and appreciate this motion, কারণ মহিলাদের আমরা নির্বাচনে, প্রতিটি নির্বাচন আমরা শুধু এদের মা বোন বলে কিন্তু সম্বোধন করে তাদের ভোট আদায় করতে চেষ্টা করি, এবং
প্রতিটি পার্টি ম্যানিফেস্টোতে মহিলাদের জন্য ভালো ভালো স্কিম ঘোষণা আমরা করি, but we forget that women are not simply vote bank, they are also nation builders, যারা দেশকে শক্তিশালী এবং গঠন করতে পারে। তাতে মহিলাদের ভূমিকা সবচাইতে শীর্ষে থাকে, এটা আমরা সবাই ভুলে গেছি। And I am so honored to get this privilege today যে এই হাউসে এই মোশনটাকে নিয়ে চর্চা করার একটা সুযোগ পেয়েছে। There are so many senior members sitting in the house যারা আমার চাইতে অনেক বেশি এই বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। ডেলিমিটেশন কি জিনিস, সংরক্ষণ কি জিনিস, সেটাকে নিয়ে আপনারা আরো চর্চা করার সুযোগ পেয়েছে। So far I remember, I saw the last delimitation commission in Tripura, also in India. Delimitation commission is chaired by someone retired Supreme Court judge. 2002 থেকে 2008 পর্যন্ত ডেলিমিটেশন কমিশন ছিল কুলদীপ সিং, যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন। হি ওয়াজ দি চেয়ারপারসন। এই 6 বছর from 2002 to 2008 the Delimitation Commission of India worked to redefine the boundaries of parliament as well as assembly constituencies in India. এবং সেই সময় আমি এমএলএ ছিলাম। I also had an opportunity to represent some issues before the Delimitation Commission. আমি আমাদের সংসদীয় বিষয়ক মন্ত্রীর সাথে আলোচনা করছিলাম যে what was the base of census ত্রিপুরাতে যে সময় লাস্ট যে ডেলিমিটেশন হয়েছে তার সেন্সাসের বেসটা কোন ইয়ারে ছিল। আই রিমেম্বার ইট ওয়াজ 2001, কারণ 20 তারিখ মার্চ 2008 দি ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ, এটাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি তার উপর স্বাক্ষর করে বলেছে যে দিস উইল বি দি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস for the next election. By then ত্রিপুরাতে ইলেকশন হয়ে গেছে, যার কারণে ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ ত্রিপুরায় 2013 থেকে শুরু হয়। সো আমি যা বুঝি the debate which is going on in the country in different states কি হচ্ছে, সরকারের বিরোধীরা যারা তারা বলছেন যে why don't you complete the census and do all this? আর সরকার কি বলছে, take 2011 as the base and then complete the reservation and delimitation. So simple. So I just want to tell in this house যে 2008 যদি আমরা 2001টাকে বেস করে যদি করতে পারি, what is the problem taking base as 2011 is my argument. কারণ দেখুন, একটা জিনিস সত্য যে আমি মহিলাদের সশক্তিকরণে আমি মহিলাদের পাশে থাকব, আপনি একটা কথা বলবেন আর অন্য জায়গায় আপনি বলবেন যে না এখানে টেকনিক্যালি কিছু ত্রুটি আছে, আমি এটাকে সমর্থন করতে পারবো। অ্যাকচুয়াল সমর্থক তারাই হবে। আরে বেসটা হোক 1991, হোক 2001 সাল, মহিলাদের পাশে যদি থাকতে চান আপনি কেন ইয়েস বলছেন না? আগে পিছু তো হবে। দিস ইজ মাই আর্গুমেন্ট। I as a minister, I as a member of this house, I will not consider কোন ডেটের উপর ভিত্তি করে মহিলা সংরক্ষণ হবে। I will not support this bill. I support whichever is the base
কাট অফ ইয়ার, সেই ইয়ারটাতেই হোক, উই শুড বি উইথ দি উইমেন বি, তবেই আমরা তাদের সশক্তিকরণ করতে পারব। ইউ জাস্ট সি ইন ত্রিপুরা recently the concluded TTADC election, what was the voter turnout in Tripura? Almost 83%. এবং এই 83% ভোটারের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন দেখেছেন, দেখবেন মহিলাদের বিশাল লাইন। ইট মিনস এই যে নির্বাচনটা হলো, জয় পরাজয়ের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ছিল পুরুষদেরই মতো। দি কান্ট্রি ইজ হ্যাভিং অলমোস্ট 50% উইমেন, 40% মানে 50% অফ দি পপুলেশন মহিলা। ইউ জাস্ট সি, আমার কাছে যা পরিসংখ্যান আছে, আফটার বিজেপি লেড গভর্নমেন্ট কেম টু পাওয়ার ইন দি সেন্টার, 5% থেকে লোকসভাতে 15% প্রায় উইমেন মেম্বারের সংখ্যা বেড়েছে, ফ্রম 5 to 15%. And PRS legislative research যেটা বলেছে, in most of the states, be it in Bihar, Tamil Nadu, Tripura, Assam, women representation is less than 10%. আমাদের এই হাউসে 60 members house, we have only 8 women members. I am a man, but আমি আজকে যে জিনিসটা বলছি এখানে, the motion moved by our government chief whip, উনি শুনছেন আমার বক্তব্য। আসলে we want to see 1/3 of this house occupied by the women. এটা মাথায় রেখে আপনি you should speak. আমাদের উদ্দেশ্যটা কি? We want to see 1/3 of the house filled by the women representative. যারা স্কুল চালাতে পারে, যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করতে পারে, যারা ব্যবসা করতে পারছে, যারা প্রফেসর, টিচিং ইত্যাদি ইনস্টিটিউশনে সাকসেসফুলি কাজ করতে পারছে, why will not create space for them in politics? Why they can be part of in the highest level of decision making body in the country? যারা আমি আজকে শুনছিলাম আমাদের, he is also veteran politician, he was talking today, শুনতে তো ভালো লাগে, when two both the politicians শুনতে খুব ভালো লাগে, বাট সত্য জিনিসটা কিন্তু একটাই হবে, both cannot be correct on one issue, one has to be correct. ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, এতক্ষণ উনি আধা ঘন্টা বক্তব্য করে গেলেন, ওনার উদ্দেশ্যটা কি? ওনার উদ্দেশ্যটা কি মহিলা রিজার্ভেশনকে সমর্থন করা, না এই মহিলা রিজার্ভেশনকে নিয়ে রাজনীতি করা? I can tell about my opinion. My opinion is মহিলা রিজার্ভেশনকে নিয়ে আমি রাজনীতি করতে চাই না। I want women reservation in the house. এখানে 1/3 মহিলা রিপ্রেজেন্টেশন আমি দেখতে চাই। That should be the step. And you see, এখানে আমি যদি বলি, when it started, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী নিশ্চয় আমাকে কারেকশন করবেন if I tell something. চলুন কিছু দেখি, who brought this reform forward? Union Law Minister Sri Arjun Ram Meghwal, যখন উনি আইন বিষয়ক মন্ত্রী হয়েছেন, on 19 September 2023 this bill was introduced. And do you know the figure? লোকসভাতে 454 vote in the favor and against, I don't know, I think it should be 214 votes in the favor and 0 in the against. Or 2 in the, 54 এবং 2টা against it ছিল, right. মানে কত ওভারওয়েলমিং সাপোর্ট ইন দি পার্লামেন্ট। এবং 28 তারিখ সেপ্টেম্বর
23 আমাদের দেশের যিনি রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মুজি উনি এইটাকে অ্যাসেন্ট দিয়েছেন, অর্থাৎ স্বাক্ষর দিয়ে বলেছে যে ইয়েস এটা আইন হবে। এবং ইফ আই রিমেম্বার দি ফার্স্ট মুভ এই মহিলা রিজার্ভেশন বিলটাকে নিয়ে প্রথম যে অ্যাটেম্পটা হয়েছিল ইট ওয়াজ ইন দি ইয়ার 1996, then it came in 1998, then it came again in 1999, 2002, 2003 and 2008. Fortunately in 2008 2008 যে বিলটা হলো এটা 2010 রাজ্যসভায় পাশ হয়েছে। রাজ্যসভায় যখন একটা বিল পাশ হয়ে যায় ইট ডাজ নট ডাই দেয়ার, কারণ রাজ্যসভার কিন্তু মেয়াদ থাকে না। somebody or the other they keeps on coming. লোকসভাতে কোনো বিল ইন্ট্রোডিউস হয়, if it does not get passed লোকসভার মেয়াদ শেষ হলে আবার ইন্ট্রোডিউস করতে হবে। that is how I think it has been introduced. and এটা আনার পর I was following কি হচ্ছে দেশে কি চর্চা হচ্ছে। আমাদের হলো যে একদিন আমরা এটাকে সেশন ডেকে আলোচনা করে এটাকে আমরা সমর্থন করব, আমার কোনো বক্তব্য ছিল না। আমাদের খুব বরিষ্ঠ একজন সদস্য এই হাউসের শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় ছিলেন, উনারও কিন্তু বক্তব্য ছিল না। হি ওয়াজ অনলি ডিমান্ডিং যে এটাকে বাড়িয়ে আরো কিছু আলোচনা করা যায় কিনা। ইভেন আই ফিল টুডে আজকে এখানে যখন সদস্যদের বক্তব্য চলছিল অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে বাদ দিয়ে 58 জন মেম্বার সবাই এটার উপর বক্তব্য করা উচিত ছিল। ইট ডাজ প্রুভ আজকে যে পার্টিসিপেশনটা এখানে it does prove that everyone wants 1/3 reservation for the women. এটার বলার আর কোনো অপেক্ষাই রাখে। তো আমি ত্রিপুরার আমাদের মহিলাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আগামী দিন ভোট দেবেন, মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করছেন, যারা স্কুল, কলেজ, ফার্ম, মার্কেটস, হসপিটাল, অফিসেস এবং যারা বাড়ি করে এজ এ হাউস ওয়াইফ কাজ করছেন, আমাদের ইন্ডিজেনাস ওমেন যারা পাহাড়ে আমাদের হয়ে প্রচার করছেন, আমাদেরকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এই আইনটা আপনাদের জন্য। দিস ইজ ইয়োর রাইটফুল প্লেস, এটা আপনাদের অধিকার, এই অধিকার আপনাদের পেতেই হবে। Policies needs your experience, governance needs your discipline, democracy needs your voice, এবং অ্যাসেম্বলি পার্লামেন্ট এর শুধু কতিপয় ব্যক্তির জন্য হতে পারে না। These also have to be represented equally by the women representative in our country and as well as in this state. আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। ডেমোক্রেসি শেষে একটা কথাই বলবো যে ডেমোক্রেসি cannot be complete when women only vote. মহিলারা শুধু ভোট দান করবেন এইটা দিয়ে কিন্তু গণতন্ত্র এটা কমপ্লিট হতে পারে না। ডেমোক্রেসি becomes complete when women also lead. মহিলারা যখন নেতৃত্ব দেবে বা দেবেন তখনই কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সেটা কমপ্লিট হবে। And reservation for women is not a concession. Please remember, it is not concession. It is the correction of democratic deficit. ডেমোক্রেসিতে যা যা ঘাটতি ছিল এই ঘাটতিটার ডেফিসিটটা আমরা কারেকশন করতে চেষ্টা করছি। Those who delayed it for 30 years should not lecture those who finally delivered it. এবং আমি দেশের লেকচার those who finally delivered it, এবং আমি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই বিলটা
পাশ করার জন্য যে উনি মহতি উদ্যোগ নিয়েছেন, এবং এই কয়েকটি কথা বলেই এই মোশনটাকে সমর্থন করে মহিলা রিজার্ভেশন এটা হোক ভারতবর্ষে এবং আমাদের এই রাজ্যে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ত্রিপুরা, জয় নারী শক্তি, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। এখন নারী শক্তির এই মোশনের উপর আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার সুধাংশু দাসজি। অনারেবল স্পিকার স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলের উপরে আজকে এখানে যে আলোচনা হচ্ছে তার উপর আমাকে আলোচনা করার সুযোগ প্রদান করার জন্য খুশি হতাম। সুদীপ বাবু থাকলে উনি সবসময় হিট অ্যান্ড রান প্রসেসে চলেন, অর্থাৎ হিট করে পালিয়ে যান ওই ট্রাকের ড্রাইভারদের মতো। তো যাই হোক, চেষ্টা করব কম সময়ের মধ্যে আমার বিষয় রাখার জন্য। 2023 সালে ভারতবর্ষের পার্লামেন্টে মহিলাদের 33% রিজার্ভেশন প্রদান করার জন্য বিশেষ করে পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিতে একটা বিল পাসড হয় ইউনানিমাসলি। পারহ্যাপস 2টা ভোট এগেইনস্টে পড়েছিল, বাকি সবগুলি ফেভারে পড়েছিল। কিন্তু সেই বিল যখন পাসড হয় সেখানে একটা কন্ডিশন ছিল যে এটা তার ফার্দার সেন্সাস এন্ড ডিলিমিটেশন এই দুইটা কমপ্লিট করার পরে এটাকে ফাইনালি আইনে রূপান্তরিত করা হয় এবং তার জন্য 15 বছর সময় তার ভ্যালিডিটি রাখা হয়, সাবজেক্ট টু এক্সটেন্ড বাই দ্য পার্লামেন্টারিয়ান। এখন 2026 সালের এপ্রিল মাসে, অর্থাৎ এই মাসেই ভারতবর্ষের পার্লামেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পুনর্বার এই বিলকে অ্যামেন্ডমেন্ট করার জন্য এবং কিছু ইনোভেটিভ প্রপোজাল নিয়ে সেই ইনোভেটিভ এন্ড কম্প্রিহেন্সিভ বিল ইন্ট্রোডিউস করে টেবিল করে। আনফরচুনেটলি অনেক আলোচনা সমালোচনার পরে এই বিল কিন্তু পাস হয়নি পার্লামেন্টে। গোপাল বাবু ওনার বক্তব্য কিংবা সুদীপ বাবু তারাও বলেছিলেন যে কংগ্রেস পার্টি হচ্ছে তার প্রতিষ্ঠাতা নাকি মহিলাদের রিজার্ভেশন দেওয়ার জন্য, বা দে ওয়ার দ্য ইনিশিয়েটর। কিন্তু এটা কিন্তু না গোপাল বাবু না সুদীপ বাবু মেনশন করেছেন যে ইনিশিয়েটিভটা কবে হয়েছিল এবং কে এনেছিল। দে ডিড নট মেনশন। But the fact of the matter is, point of order. Now, I have specifically mentioned it was initiated by the then 1989. It was passed in the Lok Sabha, but it was not passed in the Rajya. show me the paper. I'll give. अपने हाउस के पेपर शो I'll supply. सर एकुडी करून I'll supply. सर एकुडी करून আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। You take 30 minutes of time. No, I needed no, you take 30 minutes of time. One thing. If you want, take 1 hour. Sir, I needed the Xerox copy. I will definitely. ঠিক আছে, ব্যাপারটা নিয়ে নিন। কতক্ষণ সময়ের মধ্যে দেবেন বলুন? আমি এটা জেরক্স করে দিতে হবে, ডিউরিং দিস সেশন দিতে হবে, কারণ আপনাদের অনেকের কাছে স্যার লে করে দেবো, কিন্তু অনেক কাগজ আপনাকেও আগে দিয়েছি, এটা গুম হয়ে যায়, হয় খেয়ে ফেলে। ছোটবেলায় যেমন আমরা দেখছিলাম, আমি দিয়ে দেবো। এটা কোনটা বলছেন আপনি? গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন? না, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের কথা হচ্ছে না তো, এখানে তো হচ্ছে পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচারের জন্য। এটা তো গ্রাম পঞ্চায়েতের কথা হচ্ছে না তো। না, 33% রিজার্ভেশন সংরক্ষণ প্রথমে এটা কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ইনিশিয়ালি স্টার্টেড গ্রাম পঞ্চায়েত এন্ড আমি লোকসভাতে যখন পাস। ঠিক আছে, বসে যান। বুঝে গেছি আপনি গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি। কংগ্রেস
আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি, তো আমরা গ্রাম পঞ্চায়েতের বিষয়ে আলোচনা করছি না তো এখানে। আনকন্ডিশনালি সাপোর্টেড ঠিক আছে 2023 ঠিক আছে ঠিক আছে। আর আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি, গ্রাম পঞ্চায়েত আছে। হাউসকে মিসলিড করা ঠিক আরে ঠিক আছে বসে। স্যার, মহিলাদের 33% রিজার্ভেশন দেওয়ার বিষয় ফার্স্ট 1996 এই সময় এইচ.ডি. দেবেগৌড়া যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন ভারতের ল মিনিস্টার রমাকান্তজি ফার্স্ট এজ এ ল মিনিস্টার এটা কিন্তু পার্লামেন্টে ইন্ট্রোডিউস করেন ইন 1996 আন্ডার দেবেগৌড়া মিনিস্ট্রি গভর্নমেন্ট। সেই সময় এই রিজার্ভেশন বিল পাস হয়নি। তার পরবর্তী সময় 1998 আন্ডার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, 1999 এগেইন আবার প্রপোজ করা হয়, দেন 2002 সালে এগেইন প্রপোজ করা হয়। ডিউ টু দ্য ল্যাক অফ পলিটিক্যাল কনসেনসাস এই বিল কিন্তু পাস হয়নি। তো কংগ্রেস এখানে সুদীপ বাবু বা গোপাল বাবু যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ অসত্য। এটা বারে বারেই তারা ওই যে বললাম না, হিট এন্ড রান করে পালিয়ে যায়, কথা শুনতে চায় না। তো আসল ফ্যাক্ট হচ্ছে এটা 1996 থেকে 2002 পর্যন্ত যখন এনডিএ সরকার ছিল, মহিলাদের রিজার্ভেশন 33% পার্লামেন্টারি এন্ড অ্যাজ ওয়েল এজ স্টেট অ্যাসেম্বলিতে প্রদানের জন্য প্রপোজাল এসেছিল। হয়নি এই কারণেই, কারণ সেই সময়ে আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণের সংখ্যা ছিল না। এখন প্রশ্ন রাজনৈতিক দুর্বিসন্ধির জন্য না, সুদীপ বাবু জানেন কিছুটা উনি ওনার ফেভারে যেটা ভালো লাগে এটা বলে পালিয়ে গেছে, কিন্তু ফ্যাক্ট যেটা সেটা কিন্তু তিনি এখানে বলে যাননি। মূল বিষয় কি ছিল, যখন আনডেমোক্রেটিক ওয়েতে ভারতবর্ষে ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ঠিক সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট এনে, যেটা কি মিনি কনস্টিটিউশন আমরা বলি, সেই মিনি কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্ট এনে এই যে পরিসীমা যেটাকে বলা হয় হিন্দিতে বা ডিলিমিটেশন, সেটা কমপ্লিটলি ফ্রিজ করে দেওয়ার কাজ আপ টু 2026 এটা কিন্তু কংগ্রেস দল করেছে। কিন্তু এখানে অসত্য তত্ত্ব দিয়ে পালিয়ে গেছে যে না, এটা নাকি আমরা রাজনৈতিক দুর্বিসন্ধির জন্য করেছি। অর্থাৎ ডিলিমিটেশনের ম্যাটারটা ফ্রিজ ছিল বাই দ্য পার্লামেন্ট by amending 42nd amendment of the Indian Constitution, যার কারণে যেহেতু ফ্রিজ ছিল, এর আগেও চেষ্টা হয়েছে 2002 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় চেষ্টা হয়েছে, কিন্তু মানে ওই যে 2/3 মেজরিটি না পাওয়ার কারণে সেটা আনফ্রিজ করা যায়নি। এবং পরিশেষে যেহেতু এটা 2026 পর্যন্ত বন্ধ ছিল, এই কারণে 2026 সালে এই এপ্রিল মাসে ইমিডিয়েটলি এটাকে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 2023 সালে যখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাস হয়, এখন 3 বছর পরে এই কারণে যে বললাম ফ্রিজ, এটাকে উইথড্র করার জন্য আগে ফার্স্ট অ্যামেন্ডিং আর্টিকেল 81 এন্ড 82 এই দুইটা অ্যাক্টকে অ্যামেন্ড করে এটাকে ফ্রিজ উইথড্র করে তারপরে এই প্রসেসটা স্টার্ট হবে। এখন 15 বছর যেহেতু সময় আছে, 15 বছর পর্যন্ত এই অ্যাক্টটা 2023 এর অ্যাক্ট ভ্যালিডিটি থাকবে। কিন্তু বলা হচ্ছে যে আপনাকে সেন্সাস করতে হবে, পপুলেশন সেন্সাস, দেন কাস্ট সেন্সাস, তারপরে ডিলিমিটেশন। এগুলি করার পরেই আপনি কিন্তু আইনে রূপান্তরিত করতে পারবেন বা 33% রিজার্ভেশন আপনি লাগু করতে পারবেন। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, যেহেতু আমরা সবাই জানি 2021 সালে আমাদের দেশে সার্ভে হওয়ার কথা ছিল, সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কোভিড মহামারী ছিল সেই কারণে হয়নি। পরবর্তী সময়ে আরো অন্যান্য কিছু সমস্যার কারণে হয়নি, কিন্তু এখন অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই যে ন্যাশনাল ওয়াইজ সেন্সাস কিন্তু কাজ শুরু হয়েছে। এবং এই যে সেন্সাস করার পরে যখন আপনি ডিলিমিটেশন করতে যাবেন, তখন কিন্তু সেখানে একটা রুলস আছে, কন্ডিশন আছে, আপনাকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আপনার হিয়ারিং দরকার আছে।
যেমন বর্তমানে গ্রাম পঞ্চায়েত লেভেলে কোনো বেনিফিশিয়ারি দিতে গেলে গ্রাম সভা ডাকতে হয়, সিমিলারলি এই ডিলিমিটেশন করার ক্ষেত্রে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে আপনাকে হিয়ারিং করতে হবে। তো পাবলিক হিয়ারিং করতে হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের তাদের অপিনিয়ন নিতে হবে, এনজিওদের অপিনিয়ন নিতে হবে, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের অপিনিয়ন নিতে হবে। তো ইটস টেক টাইম। তো স্বাভাবিক কারণে এটা হয়তো 2 বছর 3 বছর 4 বছর 2 বছর মিনিমাম, তার আগে কোনোভাবেই পসিবল হবে না। এতে করে কি হবে, আমাদের 2029 সাল পেরিয়ে যাবে। কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার মোদীজি চাইছেন যে 2029 সালেই যেন আমরা পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধি আমরা বাড়াতে পারি বাই অ্যামেন্ডিং দিস 2023 অ্যাক্ট। এখানে 33% রিজার্ভেশনকে এনশিওর করা, অ্যাক্টিভ করা ইন 2029 লোকসভা ইলেকশন, অর্থাৎ ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসা, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যামেন্ডমেন্টের জন্য। এখন কংগ্রেস দল, ওনাদের সহযোগী পার্লামেন্টে যদিও কমিউনিস্ট নেই, কিন্তু টিএমসি, সমাজবাদী কিংবা ডিএমকে, এই সমস্ত পার্টিগুলি তারা অপোজ করছে। কেন? তারা কিছু সিলি রিজন দিচ্ছে। কি বলছে? ওবিসি রিজার্ভেশন কোথায়, বলছে মুসলিমদের রিজার্ভেশন কোথায়। আরে 33% রিজার্ভেশন যদি চালু হয়, কংগ্রেস দল বা সিপিএম দল যদি চায় যে তাদের সবগুলি আসলে মহিলা, মুসলিম মহিলা প্রতিনিধি দেবে, তাহলে এখানে তো আটকানোর কোনো সুযোগ সুবিধা নেই, তো দিতেই পারে। প্রতিটা সিটে আপনি মুসলিম মহিলা দিতে পারেন প্রতিনিধি। আপনারা যে 13 জন প্রার্থী দাঁড় করিয়েছিলেন 2023 সালের বিধানসভা নির্বাচনে, সেখানে তো আপনারা মুসলিম মহিলা দিতে পারতেন, কিন্তু মুসলিম মহিলা তো দেননি। বলছেন ওবিসি রিজার্ভেশন। আরে ইন্দিরা গান্ধীজি, গোপাল বাবু আপনি বলেছেন, পয়েন্ট অফ অর্ডার স্যার, অসত্য তথ্য এখানে আমি যেটা বলছি যে মাননীয় মন্ত্রী যেটা বলছেন, 2023 সালে যখন এনডিএ সরকার বিলটি আনেন পার্লামেন্টে, তখন কংগ্রেস নিঃশর্তভাবে সমর্থন করেছে। এটা অল পার্টি মিটিং ডেকেছিল পার্লামেন্টে। ঠিক আছে, এটা তো সবাই জানে। প্লিজ, আরে আমাকে বলতে দিন, তাহলে ডিস্টার্ব করার কি মানে? আপনি নোট করে নিন লাগলে। আপনি অসত্য ভাষণ এখানে রেকর্ড করা। কি আপনারা 2026 এ এগেইনস্টে ভোট করেননি? আপনারা 2026 এ রিসেন্টলি যেটা হয়েছে সেটা এগেইনস্টে আপনারা ভোট করেননি? আই উইল কিল ইউ 1 মিনিট প্লিজ। মাননীয় স্পিকার স্যার, কংগ্রেস দল সম্পূর্ণ অসত্য নিয়েছে। দিস ইজ না, না, এই সত্যের অবলাভ হতে পারে না। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি, আমরা 2023 সালে তখন কি ওনাদের মনে ছিল না? এই যে জিনিসগুলি ড্রব্যাক আছে, এটা কি আপনাদের মনে ছিল? ঠিক আছে, ড্রব্যাকস বসুন, আমি উত্তর দিচ্ছি। তো ড্রব্যাকস কি? গোপালদা, কনস্টিটিউশন দেখেন, তারপর কথা কইেন। একটু খুলেন, পরিষ্কার 2026 লেখা আছে। হ্যাঁ, provided also that until the relevant figures for the taken after the year. তাইলে 23 সালে যখন আপনারা বিলটা আনেন, তখন কি মনে ছিল? এই তো করছে, এখন মনে হয়েছে? দেখে Please allow me to speak in the house. Please allow me to speak. আচ্ছা, আমরা প্লিজ allow me to speak. আমার সময় নষ্ট হচ্ছে, এমনিতে স্পিকার সাহেব বেশি সময় আমাকে দেবেন না। ঠিক আছে মিনিস্টার, ঠিক আছে, ঠিক আছে। আপনি কিন্তু ফুললি আমাকে মানে ডাইভার্ট করে দিয়েছেন, আমার মানে ফ্লোটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি আমাকে কিন্তু পুরো ডিস্ট্রাক্ট করে দিয়েছেন। বলছে স্যার ওবিসি রিজার্ভেশন, বলছে ওবিসিদের কেন রিজার্ভেশন দেওয়া হবে না, মাইনরিটিসদের কেন রিজার্ভেশন দেওয়া হবে না, এটাই নাকি তাদের এখানে ডিফল্ট মনে হয়েছে। স্যার ইতিহাসকে একবার গেটে দেখার কথা বলবো। ডক্টর বি.আর. আম্বেদকর জি বলেছিলেন, দে ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি। যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। এই জন্যই কংগ্রেস দল আর আজ ইতিহাস তৈরি করতে পারছে না। ইতিহাস কি বলছে? আই স্পিক অন আম্বেদকর হোয়াট ইউ ডিড। আমি বলছি তো, আরে আপনি ওনার মাইক বন্ধ করুন। বলি স্যার,
B.R. আম্বেদকর সাহেবকে কে অ্যাপয়েন্ট দিয়েছে? ঠিক আছে, বলবো তো। গভর্নমেন্ট। হ্যাঁ, বলবো না, B.R. আম্বেদকর কে অ্যাপয়েন্ট দিয়েছে? দাদা বুঝতেছেন না, অপোজিশন লিডার ভয় দিতেছে, বুঝতেছে না কেন? অর্থ বুঝতেছেন? আর প্লিজ, আরে অসুবিধা পড়বেন স্যার, আমি অসুবিধা পড়বেন তো স্যার। শুনেন স্যার, আমি কেন ইতিহাসের কথা বলছিলাম, এই যে ওবিসি রিজার্ভেশন কেন হতে পারেনি দীর্ঘ বছর, ডিউটি দ্য কংগ্রেস পার্টি। इंदिरा गांधी जी की बोलते हैं, ना जात पर ना पात पर मोहर लगेगी हाथ पर। की बोलते हैं इंदिरा गांधी जी, ना जात पर ना पात पर मोहर लगेगी हाथ पर। অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান যখন আমাদের দলের পার্লামেন্টারিয়ানরা বারবার যখন ওবিসি রিজার্ভেশনের কথা বলছিলেন, কিংবা সেই সময় যারা কংগ্রেস বিরোধী ছিল, জনসংঘ বলুন, তাদের স্লোগান ছিল যে জাতপাতির উপর হবে না, ভোট করতে হবে হাতে হাত চিহ্নে। আরে কি মুশকিল, কবে করেছে, কোন বইয়ে করেছে দেখান, দেখিয়ে দেবো দেখাবেন এখানে, দেখিয়ে দেবো তো। আরে তাইলে স্যার এটা এক্সপ্যান্ড করুন, কি আমি না দেখাতে পারলে এক্সপ্যান্ড করুন। না, এক্সপ্যান্ড করার দরকার নেই, আমি রেকর্ড দেবো তো। ঠিক আছে দিয়ে দিন, আমি রেকর্ড, ঠিক আছে। না দিয়ে দেবেন। আমি বললাম দিস ইজ নট ট্রু, এবং উনি কাগজ না দিয়ে এটা না দেওয়া পর্যন্ত এক্সপ্যান্ড করা হোক। তার মানে আপনারা যা যা বলেছেন সবগুলি কাগজ দিন আগে, ডেফিনেটলি সবগুলি কাগজ জমা করুন। পেপার আপনি দেবেন, উনিও দেবেন, কথা বলি না, দুজনেই দেবে। আমরা ঠিক আছে, আমরা ইয়েলো স্পিচ দেই না আমরা। স্যার, সামান্য একটা বিষয় নিয়ে মহিলাদেরকে বঞ্চিত করার কাজ এই দল বারে বারে করেছে, উপরন্তু আরো বেশি কলঙ্কিত হয়েছে মহিলা বিরোধী অ্যাক্টিভিটিস এর জন্য। আরে এখানে আমরা মহিলা বিলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন। মহিলা বিলের ইন্ট্রোডিউসার হলো রাজীব গান্ধী। আবার স্যার, আমি যেটা বলছি, উনি যা বলছেন সম্পূর্ণ অসত্য, আপনি স্যার এক্সপ্যান্ড করুন, তাহলে স্যার আমরা ওয়ার্কআউট করবো, আমি বলে দিলাম। কারণ আমি যেটা আপনাকে বলছি স্যার, মহিলা বিলের ব্যাপারে কংগ্রেস সবসময় উনি ফাঁকে ফাঁকে স্যার ভাষণ দেওয়ার চেষ্টা করছেন। কি আসলে না, আপনি এখানে অসত্য তথ্য দেবেন, সমর্থন পার্লামেন্টে করেনি তো, তার স্যার আমি একটা কথা আপনার বলুন তাহলে, আপনি বলুন 2000 স্যার, আপনি তো স্যার চাকরি করে এসেছেন, আপনি শিক্ষিত মানুষ। 2023 সালে কংগ্রেস আনকন্ডিশনাল সাপোর্ট করেছে, যার জন্য সর্বসম্মতি হয়েছে। এইবার কেন আপনার পার্লামেন্টে বিশ্বগুরু, কেন সবাইকে নিয়ে পার্লামেন্টের সর্বদলীয় মিটিং কেন করলেন না? এটা তো ইন্ডিয়া জুট দায়ী নয় স্যার, এটি ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। কেন 23 সালে এইসব মনে ছিল না? স্যার আমি আমরা সাপোর্ট করি, কিন্তু নট কন্ডিশনে। হ্যাঁ, মিনিস্টার সাহেব এটা সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা বোধহয় পার্লামেন্টারি সিস্টেম না স্যার, এটা পার্লামেন্টারি সিস্টেম না, অ্যাসেম্বলি হাউসের এটা সিস্টেম হতে পারে না। এটা না, ওনার ভাষণে যখন বক্তব্য রেখেছিলেন আমরা তো কেউ ডিস্টার্ব করিনি না, আমরা তো নোট ডাউন করেছেন একটার উপর ওটা। আরে ওনার দলের কলিগ যে অনেক কিছু বিষয় বলে গেছেন, তো তার উত্তর আমরা দেব না? অনেকবার আমরা তো বলতে পারি রাহুল গান্ধী সম্পর্কে তিনি বিদেশ গিয়ে কি করেন, তিনি তো এপস্টাইন ফাইল অনেক কিছু বলে গেলেন। তো আমরা তো বলতে পারি থাইল্যান্ড গিয়ে আপনার নেতা কি করে, আরে কি অন রেকর্ড। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, হয়ে যাবে হয়ে যাবে। শুনেন হচ্ছে, ঠিকই হচ্ছে, হ্যাঁ ঠিকই চলছে। শুনেন একটু শুনেন। আরে আপনার নেতা যে বলে গেলেন সবগুলি প্রুফ আছে, আপনার আমাদের অ্যাসেম্বলির
যে এই যে রুলস এন্ড প্রসিডিওর এন্ড কন্ডাক্ট অফ বিজনেস ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা কোথাও বলা আছে সাবজুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে? সাবজুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে? করা যাবে না। তাহলে আপনার কলিগ কি করে বলে গেল সাবজুডিস ম্যাটার গুলি? আপনি কেন প্রোটেস্ট করলেন না? উনি কি জানেন না? আরে শুনেন শুনেন, আরে বসেন, শুনেন 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 শুনেন, আরে উনি আমাকে ডিস্টার্ব করছে। সময় যাচ্ছে, বলুন বলুন স্যার। আমি শেষ করে নিচ্ছি, আসলে আমার পুরো ফ্লোটা উনি নষ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দরকার। বলছেন ডক্টর বি আর আম্বেদকর নাকি উনাদের সময়ে একে অপারেটই তো করছেন, ডক্টর বি আর আম্বেদকরকে নাকি উনারা মিনিস্টার বানিয়েছেন, কিন্তু স্যার এটাও তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার আমাদের জানা উচিত। এই যে মহিলা বিরোধী কংগ্রেস দল, আমরা কেন বলছি মহিলা বিরোধী, ইতিহাস আমাদের জানতে হবে। ডক্টর বি আর আম্বেদকর 1952-তে 27 সেপ্টেম্বর রিজাইন দিয়েছিলেন নেহরুর ক্যাবিনেট থেকে, পন্ডিত নেহরুজির ক্যাবিনেট থেকে রিজাইন দিয়েছিলেন। কেন জানেন? কারণ হিন্দু কোড বিল সেটা নেহরুজির ক্যাবিনেট অপোজ করেছে। আরে তার মানে উনি আমাকে বলতে দেবেন না, ডিস্টার্ব করবেন না, উনি আমাকে বলতে দেবেন না। আর সময়টার মধ্যে ডিস্টার্ব করবেন, বলতে দিন না। অনেকবার আপনি পয়েন্টের করেছেন। হ্যাঁ, এই হিন্দু কি ছিল? শুনেন তো, শুনেন। আরে না শুনেন, ফ্যাব্রিকেটেড স্টোরি। শুনেন। আচ্ছা আপনি শুনুন না, শুনুন। অনারেবল স্পিকার স্যার, শুনেন। ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন ভারতবর্ষে নারী ক্ষমতায়ন হোক সমান অনুপাতিকে। এই জন্য ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন হিন্দু কোড বিল পাস হোক। এই হিন্দু কোড বিল পাশের পক্ষে ডক্টর বি আর আম্বেদকর বারে যখন আমাদের ভারতবর্ষের ফার্স্ট প্রাইম মিনিস্টার নেহরুজির ক্যাবিনেটকে বারবার রিকোয়েস্ট করেছেন, চিঠি দিয়েছেন, বলেছেন যে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, নারী ক্ষমতায়ন দিতে হবে। এই কংগ্রেস দল তার বিরোধিতা করেছে, নেহরুজি বিরোধিতা করেছে। এসসি এসটিদের ক্ষমতায়নের জন্য, তপশিলি জাতি তপশিলি উপজাতিদের ক্ষমতায়নের জন্য ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস দল নেহরুজি তার বিরোধিতা করেছিলেন, যার কারণে 1952-তে 27 সেপ্টেম্বর, আমি অন রেকর্ড বলছি, আমাদের ডক্টর বি আর আম্বেদকর কিন্তু রিজাইন দিয়েছিলেন নেহরুজির ক্যাবিনেট থেকে। আচ্ছা ঠিক আছে। না তো এই ইতিহাস ওনারা না জানলেও দেশ জানে, এখন দেশকে গুমরা করা যায়। নারী বিলের উপর স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনারা বলছেন মহিলাদের সম্মান করেন। আজ আমাদের দেশে স্যার, আরে কি মুশকিল। বসুন না প্লিজ, বসুন। আপনি নোট করে নিন যদি কোথাও মনে হয়। আচ্ছা আপনি নোট করে নিন, কোথাও যদি মনে হয় আমি জায়গা অসুস্থ বলছি। এদিকে গোপাল বাবু শুনুন না। আরে কি বলে গোপাল বাবু, আপনি সিনিয়র লিডার, তো আপনার যদি মনে হয় যে না আপনি শোনার দরকার নেই, আমি বলছি আপনি নোট করে নিন। আপনি পরবর্তী সময় আমার এগেইনস্টে কেস করতে পারবেন, আমার এগেইনস্টে অ্যাকশন নেওয়ার সুবিধা আছে, আমার এগেইনস্টে সবকিছু করার সুবিধা আছে তো আপনার কাছে, আপনি নোট করে নিন। আরে আসল সত্য কথা বেরিয়ে যাচ্ছে, আসল চেহারা বেরিয়ে যাচ্ছে কংগ্রেসের মহিলা বিরোধী। স্যার আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু, আমাদের এনডিএ দল যখন উনাকে রাষ্ট্রপতি বানিয়েছে, ক্যান্ডিডেট করেছে, উনাদের দলের নেতা অজয় কুমার কিছুদিন আমাদের রাজ্যে কংগ্রেসের প্রভারী হয়ে এসেছিলেন। জানেন তিনি কি বলেছিলেন? অজয় কুমার বলছে ইভিল ফিলোসফি, আর কি বলছে, she should not be treated as symbol of আদিবাসী। যেখানে দ্রৌপদী মুর্মু একজন জনজাতি মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ সম্মান আমাদের দল, আমাদের এনডিএ দিয়েছে, সেই জায়গায় কংগ্রেস দলের নির্লজ্জ নেতারা বলছে যে তাকে যেন আদিবাসীর সিম্বল হিসেবে না রাখা হয়।
বিকজ শি হ্যাজ ইভিল ফিলোসফি আশীন করেছে। ওনাদের নেতা অধীর চৌধুরী আমাদের দেশের প্রেসিডেন্টকে কি বলেছেন? রাষ্ট্রপত্নী। ক্যান হি ডিনাই? আপনি ডিনাই করতে পারবেন? রাষ্ট্রপত্নী বলে অসম্মান করেছে। এই ধরনের মহিলা বিরোধী অসম্মানজনক শব্দ একমাত্র কিন্তু আমরা এদের কাছ থেকেই শুনতে পাই। স্যার, রিসেন্টলি কংগ্রেসের বিহার দলের বড় নেতা পাপ্পু যাদব কি বলেছে জানেন? আমরা যখন সারা দেশে 33% রিজার্ভেশনের কথা বলছি, সেই সময় কংগ্রেসের নেতা পাপ্পু যাদব সে বলছে যে ভারতবর্ষের নাকি 90% মহিলারা ওই পুরুষের মানে যারা মেল পলিটিশিয়ান আছে তাদের বেডরুমে সময় না কাটালে নাকি তারা পলিটিক্সে চান্স পায় না। এর চাইতে লজ্জাজনক রিমার্কস আর কিছু হতে পারে? এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কিন্তু কংগ্রেস দল তাদেরকে কি সাসপেন্ড করেছে? কোন অ্যাকশন নিয়েছে? ওনার নেতা রাহুল গান্ধী কি বলছেন এই বিষয়ে? রাহুল গান্ধীজি বলছেন আমাদের কংগ্রেসের মেম্বার নয়, নির্দল। কে বলেছে? আরে রাহুল গান্ধীর এই বিহার ইলেকশনে রাহুল গান্ধীর হয়ে প্রচার করলেন। যাই হোক, কি বলছে স্যার? রাহুল গান্ধীজি বলছেন, আজকে সুদীপ বাবু কি বলেছেন যে নরেন্দ্র মোদীজি নাকি শাড়ির আঁচলে মাথা লুকিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা কোন মানে পার্লামেন্টারি শব্দ হতে পারে? এটা রাজনীতির ভাষা হতে পারে? সেক্রেটারি হলো যখন ওখানে বলছিল ওই সময়, তখন যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে এটা ইয়ে করো, এক্সপান্ড করো, ততক্ষণ পর্যন্ত এরা করবে না। কিন্তু ওই সময় বলেননি। আমি যতই বলি না কেন, মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন, আপনার চেয়ার থেকে যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড না বলবেন তারা কিন্তু কেউ এক্সপান্ড করতে পারবে না। এটা মনে রাখবেন। ওইটাও সুদীপ বাবু যেটা এই বিভিন্ন শব্দ ইউজ করেছে ওইগুলির কথা বলছি। না, আমি তো বলছিলাম যে তখনও যে এটা যেটা আনপার্লামেন্টারি হবে এটা বাদ যাবে, বলছি তো তখন বলেছি। স্যার, অন্যদিকে যাও না। এই যে লজ্জাজনক কথাবার্তাগুলি বলছেন, রাহুল গান্ধীজি কি বলছে এই যে 33% রিজার্ভেশন বিলের উপরে? তিনি বলছেন এটা নাকি এক শরমনাক বিল হ্যায়। শরমনাক অর্থাৎ এই যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে দেব, এটা শেমফুল। এটা কি লজ্জাজনক বিল? আপনাদের ইন্ট্রোস্পেকশন দরকার, আত্মসমালোচনা দরকার। কেন আজ দেশের মানুষ কংগ্রেস দলকে বহিষ্কার করছে বারে বারে? কেন কমিউনিস্ট কংগ্রেসদেরকে দেশের মানুষ বারে বারে প্রত্যাখ্যান করছে? তার মূল কারণ এই মহিলা বিরোধী স্ট্যান্ড। স্যার, আমি বক্তব্য রাখছি না, বারবার তিনি ডিস্টার্ব করছেন। লাস্ট একটা কথা বলে আমার কথা বলা শেষ করব। এখানে সিপিএম দলের বসেন মহিলা বিল মহিলা বিল ডিসকাশনের জন্য এসেছি। আমি বুঝতে পেরেছি এদের আসলে গায়ে লাগছে, আসল সত্য বেরিয়ে আসছে, এই জন্য যন্ত্রণা হচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। আর প্লিজ বসে যান। আমি এখন সিপিএম কে বলবো, আপনাদের বলবো না, বসে যান। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন না। আরে বিলের উপর try to accept the truth. Have patience and guts to accept the truth. মিনিস্টার, বিলের উপর Why people are rejecting again and again? মুশনের উপর আলোচনা করেন। হ্যালো মিনিস্টার, মুশনের উপর স্যার, আমি শেষ করছি। মুশনের উপর আলোচনা করেন। রিসেন্টলি অনেকেই বলছেন যে মহিলা সশক্তিকরণের জন্য তারা নাকি কাজ করতে চায়। 5 রাজ্যে হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেশন আছে অ্যাসেম্বলিতে। 5 রাজ্যে। 5 রাজ্য কোনটা? এক হচ্ছে দিল্লি 14%, উড়িষ্যা 14%, ছত্তিশগড় 13%, উত্তরপ্রদেশ 13% and ত্রিপুরা 12%। পুরো ভারতবর্ষের মধ্যে ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ
হাইয়েস্ট মহিলা মানে সিট যদি কোনো স্টেটে থাকে সেগুলি হচ্ছে 5টা, দিল্লি, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এন্ড খুশির বিষয় আমাদের ত্রিপুরা, যেখানে 12%। এই 5টা রাজ্যই কিন্তু বিজেপি শাসিত রাজ্য, একটাও কিন্তু কংগ্রেস বা কমিউনিস্ট শাসিত রাজ্যের মধ্যে নেই। এটাও আমাদের জানা উচিত। স্যার, আমি বক্তব্য শেষ করার আগে বলার অনেক কিছু ছিল, আমাকে শুক্লা বাবু বলছিলেন যে অনেক কিছু আপনি নিয়েছেন, আমি অনেক কিছু বললে অনেক ইতিহাস আছে, এরা কিন্তু আবার পালিয়ে যাবে আমি জানি, তো আমি আর বলছি না। শর্ট করেন। এই যে মহিলা বিরোধী মানসিকতা, এই মহিলা বিরোধী মানসিকতা কংগ্রেস কমিউনিস্ট তো শূন্যতে পৌঁছেই গেছে। এই যে সদ্য সমাপ্ত 5 রাজ্য নির্বাচন আগামী 4 তারিখ দেখতে পারবেন, কংগ্রেস মানে সিপিএম সম্পূর্ণরূপে বিপর্যস্ত হবে। আমাদের সরকার 5 রাজ্যের মধ্যে আমাদের বিশ্বাস 4 রাজ্যে বিজেপি সরকার হতে যাচ্ছে, এনডিএ সরকার হতে যাচ্ছে। আর মূল কারণ হচ্ছে এই সরকার একমাত্র মহিলাদের জন্য কাজ করে। লাস্ট একটা পয়েন্ট বলে আমার কথা বলা শেষ করছি স্যার। এই যে রিসেন্টলি বাজেট গেছে আমাদের, এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা স্পেশাল মহিলাদের এমপাওয়ারমেন্টের জন্য একটা কোর্স চালু করেছেন, দ্যাট ইজ কল্ড স্ট্যাম্প। মুশনের উপর বলেন, মহিলাদের বিষয়ে বলছি স্যার। মুশনের উপর বলেন। হ্যাঁ, না মুশনের উপর বলেন। মুশন, হ্যাঁ মুশনের উপর। মুশন, ফাইন, মুশনের উপর বলেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মুশনের উপর বলছি। নাই নাই, কামের বিষয়ে বলছি। আরে না, মুশনের উপর বলছি স্যার। আরে সবাই ক্ষেত্রে আপনারা তো 20 মিনিট অনেক মুশনের উপর বলছি। আমাদের সরকার মহিলাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা নিয়েছে, লাইক ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন, পোষণ যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, উজ্জ্বলা যোজনা, হাজারো যোজনা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাম, এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, এম ফর ম্যাথমেটিক্স। কাকে এই কোর্স দেওয়া হবে? মহিলাদেরকে। আমাদের দেশের মহিলাদেরকে আর্থিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন করার জন্য জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে। শুধু এইটুকু বলবো যে এই দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিশ্চয়ই একদিন আমরা 33% রিজার্ভেশন মহিলাদেরকে প্রদান করব এবং মহিলাদের সাথে সঠিক ন্যায় করার কাজ আমাদের সরকার করবে। মানুষ আপনাদের যোগ্য জবাব দেবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে স্যার। পয়েন্ট অফ অর্ডার স্যার, আমার 1 সেকেন্ড। না, আপনি তো 14 বারই করলেন একটা বিষয়। স্যার 15 বার মিথ্যা কথা বললে 14 বার যখন ইয়ে হয়। আচ্ছা দীপকর জি, আপনি বলুন তো কি বিষয় বলতে চাইছেন? সুধাংশুবাবু যে তথ্য সেখানে দিয়েছে, আমি আপনাকে বলি যে বিজেপির সাংসদ মহিলা সাংসদ বেশি না, জেডিইউ তারা হচ্ছে 16.70%, বিজেপির হচ্ছে 12.90%, আইএনসির হচ্ছে 14.30%, টিএমসি সবচেয়ে বেশি 37.90%, এসপির হচ্ছে 13.50%, ডিএমকের হচ্ছে 13.60% পার্লামেন্টে। এই তথ্য সেখানের মধ্যে, এটা জানা থাকা ভালো। বিজেপির বেশি না, বিজেপির বেশি না। ঠিক আছে, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে চলে আসছেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোথায় থেকে চলে আসলেন? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যাবেন না, এই তো আছে আমার কাছে, এডিআর রিপোর্টও আছে আমার কাছে। আপনি হোয়াটসঅ্যাপ প্লিজ আপনার পক্ষে বলছি স্যার। সুধাংশু পক্ষে বিপক্ষে না তো, আমি মহিলা বিলের উপর উনি যেটা বলছেন ওনাকে সমর্থন করে একটু সংযোজন করছি। কি উনি কলকাতা গেছেন কিনা জানি না, পশ্চিমবাংলায়। আমি স্যার এক সেকেন্ড স্যার, আমি কিন্তু টাইম শর্ট করে নিয়েছি স্যার। উনি ফাঁকে ফাঁকে ভাষণ দেওয়ার চেষ্টা করছেন, ওনাকে বসিয়ে দিন স্যার, ওনাকে বসিয়ে দিন। আর
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরাম বসেন বসেন নেই 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 আপনার নেই নেই পয়েন্ট অফ অর্ডার আপনার অনেকবারই শুনেছি, ওনাকেও বলা হয়েছে যাতে তথ্য নিয়ে কথা যাতে বলে সবাই। এখন অনুরোধ করব যে সবাই যাতে তথ্য সঠিকভাবে নিয়ে কথা বলুন সবাই। এখন এখন এই বিলের এই মোশনের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ করছি অনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী শক্তি অধিনিয়ম এই বিলের উপর দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দল নেতা, সংসদীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে মোশন মুভ করেছেন তার সমর্থনে কিছু বক্তব্য রাখছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ক্যাবিনেটে বিভিন্ন সিদ্ধান্ত, সরকারের তরফ থেকে বিভিন্ন সময় মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে উজ্জ্বলা যোজনা, আমরা দেখেছি লাইভলিহুড মিশনের মাধ্যমে লাখপতি দিদি তৈরি করার প্রয়াস, মহিলাদের সম্মান বৃদ্ধি করার প্রয়াস, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে 2023 সালে সেপ্টেম্বর মাসে মহিলাদের 1/3 রিজার্ভেশনের জন্য যে বিল আনঅনিমাসলি ভারতবর্ষের লোকসভায় পাশ করা হয়েছিল তা বিশেষ সংশোধনী এনে তার আগে সারা দেশে ইমপ্লিমেন্ট করার জন্য বিধানসভা এবং লোকসভায় সেই প্রস্তাব এনেছেন, যা ইন্ডিয়া জোটের থেকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হয় এবং তা ভোটাভুটিতে হেরে যায়। এখানে মাননীয় সুদীপ বাবু নেই, উনি বক্তব্য রেখে গেছেন। একটা দ্বিচারিতা একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে সুদীপ বাবু তা অপোজ করে বক্তব্য রেখে গেলেন, আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মহিলা কংগ্রেসকে দিয়ে পোস্টমনিতে সেখানে বিধানসভার উদ্দেশ্যে একটা র্যালি বের করা হয়েছিল এই বিলের সমর্থনে, অর্থাৎ যাতে 33% রিজার্ভেশন বিল পাশ করানো হয় তার সমর্থনে কংগ্রেসের মহিলা সংগঠন থেকে সেখানে র্যালি বের করা হয়েছে, অথচ কংগ্রেস দলের সমর্থকরা বা বিধায়করা তার অপোজ করছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা গত আমাদের এইবারকার সেশনে লোকসভায় সেটা প্রকাশ পেয়েছে, অথচ এই বিলকেই 2023 সালে তারা সমর্থন করেছিল। 454 ভোটের সেখানে ভোটাভুটির মাধ্যমে দুজন সেখানে ভোট প্রদান করেনি। মোদিজি কি বলেছেন যে 23 সালে আমরা যে বিলটা পাশ করিয়েছি তার সেন্সাস যখন হবে, সেন্সাসের পর ডিলিমিটেশন হবে, 33% রিজার্ভেশন আমরা এনাক্টমেন্ট করব। কিন্তু উনি দেখলেন যে 29 লোকসভা নির্বাচন পেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করতে হবে। আজকে সেটা মাথায় রেখে এবং সারা দেশে বিধানসভা নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হচ্ছে, যাতে বিধানসভার ভেতর 33% রিজার্ভেশন চালু করা যায় এবং পরবর্তী সময়ে লোকসভায় যেন চালু করা যায়, তার জন্য সেটাকে আরো অ্যাডভান্সমেন্ট প্রিপোন করে এবারকার সেটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনি করতে চাইলেন। আমরা দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে, হতাশাজনকভাবে যারা বুঝতে পেরেছেন যে ডিলিমিটেশন যদি হয়ে যায় বা নারীদের 33% রিজার্ভেশন যদি হয়ে যায়, তবে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে যেতে হবে, এবং সেটাকে মাথায় রেখে ইন্ডিয়া জোট তারা যৌথভাবে এই বিলকে তারা বিগত দিনে যারা সমর্থন করেছে ঠিক এভাবে 180
ডিগ্রি পার্টি খেয়ে তারা এই বিলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি দিয়ে থাকে। দ্রাবিড় মুনেত্র কারগম, যিনি তামিলনাড়ুর শাসক দল, তারা কেউ 33% রিজার্ভেশন বিলকে তারা কখনো সমর্থন করেনি। সমাজবাদী পার্টির দিদেন সুপ্রিমো মুলায়ম সিং যাদব বলেছিলেন লোকসভার ভেতর যে 33% রিজার্ভেশন বিল আমরা সমর্থন করব না। যদি 33% রিজার্ভেশন করতে হয় তবে মুসলমানদেরকেও সংরক্ষণ দিতে হবে। ভালো করেই জানেন যে ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে কখনো রিজার্ভেশনকে অ্যালাউ করে না। জাতপাত ধর্মের ভিত্তিতে যে রিজার্ভেশন, তার সমর্থনে মুলায়ম সিং যাদব কথা বলেছিলেন। উদ্দেশ্য কি? ওই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক হাসিল করা। আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি, আমরা দেখেছি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং সবার নেতৃত্বে কংগ্রেস দল, যারা ইন্ডিয়া সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি এলপু সাহেব, তারা প্রত্যেকে এই বিলকে বিরোধিতা করেছে, যারা এই বিলকে বিগত দিনে আনএনিমাসলি সমর্থন করেছিল। আজকে তাই সারা দেশে এই বিরোধী দলগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দেশে এখানে দীপঙ্কর বাবু থেকে শুরু করে অনেকে বিরোধী দল থেকেও বলেছে, আমাদের শাসক দল থেকেও বলেছে, আমাদের লোকসভায় রিজার্ভেশন কত রয়েছে বর্তমানে মহিলাদের? 14%। আমাদের রাজ্যসভায় 10 থেকে 11%। ইউরোপ, আমাদের আফ্রিকা, বিভিন্ন দেশগুলোতে সেখানে মহিলাদের জন্য ওমেন রিজার্ভেশন রয়েছে। আমেরিকাতে, ইউএস, যদিও পার্লামেন্ট সেটাকে ইনাক্টমেন্ট করেনি, কিন্তু তারপরেও 28%-এর মতো রিজার্ভেশন সেখানে পিপলস কংগ্রেসের মধ্যে রয়েছে এবং সিনেটে তার থেকে কিছুটা কম রয়েছে। মহিলাদেরকে তারা এম্পাওয়ারমেন্টের জন্য তারা সবসময় বদ্ধপরিকর, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে লোকসভা বলুন, বিধানসভা বলুন, এই 33% রিজার্ভেশন, যে 1/3 রিজার্ভেশনের প্রয়াস আমরা গ্রহণ করেছি, তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট কংগ্রেস দলের নেতৃত্বে শুধু এটা প্রমাণ করেনি যে তারা বর্তমান শাসক দল বিরোধী, তারা এটা প্রমাণ করতে সারা দেশের কাছে সমর্থ হয়েছে যে তারা মহিলা বিরোধী, এবং মহিলা বিরোধী বলেই সারা দেশে আজকে তারা নিঃশেষিত হতে চলেছে। মহিলাদের সমর্থন তাদের উপর থেকে ধীরে ধীরে সেখানে প্রত্যাহার করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 33% রিজার্ভেশন আমরা সরকারি ক্ষেত্রে মহিলাদেরকে প্রদান করেছি। এটা টিপিএসসি বলুন, এটা জেআরবিটি বলুন, এটা টিআরবিটি বলুন, সরকারি বিভিন্ন স্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা মহিলাদেরকে 33% রিজার্ভেশন প্রদান করেছি এবং চাকরিতে তারা 33% রিজার্ভেশন তারা সেখানে সুযোগ গ্রহণ করছে। আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা অর্থাৎ 50% জেলা সভাধিপতিগণ হচ্ছে আমাদের মহিলা। আমাদের এই মহিলারা যখন পঞ্চায়েত সমিতির 50% রিজার্ভেশনে সেখানে চেয়ারম্যানের পদ অলংকৃত করছে, সভাধিপতির পদ অলংকৃত করছে, গ্রাম প্রধানের পদ অলংকৃত করছে, স্বাভাবিকভাবেই গণতন্ত্র সেখানে সমৃদ্ধশালী হচ্ছে। স্বাভাবিকভাবেই নেশন বিল্ডিং এ আমাদের মহিলাদের ভূমিকা সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা ত্রিপুরার বাসী হিসাবে, একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের মহিলারা পঞ্চায়েত স্তর থেকে ওই হায়দ্রাবাদে, দিল্লিতে গিয়ে বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে এখানে আমাদের রাজ্যকে ভূষিত করছেন। আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের চেয়ারপারসনরা, সভাধিপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। আজকে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে পরিষ্কার ভাষায় তারা তুলে ধরেছেন। তো আজকের এই মোশন খুবই গুরুত্বপূর্ণ মোশন, যেটা বিগত কয়েকদিন আগে আমাদের লোকসভায় ইন্ডিয়া জোটের তরফ থেকে অপোজ করা হয়েছিল, অথচ 2023 সালের সেপ্টেম্বর মাসে এই বিলকে তারা সমর্থন করেছিল। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আগামী দিনে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মহিলারা যথার্থভাবে তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং 5 রাজ্যের নির্বাচনেও
ফলাফলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ভারতবর্ষের মহিলারা কার পক্ষে রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি আহ্বান জানাবো আজকের এই পবিত্র হাউসে আমাদের মহিলারা, যারা একজন মহিলা এই মোশনকে ইনিশিয়েট করেছেন এবং বাকি মহিলারাও এই মোশনকে সমর্থন করেছেন, এবং আজকে আমাদের এই হাউসে শাসক দলের আমাদের ট্রেজারি বেঞ্চে যারা রয়েছে, আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টি থেকে 6 জন এবং আমাদের শরিক দল তিপ্রামথা পার্টি থেকে 2 জন মহিলা আমাদের বিধানসভায় রয়েছে। বিরোধী দলের থেকে রয়েছে কেউ? বিরোধী দলের কজন মহিলাকে প্রার্থী করা হয়েছিল বিগত নির্বাচনে, আর আমাদের দল থেকে কজন মহিলাকে প্রার্থী করা হয়েছে আজকে তাদের উপস্থিতিতে সেটা প্রমাণ করে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক মহিলাকে যে তারা এই বিলের সমর্থনে বা এই মোশনের সমর্থনে তারা আলোচনা রেখেছে, এবং যারা এই সমর্থনে আলোচনা রেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীমতী কল্যাণী সাহা রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা যারা এখানে রয়েছেন তাদেরকে এই মোশনকে সমর্থন করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। মাত্র 9 মিনিট 10 মিনিট মতো উনি কথা বলেছেন। তো এখন নারী শক্তি বন্ধন অধিনিয়মের যে মোশন আনা হয়েছিল, তো এই বিষয়টা আলোচনা করবেন মাননীয় লিডার অফ অপোজিশন পার্টি শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনার মাধ্যমে শুভ বাংলা এবং ত্রিপুরী নববর্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যে আজকে বিশেষ অধিবেশন একদিনের সংগঠিত হচ্ছে, আমাদের মাননীয় সরকারি মুখ্য সচেতক মহোদয়া যে মোশনটা উত্থাপন করেছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। তিনি যেভাবে মোশনটা এনেছেন সেভাবে যদি সমর্থন করতে পারতাম সত্যি খুব খুশি হতে পারতাম। কিন্তু এই মোশনটাকে খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বলার পরও কেন হুবহু এই মোশনকে সমর্থন করতে পারছি না, আমি নিশ্চয়ই তার যুক্তি এখানে উপস্থিত করতে হবে। স্যার, আজকে সকাল থেকেই অনেক বক্তা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বহু তথ্য দিয়েছেন, আমি সমৃদ্ধ হয়েছি, সকলকে ধন্যবাদ। এবং এই যে নারীদের জন্য আইনসভায় 1/3 সংরক্ষণ, এটা সময়ের দাবি। আমি ইউরোপের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না, যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের চত্বরে যদি আমরা দেখি যে ইভেন পাকিস্তান আমাদের সাথে কোনো ক্ষেত্রে তুলনা হয় না, তাদেরও আইনসভাতে আমাদের আইনসভার থেকে তুলনায় বেশি প্রতিনিধিত্ব সেখানে আছে, 17% এবং নেপাল 33%, বাংলাদেশেও প্রায় 20-21% এরকম। তো স্বাভাবিক পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে যদি এরা আমাদের মানে গণতান্ত্রিক উত্তরণে এবং আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য তার তুলনায় পিছিয়ে থেকেও যদি সেখানে নারীরা
আমাদের তুলনায় বেশি অংশগ্রহণ করে, সেই জায়গাতে আমাদের দেশের আরো অনেক বেশি হওয়া উচিত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন আজকে যে মোশনটা এসছে যে এই পার্লামেন্টে যে এবার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে হুবহু এটাকে দাড়ি কমার সহ ঠিক রাখে, এতে একটা বিভ্রান্তি হওয়ার, কনফিউশন হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তাহলে পার্লামেন্টে কি 2023-এ নারী সংরক্ষণ বিল পাস হয়নি? হয়েছে, প্রায় সর্বসম্মতভাবে হয়েছে। কিন্তু 23-এ পাস হলো, তার 1 বছর বাদে লোকসভা হলো। যদি আমি শুধু শাসক দলকে বলছি না, আমরা সমস্ত রাজ্যের দল যদি আন্তরিক হতে পারতাম, তাহলে 2024-এই যে গেল লোকসভা, 8ম লোকসভা নির্বাচনী, এটা মেবি 1/3 of all seats for women in Lok Sabha, state legislative assemblies and legislative assembly of the National Capital Territory of Delhi. This will also apply to the seats reserved for SCs and STs in Lok Sabha and states legislatures. তো এই এর মাধ্যমে কি প্রত্যয় হয় যে 23-এ যারা এটাকে পাশ করার জন্য ভোট দিয়েছেন, অতীতে তারা ওবিসি বা অন্য কথা তুললেও কিন্তু 23-এ তারা এই সমস্ত বাদ দিয়েই সম্মত হয়েছেন এবং সেইভাবে বিল পাস হয়েছে। তার সেকেন্ড ক্লজটা কি? কমেন্সমেন্ট অফ রিজার্ভেশন। এখানে সবচেয়ে ক্রাক্স অফ দি আজকের যে আলোচনার ইম্পর্টেন্ট যে বিষয়টা এর সাথে রিলেটেড, দ্য রিজার্ভেশন উইল বি এফেক্টিভ after the census conducted after the commencement of this bill has been published. Based on the census, delimitation will be undertaken to reserve seats for women. The reservation will be provided for a period of 15 years. However, it shall continue till such date as determined by law made by Parliament. অর্থাৎ এই বিলটা আইনে পরিণত হওয়ার পর যে সেন্সাস হবে, এই সেন্সাসটা শুরু হয়েছে 2026-এ। সেন্সাসের পর দেন ডেলিমিটেশন based on the census of 2026, that is after the bill is passed. তো এখানে এই যে গত 16-17 তারিখে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেখানে এই কথাটা বাদ দিয়ে বলা হয়েছে based on 2011 census. এই জায়গাতেই ক্রাক্স অফ দ্য প্রবলেম। এবং সেখানে এরপরে এই যখন রিজার্ভেশন হবে, সব হবে, তারপরে রোটেশন কিভাবে হবে বলা হয়েছে। এখন আপত্তি কেন? 2011-তে যে সমস্ত স্টেটগুলো থেকে, যেমন দক্ষিণের রাজ্যগুলো থেকে শুধু 17 তারিখে যে সমস্ত দল এই বিলের এগেনস্টে ভোট দিয়েছে তারা নন, দক্ষিণ ভারতের এন্টায়ার পলিটিক্যাল পার্টিগুলি অ্যাক্রস দি বোর্ড, তারা এর সাথে সম্মতি জ্ঞাপন করতে পারেননি। কেননা এই যে আমাদের দেশের ডেলিমিটেশন যে হয়, বিধানসভার সদস্যদের সংখ্যা, পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, যেমন বড় রাজ্যগুলোতে
রাজ্যগুলো বা কম, তাহলে ভারতবর্ষের মধ্যে যারা বেকার্য হোক সংসদ নির্বাচিত হয়ে বিল পাস ফেল হওয়া ইয়ে হয়, কিন্তু কেউ 12-13 লাখ ভোটার দ্বারা নির্বাচিত, আবার কেউ 1.5-2 লাখ ভোটার দ্বারা নির্বাচিত। সেখানে কোনো আপত্তির কারণ থাকে না, কারণ এটা আমাদের দেশের এই গণতান্ত্রিক ফাউন্ডেশনকে মূল জন্য ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় এগুলো বিভিন্ন বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে আমার গণতন্ত্র, আমার সংবিধান, আমাদের পার্লামেন্ট, আমার সভাগুলো সঠিক করতে পারে। সেভাবেই ডিলিমিটেশন কমিশন, তারা ডিলিমিটেশন শুধু ক্ষেত্রবিন্যাস করে না, তারা এই লোকসভা সদস্য কত হবে, রাজ্যগুলোর সদস্য কত হবে তা ঠিক করে। কিন্তু এবার যে বিল আসলো, এই বিলে বলে দেওয়া হলো যে 26-এর জনগণনার পরে যে জনগণনা হবে এটাকে বাদ দিয়ে 11তে করতে হবে, এবং সরকারই ফিক্স করে দিচ্ছে, যেটা ডিলিমিটেশন কমিশন একটা নীরব মজবুত করেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। সে কারণে এরকম যদি হয় তাহলে আগামী দিন সে সমস্ত রাজ্যগুলো থেকে তুলনামূলকভাবে তার সদস্য কমবে, আর যে সমস্ত রাজ্যগুলো নিরক্ষরতা আরো নানা কারণে, পশ্চাৎপদতার কারণে জনসংখ্যা বেড়েই যাচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, তাদের রাজ্যে, সে রাজ্যগুলোতে হাতে বিগত সংখ্যাটা বাড়বে। আগামী দিন সরকার নিয়ন্ত্রণ করবে তারাই। এখানেই আপত্তি, এই জায়গাতে নারীর সংরক্ষণ বিলের বিরুদ্ধে সরকার পক্ষ যেমন পক্ষে, অন্যরা কেউ বিপক্ষে না। কিন্তু সেটা যখন এরকম একটা অনৈতিক ইয়ে হতে যাচ্ছে, সেই সময়তে এর বিরোধিতা সেখানে হচ্ছে। এখন স্যার, আমি যে কথাটা বলতে চাই, আমাদের আজকের এই অধিবেশনে আমরা সর্বসম্মতিতে আমাদের প্রস্তাব পাশ করতে পারলেও না পারলেও এতে তার ইম্প্যাক্ট কি হবে আমরা জানি না। কিন্তু যেহেতু এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই অতীত থেকে শুরু করে বর্তমান অবধি কিছু তথ্য এই বিধানসভার প্রসিডিংসে হবে আগামী দিনগুলোতে। আজ থেকে 20, 30, 40 বছর বাদে মানুষ দেখবেন এই ত্রিপুরা বিধানসভা তারা কি আলোচনা করেছে, কি সিদ্ধান্ত নিয়েছে কোন একটা জাতীয় ইস্যু নিয়ে। তো এই ক্ষেত্রে কিছু কিছু তথ্য অনেকে বলেছেন, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে তো বলছি আমি। হ্যাঁ, নারীর সংরক্ষণ, নারী উন্নয়নের ক্ষেত্রেতে আমাদের দেশের সব দলেরই অবশ্যই ভূমিকা আছে। আজকে শাসক দল, বিরোধী দল, আঞ্চলিক দল, জাতীয় দল, সবার। কিন্তু এই জায়গাতে কিছু রেকর্ড তো অবশ্যই স্বীকার করতে হবে আমাদের। আমাদের দেশে প্রথম এই যে মহিলাদের ক্ষমতায়ন, মহিলা ছাড়া, তাদের অংশগ্রহণ করা ছাড়া সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সমস্ত ক্ষেত্রেতেই তার অগ্রগতি এর সম্ভব না। তো যাত্রা কবে থেকে শুরু হলো? আমি কোন পার্টি এনেছে, কোন সরকার এনেছে নাইবা বললাম। 1978 থেকে পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত রিজার্ভেশন। তারপর 1983-তে এই কর্ণাটকে, সেখানেও এরকম ভাবে লোকাল বডিগুলোতে। তারপরে সংসদে
73rd 74th অ্যামেন্ডমেন্ট এসছে, ত্রিস্তর পঞ্চায়েতে চালু হয়েছে এবং এখন শুধু 50% না, এই জায়গাতে বাই রোটেশন অফিস বিয়ারার অর্থাৎ পঞ্চায়েতের সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান, চেয়ারপারসন এগুলো হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে সব দলেরই ভূমিকা রয়েছে, কিন্তু এটাই যথেষ্ট না, এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতেই যে আমাদের সদিচ্ছা, আমাদের কিছু একটা করার জন্য বাস্তবের সাথে সাযুজ্য রেখে আমরা করতে পারছি কিনা। কেন গত 17 তারিখে পার্লামেন্টে যখন এটা নারী সংরক্ষণ আগেই বিলটা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, এটাকে ডেলিমিটেশনের সাথে যুক্ত করে নিয়ে এসে কেন এটা প্যাসেজ হলো না? এটা শুধু শাসকদের লজ্জা বলছি না, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের লজ্জা। আরে 2023-এ সবাই মিলে একটা বিল পাস করলো, এখন 26-এ এসে এটা হলো না। এবং এখানে তখন ইন্টারভেন করেছে মাননীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, যে না, এখানে সংখ্যার দিক থেকে তো পাস হয়েছে ঠিকই, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বোথ দি হাউস 2/3 মেজরিটি না হলে পাস হয় না, সবাই আমরা জানি। তো এটা যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্ট পাস হলো না, পার্লামেন্ট পাস করতে পারলো না, আমরা আজকে ওই ইস্যুটাকে নিয়েই এখানে এই অধিবেশন করা না। আমাদের রুলস এই ইতে প্রসিডিওরসে হয়তো বাধা দেয় না, কিন্তু বাধা না থাকলেও সেরকম ভাবে এটা তো এথিক্যাল কিছু তো আছে, নৈতিকতা কিছু তো আছে। মাত্র 2 সপ্তাহ আগে যেটা পার্লামেন্টে প্যাসেজ করা গেল না, আমরা আবার একইভাবে এটাকে যদি একটু যদি ঘুরিয়ে হলেও হয়তো বা বিষয়টা সীমে বাঁচত না। এটা কতটুকু ঠিক হলো? আমি সেদিন বলছিলাম এই জন্য বিএসসি মিটিং এ, একদিন কেন, আমি 3 দিনও রাজি আছি। কেন? বিষয়টা খুবই জরুরি, খুবই সংবেদনশীল এবং খুবই প্রয়োজন। কিন্তু এথিক্যাল হওয়া দরকার এবং আমাদের অনেস্ট হওয়া চাই দিক থেকে, সত্যি সত্যি আমরা পাস করাতে চাই কিনা। আমরা মাতৃশক্তি বলি, এই শক্তি না ভেবে বলি, শুধু মৌখিকভাবে একটা ইয়ে করা না, সত্যি সত্যি এটা করতে চাই কিনা। তো এই জায়গায় এই জন্য পার্লামেন্টে অতীতে এরকম ভাবে শাসক দলের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এনে ডিফিটেড হয়নি তা নয়, হয়েছে। আমি দেখলাম, গেটে দেখলাম আজকে 1957-এ হয়েছে, 1961-এ হয়েছে, 1989-এ হয়েছে, 90-তে হয়েছে, 2011-এ হয়েছে। অবশ্য সবসময় মোটামুটি হয়নি। যখন দেখেছে সরকার যেন কনসেনসাস করা যাচ্ছে না, 2/3 মেজরিটি করা যাচ্ছে না, রাজ্যসভা হোক বা লোকসভাতে অনেক সময় বিল মানে মোটামুটি না দিয়েই স্থগিত করে দিয়েছে, এটা ঘটনা হয়েছে। কিন্তু এরকম ভাবে এটা ঘটনা খুব কম যে একদম মোটামুটি করেই এটা মানে রিজেক্টেড হয়েছে, এটা ঘটনা খুব কম। কিন্তু এইভাবে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে 2/3 মেজরিটি অর্থাৎ কনসেনসাস না হওয়ার কারণে ভোটাভুটি হয়নি, এরকম ঘটনাও আছে। এরকম 6টা ঘটনা আছে ভোটাভুটি এবং ভোটাভুটি হয়নি এরকম সহ। এবং এই ক্ষেত্রে আরো বলা দরকার, যেহেতু আমরা আলোচনা করছি এই জায়গাতে, ট্রেজারি বেঞ্চ খুবই আগ্রহী, আমি আশা করি আন্তরিকভাবে আগ্রহী, আমি এই জায়গাতে কোনো ফ্লাম্বিং করছি না। কিন্তু বারবার বলা হয়েছিল বিরোধী তরফ থেকে, প্লিজ ওয়েট, let the ongoing বিধানসভা elections be finished. 29 তারিখে শেষ পোলিং হবে, 4 তারিখ গণনা হবে, আফটার 4th আমরা ভালো সময় নিয়ে আলোচনা করে আমরা করব। অল পার্টি মিটিং ডাকুন,
যাতে সত্যি সত্যি আমরা লাগু করতে পারি। কিন্তু কেন তো তারা যে না নির্বাচন চলাকালীন সময়েতেই করতে হবে? আমাদের দেশের মডেল কোড অফ কন্ডাক্ট যদি দেখা যায় ইলেকশন কমিশনের বিনে জারি করা হয়, যদিও আমাদের দেশে বর্তমান ইসিআইয়ের ভূমিকা নিয়ে বহু কথা আছে, আমি এটা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না। ওই সময়তে এরকম একটা বিষয়ে আলোচনা করা যায় কিনা, ইসিআই তরফ থেকে হস্তক্ষেপ হয়নি, কি হতো? এটা 4 তারিখে ঠিক আছে, 4 তারিখে ভোটাভুটি করে কোনো একটা দল, শাসক দলই হোক বা বিরোধী দলরা জিতলো বা হারলো, যাই হোক, সত্যি সত্যি যদি সে আন্তরিকতা থাকতো তাহলে 4 তারিখের পর ফল ঘোষণা করার পর বিজয় উৎসব করে 5টা রাজ্যের সরকার গঠন করার পর একদম সময় নিয়ে সবকটা দল আলোচনা করে করা যেত। তো আমেরিকা ইরানের মধ্যে না যুদ্ধ হয়েছে, আমাদের সাথে যুদ্ধ তো হয়নি, এত তাড়াহুড়া কিসের? কাজেই সেই জায়গাতেই যে আন্তরিকতার প্রশ্নে ঘাটতি থেকে যায়, সত্যি সত্যি আমরা এই আইন পাশ হোক এটা চাইছি কিনা। স্যার, এখানে আরেকটা জিনিস আমি তথ্য এখানে বলছি যে 2023-এ যে বিলটা আমরা পাশ করলাম, 24-এ তার 1 বছর বাদে লোকসভা নির্বাচন হয়েছে। হয়তোবা, আমি হয়তোবা বলছি, শাসক দলের একটা আশা ছিল আমরা নারী সংরক্ষণ বিল পাশ করেছি, 24-এ লোকসভা নির্বাচনে তার ফল পাব, বেশি বেশি করে নারী প্রার্থী দাঁড় করিয়ে লোকসভাতে ভোট পার্সেন্টেজও পাবো, বেশি বেশি করে রিজার্ভেশন চালু না হলেও মহিলা সংখ্যা বাড়াতে পারবো। কিন্তু পরিসংখ্যান কি বলে? যেখানে 17th লোকসভাতে আমাদের নারী সদস্য ছিল 78 অল টুগেদার, শুধু আমি শাসক দলের কথা বলছি না, অল টুগেদার 14.4%। কিন্তু 18th লোকসভা, মাত্র 1 বছর আগে আমরা আমাদের দেশের নারীদের সবাই মিলে নারীদের পক্ষে এত কথা বললাম, মাতৃশক্তি বন্দনা আমরা করলাম, কিন্তু 18 লোকসভাতে নারী সদস্য কমে গেল 4 জন, 74। এই মুহূর্তে পার্লামেন্টে আমাদের নারী প্রতিনিধি 13.6%। আমি কোন দলের কথা বলছি না, সিপিএম এর তো নেই, ঠিকই তো নেই, সবাই জানে। সব মিলিয়ে 14.6% কমলো, অর্থাৎ নারীদেরকে আমরা উৎসাহিত করতে পারলাম না। দ্যাট অলসো a signal that the women folk, our mothers, they have expressed their anger. You passed the bill but not implemented. এবং সেই জায়গাতে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি, হয়তো বলবেন যে না, এই যে 17 তারিখ ভোটাভুটি হলো, সেখানে বিলের পক্ষে 298 তো না, 98, বিপক্ষে 230। এটা যদি মানি বিল হতো, অর্থাৎ বাজেট হতো, সংবিধান সংশোধনী বিল না হলে তো পাশই হতো। হ্যাঁ ঠিক, কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে 2/3 লাগে। কিন্তু আমি যদি বলি আরেক দিক থেকে, সেটা কি, 2024-এর পার্লামেন্টারি ইলেকশনে এনডিএ টোটাল ভোট পার্সেন্টেজ হলো 43.6%, আর অন্যদিকে ইন্ডিয়া ব্লকের ভোট পার্সেন্টেজ হলো 36.7%, প্লাস অন্যরা কারা, যেমন ভারত রাষ্ট্র সমিতি তেলেঙ্গানার, মুসলিম লীগ, তারা এনডিএতেও নাই, ইউপিও এই কি বলে ইন্ডিয়া ব্লকেও নাই। এনডিএর বাইরে এবং ইন্ডিয়া ব্লকের বাইরে তারাও
17 তারিখের এই ভোটাভুটিতে তারাও এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ 36.7% প্লাস another 20%, 56.7% তাদের যারা প্রতিনিধি পার্লামেন্টে, সংখ্যায় কম, কিন্তু তাদেরকে ভোট দিয়েছে। গত লোকসভাতে 56.7% আমাদের দেশের ভোটার তারা এই বিলের এগেইনস্টে ভোট দিয়েছে। দ্যাট মিনস যে আমাদের দেশের বর্তমান শাসক দল তারা যতই নানা মোড়কে, আমি এইসব শব্দ ইউজ করলাম না, নানা মোড়কে নানাভাবে তারা বোঝাতে চাইছেন যে না আমরা সাংঘাতিক ভাবে নারীদের জন্য চাইছি, কিন্তু এটা সমর্থন করতে পারছেন না। তো এই জায়গায় আমাদের বক্তব্য, আমি লম্বা বক্তব্য রাখতে চাই না। হ্যাঁ, যে কারণে বলছি আমি, এই মোশনটা যদি একটু অন্যরকম হতো, এখন যে শেপে আছে পার্লামেন্টে, যেটা রিজেক্টেড হয়েছে সেই শেপে আমার পক্ষে বা আমাদের পক্ষে এটা সমর্থন করা মুশকিল। হ্যাঁ, এখন যেহেতু নতুন করে আবার সরকারের কাছে আমরা বা সারা দেশে জনমত তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য রাখছি, এই হাউস থেকে আমরা মত রাখছি। এখন 26-এর জনগণনা শুরু হয়েছে মাত্র, শেষ হতে দেরি হবে, তারপর ডিলিমিটেশন হবে। 29-এর আগে এটা করা যাবে কিনা আমরা এক্সপার্ট না, আমাদের মধ্যে তো একটা সন্দেহ হচ্ছে। তাহলে আমরা রিকোয়েস্ট করি না এখান থেকে, আমরা যদি এতই অ্যাডামান্ট, এতই আন্তরিক, এতই মাতৃশক্তির প্রতি আমাদের মানে কি বলে এই ইচ্ছে, এখন 543 জন যে আমাদের সদস্য আছে তার মধ্যে লাভ হোক না। হ্যাঁ, এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে। ওই যে আইনটা পাস হয়েছে এই আইনে হবে না, কারণ ওই আইনে হলো নেক্সট আফটার সেন্সাস দেন ডিলিমিটেশন। তাহলে এটাকে আনতে হবে। তাহলে এক্সিস্টিং যে 543 তার মধ্যে হোক, যেটা মাননীয় বনমন্ত্রী বলেছেন। কেন, আমি এক্ষুনি রাজি আছি, পেছন থেকেও রাজি আছি, ইয়েস। এবং ত্রিপুরাজ্যের বিধানসভা নির্বাচন 2028 সেখান থেকে চালু হোক না, শুরু হোক না সেখান থেকে। আমরা এখান থেকে বলি, ত্রিপুরা থেকে, যেহেতু আমরা আজকে বিধানসভাতে এসেছি, যে পার্লামেন্ট 543 জনের উপরে এবং এক্সিস্টিং ত্রিপুরাজ্যের 60 জন যে আমাদের বিধানসভার সদস্য আছে তার মধ্যে লাগু করা হোক। কিন্তু এটা না করে আমরা সেখানে ডেলিমিটেশন জুড়ে দিয়েছি, তার সাথে লোকসভা সদস্য সংখ্যা, এবং বলা হয়েছে এই জায়গাতে যাতে এক্সিস্টিং মেল যারা পার্লামেন্টে আছে তাদের সিটে যাতে এফেক্ট না হয়। আরে আমি একদিকে নারীদের সংরক্ষণ দিতে চাইছি, আবার যেন এখন যারা পুরুষ নির্বাচিত হচ্ছেন যত সংখ্যক থেকে, এটা যেন এফেক্টেড না হয়। তোমাদেরকে বাড়তি সংখ্যা বাড়িয়ে তারপরে দেব, এটা তো আমাদের মায়েদের, বোনেদের, দিদিদের প্রতি আমাদের আন্তরিকতা প্রকাশ করা হলো না। অর্থাৎ আমি এখন আমার ভাগ থেকে দেব না, বাড়িয়ে তারপর বাড়ানো গেলে তোমাকে দেব। ইজ দিস ফ্রম দি কোর অফ আওয়ার হার্ট? এখানে কি আমাদের অনেস্টি আছে? কাজে এই ক্ষেত্রে এই জন্যই আমরা যেভাবে মোশনটা এসছে, আমি আবারও বলছি, খুশি হতে পারতাম যদি এটাকে সমর্থন করতে পারতাম, কিন্তু পারছি না। বিকজ এই টোটাল স্পিরিটটা ঠিক থাকলেও ইন্টেনশনের মধ্যে এখানে অনেক ধরনের যে কিন্তু বার্ডস রয়ে গেছে, দ্যাট ক্যানট বি সেকেন্ডেড বাই আস, দ্যাট ক্যানট বি অ্যাপ্রুভড বাই আস, দ্যাট ক্যানট বি সাপোর্টেড বাই আস। তো এই কারণে আমি বলবো যে এখন যে প্রস্তাব তৈরি হবে সেভাবে প্রস্তাব তৈরি হোক, তাহলে অন্তত বিরোধী বেঞ্চ থেকে, সিপিএম এর বেঞ্চ থেকে
আমরা এই মোশন সর্বসম্মতভাবে পাশ করার জন্য আমাদের তরফ থেকে আমরা সে সায় দেব যে 543 জনের উপরে ইমিডিয়েটলি এটা নেক্সট, শুধু ত্রিপুরাতে না, অন্য রাজ্যগুলোতে যেখানে যেখানে আসবে, যেহেতু এখন আমরা 2026-এর সেন্সাসের কথা বলছি না, 26-এর পরের এই ডেলিমিটেশনের কথা বলছি না, এটা হোক। তো এই কারণে এই মোশনকে আমরা সমর্থন করতে পারলাম না। ধন্যবাদ স্যার। এখন এই মোশনের উপর আলোচনার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংসদীয় মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। আমি যদি ভুল না শুনে থাকি, ত্রিপুরা মাথা থেকে এই রঞ্জিত বাবু বলেছেন, তিনিও কথাটাই বলেছেন যে এখন সেন্সাস হচ্ছে, সেন্সাসের পর তারপর এটা হোক। এবং আমার মনে হয় আইপিএফ এর যিনি মিনিস্টার, না মোশনকে সমর্থন করেছে, না বলেছে কিন্তু, না বলার সময় বলছে এটা সমর্থন করেছে, ওরা সমর্থন করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং আমি যেগুলি বলবো অনেকেই বলে ফেলেছে, তবু কয়েকটা জিনিস, যেহেতু কতগুলি আইনের প্রশ্ন উঠিয়েছে কেউ কেউ, প্রথমেই সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেকেন্ডলি, টিটিআইডিসিতে নির্বাচনে 2 দলের যারা জয়ী হয়েছেন তাদেরকে এবং সে এলাকার জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা জয়ী হতে পারেননি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এবং বিরোধী দলের প্রতি, যথা সিপিএম এবং কংগ্রেস, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো সম্মান পাবেন, কখনো অপমানিত হবেন, কখনো উপহাস পাবেন, কিন্তু নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখবেন। রাজনীতিতে হার জিত আছে, হার জিত অন্তিম কথা নয়। রিচার্ড নিক্সনের জীবনীতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, man is not finished when he is defeated, but he is finished when he quits the battle. যুদ্ধক্ষেত্র থেকে হারলেই সবকিছু শেষ হয়ে যায় না, সবকিছু শেষ হয়ে যায় যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। আপনি যদি নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখেন তাহলে একদিন না একদিন আপনার জন্য ভালো সময় আসতেও পারে। স্যার, ঐতিহ্যবাহী ত্রিপুরা বিধানসভার এমন একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে আমরা দাঁড়িয়েছি বা আলোচনা হয়েছে, এটা শুধু একটা প্রস্তাব না, এটি একটা ঐতিহাসিক দায়িত্ব এবং এটা নৈতিক অঙ্গীকার। আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুদীপবাবু বলেছেন, এখন যদি আমরা সমর্থন করি কি লাভ? জিতেন্দ্রবাবু বলেছেন, আমরা সমর্থন করলে কি লাভ, এবং বিধানসভা নির্বাচনের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যদি হতো তাহলে ডিটেইলস এটা মধ্যে ডিসকাশন করা যেত। তা আমরা তো সেটাই বলছি, রিইন্ট্রোডিউস, সেখানে মেম্বার অফ পার্লামেন্টটা করবে, আমরা কিচ্ছু না। আমরা বলছি রিইন্ট্রোডিউস, যেটা আমাদের মোশন নেমেছেন মাননীয় যে মোট 17 জন সদস্যা এবং লিড করেছেন আমাদের চিফ হুইপ। তো এটা উনি মুভ করেছেন মোশনটা করে সব রাজনৈতিক দলের কাছে বার্তা যাক ত্রিপুরা বিধানসভায় এই ধরনের একটা আলোচনা হয়েছে। আর এমন হতে পারে ছোট্ট রাজ্য বলতে পারে ত্রিপুরা অনেক সময় ইতিহাসের সাক্ষী রয়েছে বহু ক্ষেত্রে, শুধুমাত্র এরকম ভাবে চিন্তা করলে হবে না। আজ আমরা যে মোশনটির উপর আলোচনা করছি, নারীদের সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারকে
আরো সুদৃঢ় সুরক্ষিত করার উদ্দেশ্যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ব্যক্তিগত বলছি, আমরা যে গণতন্ত্র নারীদের যথাযথ স্থান দেয় না, সেই গণতন্ত্র কখনোই সর্বাঙ্গীন পূর্ণতা পায় না। এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে সমান অধিকার, সমান অধিকার, কিন্তু আমরা যারা রাজনীতি করছি আসলে কি সেই সমান অধিকার দিচ্ছি তাদেরকে? সেই জন্য আমি বলবো জিতেন বাবু, সুদীপ বাবু এবং বিরোধী বেঞ্চকে পহলে ইস্তেমাল করে ফের বিশ্বাস করে, আগে তো গ্রহণ করুন, তারপরে আপনারা যান। কিন্তু আপনাদের কথাবার্তায় যেভাবে বলছেন আমার মনে হয়েছে রাজনীতির জন্য করছেন। স্যার, গোলাপকে যে নামে ডাকেন সে সুগন্ধ ছড়াবে, নর্দমাকে যে নামে ডাকেন দুর্গন্ধ ছড়াবে। সিপিএম কংগ্রেস যতই শুদ্রাক তারা কুকীর্তি করবেই, এটা আমার কিছু করার নাই, এটা সিস্টেম ইজ দিস। কেন আমরা আজকে এখানে একটা ঝগড়াঝাটি করছি? কালকে রাত্রে একটা জিনিস দেখলাম, খুব সুন্দর একটা জিনিস স্যার। এক কলাকার, মানে যেটা পুতুল বানায়, সরস্বতী, লক্ষ্মী, ঠাকুর, বিশ্বকর্মা এসব বানায়, তা কলাকার, সে বলছে ईश्वर की मूर्ति बनाने वाला एक दिन ईश्वर से बोला, हे ईश्वर, तुम भी कलाकार हो, हम भी कलाकार है, तुम मुझ जैसे असंख्य पुतले बना के धरती में भेजे और मैंने तुम जैसे असंख्य मूर्ति बनाकर धरती में भेजे। हे ईश्वर, उस वक्त बड़ा शर्म आती है जब तेरे बनाने वाला पुतले आपस में लड़ते हैं, लेकिन और मेरे हाथे बनाया गया मूर्ति के आगे सर झुकते हैं। कि कितनी गहरी बात है। কেন ঝগড়া করব? কেন ঝগড়া করব? অনিমেষ বাবু এবং আরো কয়েকজনে বলেছে, আরে আমি যদি নীতিগত আইনটাকে একটু দূরে রাখুন না, এখানে আইনের কথা বলছি আমরা। আপনাদের আমি আইনের কথা যদি ছেড়ে দিই, আজকে যে আলোচনাগুলো শুনলাম, জিতেন বাবু খুব সুন্দর করে বলেছে, শুনতে খুব মধুর লাগছে। সুদীপ বাবু উত্তেজিত হয়ে গেছে, গোপাল বাবু একটু নাটকের মতো করেছেন। আজকে বিরোধীরা যা বললেন বা শেখালেন, এর ইংরেজি অর্থ কি? লিমিট দি ড্রিমস টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ডোন্ট ডেট টু ট্রান্সলেট ড্রিমস টু রিয়েলিটি। বাংলা অর্থ হলো স্বপ্নগুলোকে শুধু সাদা কালোর মধ্যে সীমাবদ্ধ রাখো, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস করো না। যে স্বপ্ন আমরা দেখছি সারা দেশের মানুষ, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এটা শুধুমাত্র কালো সাদার মধ্যে রাখলে, সীমাবদ্ধ রাখলে চলবে না। স্যার, আমাদের একটা জিনিস এখানে আমরা কোথায় গন্ডগোল করছি, এগুলো কিন্তু বিলটা 23-এর 26-এর, এই বিলটা সুধাংশু দাস মাননীয় মন্ত্রী দু একটা কথা কারেক্ট বলেছেন, অন্যগুলো বলেছেন, কিন্তু আইনের একটা সংজ্ঞা মোটামুটি ঠিক দিয়েছেন। আজকে কেন 26-এ এই নতুন করে আসলো? আপনারা জানেন, পুরা ওই জায়গাটা যদি যাই, 3 বছর আগে ভারতের লোকসভায় মহিলা সংখ্যালঘু আইনে পরিণত হয়েছে, সবাই জানি আমরা 2023-এ। দলমত নির্বিশেষে সাপোর্ট করেছেন এবং জনসাধারণের যে স্বপ্ন, এটাকে বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আজকের উইমেন রিজার্ভেশন অ্যাক্ট। সংবিধান সংশোধন করে বিলটি প্রণয়ন করা হয়েছে। কিন্তু শুধু আইন প্রণয়ন করলে তো হবে না। আইন প্রণয়ন করলাম, বহু আইন আছে ভারতবর্ষে যেটা ইমপ্লিমেন্টেশন হয় না, এবং সেই আইনকে দ্রুত বাস্তবায়িত করার জন্য কিছু পদক্ষেপ দরকার। তাই আনা হয়েছে সংবিধানের 131তম সংশোধনী বিল প্রস্তাব আকারে, যেটা 2026।
অধিকাংশ বিরোধী সদস্য জনতা জনার্দনের যে স্বপ্ন সেটাকে বাস্তবিকের পক্ষে বাধা প্রদান করেছেন। 131তম সাংবিধানিক সংশোধনী বিলটি 2/3 দরকার, এটা আপনারা ঠিকই বলছেন, এটা তো আগেই। এমনি মনে হবে আমরা বুঝি হেরে গেছি। নো, ইভ ইট ইজ এ মানি বিল, ইভ ইট ইজ এ বাজেট বা আদার বিলস, এটা অলরেডি পাস হয়েছে, কিন্তু 2/3 ইজ রিকোয়ার্ড, 2/3টা হয়নি। সেটা আমরা বলছেন 68টা ভোট বেশি আমরা পেয়েছি। কিন্তু আমি অনুরোধ করবো এখানে, ইন্দিরা গান্ধী যা করে গেছে গোপাল বাবু, এই সংবিধানটা বাড়ির চেয়ে পড়ে না আজকা করছে কি উনি, আপনারা জানেন সিস্টেমটা কি জানেন তো? কতবার হয়েছে? 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 পর্যন্ত সেন্সাস করছে কি মারাত্মক কথা। এটা আবার কেমনে উনার নাম ডাললেন আমি জানি না। এখানে যেটা 81, 82 কি করলো? 1971 নাই 543 আসন। ইন্দিরা গান্ধী 1976 জরুরি সভার সময় কি করলো? 42তম সংশোধনী আইন না দিল। আইন বলল 2026 তো কোনো কথাবার্তা বলবো না। আর নিয়মটা কি? আমি প্রতিবার সেন্সারের পরে আমি ইচ্ছা করলে ডিলিমিটেশন করতে পারবো, কিন্তু ফ্রিজ করে দিল, একদম ফ্রিজ করে দিল। সুদীপ বাবু অর্ধেক বলেছে, অর্ধেক বলেনি। 1976 42nd অ্যামেন্ডমেন্ট জরিমানার সময় সেটা 2026 পর্যন্ত বলে দিল নো, তুমি কিচ্ছু করতে পারবে না। এটা গণতন্ত্র। এবার আরেকবার 2001-এ 84th অ্যামেন্ডমেন্ট এটাকে কন্ডিশন করে দিল 2026, অর্থাৎ চলতে থাকবে। 2023-এ বিধানসভা পার্লামেন্টে সর্বসম্মতি করেছে, ঠিক আছে, 2 জন মাত্র বিরুদ্ধে সবাই বলেছে। তাহলে আমি কি করবো? আমি তো চাইছি দ্রুত, ওই অনির্বাণ বাবু তারা বলছে বা রঞ্জিত বাবু তারা যেটা বলছে তাড়াতাড়ি করা দরকার। পয়েন্ট ওভার বলেন স্যার, আমি একটু এটা করছি। 2001-এ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যেই থাকুক, অটল বিহারী বাজপেয়ী। তা হোক না, না এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলছি, আমি জাস্ট অবশ্বাস করছি কেন ফিক্স করা হয়েছে ফর 25 ইয়ার্স। আমি যে কথাটা বলেছিলাম আমার যুক্তিতে, যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে কোন একটা অঞ্চল থেকে কম জনসংখ্যা, কম ভোটার নিয়েও একজন এমপি হবে। আমরা দেখেছি, হ্যাঁ, আমাদের স্টেট দেখেছে। এই কারণে এটা স্পেশাল ক্যাটাগরি, এই কারণেই ফ্রিজ করা, যে আমাদের যে পপুলেশন গ্রোথ, এটাকে যদি আমরা সেরকম স্টেবল করতে না পারি, তাহলে আমাদের দেশের যে কম্প্রিহেনসিভ গ্রোথ এই জায়গাতে হার্ম হবে। হু ইট ইজ? অটল বিহারী বাজপেয়ী, the great visionary, one of the great visionaries in our country. আরে ঠিক আছে রে, আপনি অন্যদিকে নিয়ে গেলেন। না, অন্যদিকে না। তাহলে 2023-এ বিলটা পাস হলো, এই যে বলছে অক্ষরই পারবো, কিভাবে পারবো? তাহলে ফ্রিজটা উঠাতে হবে। এই ফ্রিজটা উঠানোর জন্য বিলে আছে। আপনার বিলটা পড়েন, সবটা নিশ্চয় পড়েছেন, অন্য না পড়ে কিন্তু আপনি পড়েছেন। এখানে পরিষ্কার বলছে, সাবস্টিটিউট করে দিয়েছে যে অলরেডি এই 2026-এর কথাটা যেটা, এটা উঠে গেল। সেখানে গিয়ে অর্থাৎ কি, যদি আমি যদি ওয়েট করতে হয় 2029-এর পর্যন্ত, আমি তাহলে 2029-এ পারবো না, 2028-এ পারবো না, কারণ আমার যে ডিলিমিটেশন চলবে, সেন্সার চলবে, এটা লম্বা। পুরুষ শাসিত দলগুলিকে ওই যেটা আপনি আমাদের বক্তব্যের মধ্যে একটা দিন বলেছেন, কি বলেছেন? এটা অ্যাডজাস্ট করতে গিয়ে 500-800 এত করেছে। ঠিকই তো, আপনাদের যেন কোনো প্রবলেম না হয়, সিপিএম পার্টির যেন কোনো প্রবলেম না হয়, কংগ্রেস দলের কোনো প্রবলেম না হয়, ওই যে আমরা সমাজবাদী পার্টির প্রবলেম না হয়, বিল পাস করতে দেবেন না। 2/3 পাবো না, 2/3 কেমনে পাবো? আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে
আবার একদিকে মহিলাদের সংরক্ষণ, প্লিজ প্লিজ, একদিকে মহিলা বিল পাস করতে হবে, কমিটমেন্ট টু দি সোসাইটি, আবার একদিকে আপনাদের খেপে গেলে আমরা টুথার্ট করতে পারবো না, আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে না। আমি তো জানি ভালো কেন আজকে মুখ পোষণ করছি। যদি 2011 সেন্সাস হয় আমার সিট মহিলা রিজার্ভেশন হবে, অ্যাডভান্স বলে দিচ্ছি। আই নো টাইপ অফ দি পলিটিক্স। আমি বলছি নাম্বার 2 সিট, ইয়েস আই নো। জানার পরেও বলছি প্লিজ প্লিজ, জানার পরেও বলছি তবু হোক, স্যাক্রিফাইস নাই। তো আমি বলবো আইনের ব্যাখ্যার জন্য অপব্যাখ্যা না হয়। তো এখানে এবং স্যার বহুদিন পরে, 1 যুগ পরে আপনি কিন্তু এই ধরনের একটা সেশন দেখেছেন। আরেকবার হয়েছিল 2003-এ 6 মে, আমরা রিঅ্যাসেম্বল যেটা, এটা আপনি 1 যুগ পড়েছেন। সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। আমরা কি পারি না? আমি জানি না মহিলারা কি বলবে। আমি আপনাদেরকে বলছি, রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলবো, আর যারা যারা এই মৌসুমে বিরোধিতা করছে তাদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে সমগ্র জাতির সামনে, রাজ্যবাসীর সামনে তাদের মুখোশ খুলে দিন, একদম পরিষ্কার করছি। আর বিরোধীদের বলবো, হে ঈশ্বর, বিরোধীদের সুমতি দে ভগবান। আমি আশ্চর্য হয়ে যাই, এত বিদ্যা বুদ্ধি জানা লোক অন্ধের মতো দলকে সমর্থন করে। ভারতীয় জনতা পার্টি যদি ভুল করে সামনাসামনি বলবো, দলের মধ্যে অন্ধকারে দেবেন, ব্লাইন্ড সাপোর্টার। কি দল? ফিনিশ হয়ে যাচ্ছেন তো। এবার যদি জিরোটাতে কোনো কারণে 1 হয় আর ওনারটা জিরোই থাকবো, আর একটা স্টেট আছে সেটাও জানার অবস্থা। যত বেশি মহিলা বিরোধী কথা বলবেন, আজকে কেন আমরা আনছি, আমি অ্যাডভান্স বলছি, মিলিয়ে নেবেন, মিলিয়ে রাখবেন। আপনাদের জিরো থাকবে আর ওনাদের 1টা 2টা খুলতে পারে জিরোর কারণে, জিরোটা গিট্টু খুলতে পারে, আপনাদের গিট্টু খুলবেই না। তো আমি আপনাদের বলবো যে আমি কতদিন আপনারা জানেন, আমি আর অনেক তথ্য আছে, এগুলি আমি হিসাব বলতে যাব না। এটা মনে রাখবেন, আমাদের দেশ সতী সাবিত্রীর দেশ, এদেশে গার্গী মৈত্রীর দেশ, শুধুমাত্র সতী সাবিত্রী না, এদের গার্গী মৈত্রীর দেশ, রানী ঝাঁসির দেশ, প্রীতিলতা ওয়াদ্দার আর অনেক বীরাঙ্গনার দেশ। গোপাল বাবু, কোনো কালে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে আপনার স্ত্রী, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। এগুলি মনে রাখবেন, এগুলি নলে বিপদ। আমাদের দেশকে আমরা সম্বোধন করি দেশ মাতৃকা রূপে, চরণ বন্দনা করি ভারত মাতা। আমাদের এই ত্রিপুরা প্রদেশের ত্রিপুরা অধীশ্বরী দেবী মাতা ত্রিপুরেশ্বরীর নাম দিয়ে কাজ শুরু করি আমরা। কাজ শেষে মাতা ত্রিপুরেশ্বরীর চরণ বন্দনা করে আমরা আবার এগোই। আমাদের দেশে, আমাদের ভারতীয় সমাজে নারীর ভূমিকা মাতৃস্থানে। আমাদের দেশের অন্যতম মন্ত্রগুচ্ছ শ্রী শ্রী চণ্ডী মাতৃশক্তির আরাধনা নিয়োজিত, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো এই শক্তিকে আমরা মাতৃরূপে বন্দনা করি। আর এই দেশে আজ নারী শক্তির বিজয় ঘোষণা করার জন্য আপনাদের অনেক সদস্য থতমতে খেয়ে যান। বারবার চোখে পড়ে আপনাদের সোনিয়া গান্ধী কি বলে, সীতারাম ইয়েচুরি কি বলে, এসব চিন্তা করছেন। আজকে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে বুকটা রাখুন, লেফট সাইডে হার্ট আছে, হাত দিয়ে রাখুন, উত্তর দেবেন। যে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসভা এখানেই তো কম। আপনারা তো নাই এখানে, তবু তো ওনাদের 2 জন এসছে, আমাদের 6 জন এসছে, আপনারা আনতেও পারেননি। আগামী দিনে বিশ্বাস করুন ডাবল জিরো হয়ে যাবেন। ভালোর জন্য বলছি, আমি আপনাদের ওয়েল উইশার। আমি চাই সিপিএম একটা পাক পশ্চিমবঙ্গে, কারণ আছে বর্ণময় রাজনীতি থাকতে হবে, কারণ বর্ণময় রাজনীতি থাকতে হবে, কংগ্রেস থাকতে হবে, সিপিএম থাকতে, সবাই থাকতে হবে। আর নাহলে একা একা রাজনীতি করতে চাই না, নিঃশেষ হয়ে যাচ্ছেন। সুতরাং
আমি দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসেবা কখনোই প্রকৃত গণতন্ত্রের ফলন হতে পারে না। ঠিক আছে স্যার, অনেকে বলে, সুদীপবাবু বলে আমরা খেলতে পাঠালে কি করব। আমি মনে করি সুদীপবাবু পারবে। সুদীপবাবু গিয়ে জীবন ভরা সিপিএম কংগ্রেস জোট ছিল, জানেন দিল্লি গিয়ে তদবির করেছে যে না সিপিএম এর সাথে থাকবো না, আলাদাভাবে প্রার্থী দাও। সুদীপ বাবুর মতো একটা লোক গিয়ে যদি কংগ্রেস সিপিএম কে আলাদা করে দিতে পারে দিল্লি গিয়ে, ত্রিপুরা বিধানসভা থেকে এই প্রস্তাব গেলে কেন হবে না? আজকে সেই জন্য অন্ধের মতো চলবেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি সেই জন্য বলছি, আপনারা জানেন কিসেতে জীবনের সেই জন্য থাকতেই এই বিধানসভায় আপনি যেখানে বসেছিলেন এখান থেকে বলেছিলাম, গোপাল বাবু পাশে ছিল, এখানে নাম বলি না, আগের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে বলছিলাম ছোট্ট একটা শিশুর জন্ম নিয়েছে, আমি কংগ্রেসের এমএলএ, ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, এ কিন্তু বাড়ছে, আপনাকে সে জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায়। আমি কিন্তু বলেছি এবং তাদেরকে বলেছি খবরদার তৃণমূলে যাবে না, ফিনিশ হয়ে যাবে, যদি যাও সময় থাকতে থাকতে বিজেপি চলে যাও। পরবর্তী সময় আমার কথা মতো অনেকে গেছে, আবার চলে গেছে। আপনাদেরও বলছি, আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জিতেন বাবু, বিলিভ মি, আপনারা অনেকে মনে করবেন বিজেপি, আপনারা এডিসি নির্বাচনে এডিসি নির্বাচনেও আপনাদের কোনো শিক্ষা হয়নি, শিক্ষা হবেও না। আমি তো বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমার কষ্ট হয়, 2-3 জন আমি খুব ভালোবাসি, আগামী দিনে আশা বিপদ হয়ে যাবে। স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায়, ঠিক আছে মেইন ইস্যুতে এদিকেও তো কইতাছি, ওনারা 2 জন অলরেডি রেডি, বিলিভ অলরেডি সিএম সাহেবের কথা হয়েছে, সেটা কথা হয়েছে, দে উইল কাম, এটা আই নো দ্যাট, আই নো দেয়ার হার্ট, আই নো দেয়ার আইস, আই নো দেয়ার নোজ, সব কিছু চিনি আমি, তাদের অন্তরটা কোথায় আই নো, আমি জানি। যাই হোক স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায় অনলি 4.4% নারী সদস্য ছিলেন এবং সেই সংখ্যা 84 সনে বেড়ে, এটা অনেক তথ্য হয়েছে, এগুলি আমি অনেক রিপিট করতে সময় লাগবে। বিচার ব্যবস্থা, হাইকোর্টগুলির অবস্থা 14% থেকে 15%, যদিও সাবঅর্ডিনেট আমাদের সুপ্রিম কোর্টে কজন বিচারপতি জানেন? 33 জন, মাত্র একজন নারী সুপ্রিম কোর্টে। আজকে সময়ের ডাক, আজকে এই যে বলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যে সময় যেভাবে চিন্তা করেছেন, উনি চাইছেন 29-এর আগে অ্যাকশন হয়ে যাক, এই জন্য কি 11 সেন্সারটাকে ইমপ্লিমেন্টেশন করা। কি আপত্তি আপনাদের? কি আপত্তি? আপনাদের তো কোনো লোক বাদ যাবে না, শুধু এটা কি আপত্তি? আর এই যে কথা বলছেন ওইখানে গিয়ে বলুন না, ওইখানেই তো আমরা যেমন সিলেক্ট কমিটিতে পাঠিয়েছি একটা বিল, সেরকম আমরা ওখানে গিয়ে বলুন, কিন্তু আমরা কেন ঐক্যবদ্ধ ভাবে এটা পাঠাবো না? কেন স্টেজ করবো না ভারতবর্ষে? কেন স্টেজ করবো না? অন্য রাজ্য থেকে আসবে। আমি চাই প্লিজ 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 মন কি বাত যেরকম ভাবে, ঠিক আছে স্যার, স্যার মন কি বাত যেরকম ভাবে প্রধানমন্ত্রী নর্থ ইস্টকে হাইলাইট করে, ত্রিপুরাকে হাইলাইট করে প্রতিটা ইস্যুতে, প্রণাম করুন, ওনাকে প্রণাম করুন, ঠাকুর দেবতাও প্রণাম করুন, পাশাপাশি ওনাকে ঠাকুর দেবতার জায়গায় রাখুন। ঠিক আছে স্যার, ঠিক আছে মেইন ইস্যুতে আসুন। আমি খুব আজকে আপনার এই ব্যাপারটা খুশি হয়েছি, আমি আপনি গুরু হিসেবে ওনাকে ট্রিট করেছেন, সত্যি আমি তো বলছি, আমি আই নো ইউর হার্ট, আমি জানি আপনার মাইন্ডটাকে জানি স্যার। আচ্ছা ঠিক আছে, প্লিজ বিলে আসুন, মুশানে। আপনারা মনে করতে পারেন তারা অবলা,
আপনি কিসের অবলা? আপনি তো বোধ বলছেন কিসের অবলা? আজকে দেশের নানা দিকে তাকিয়ে দেখুন, নারীরা বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, ক্রীড়া শিল্প, ইঞ্জিনিয়ারিং, দেশের পুলিশ, সামরিক বাহিনীতে যথাযোগ্য সম্মান দিয়েছে। আপনার জম্মু কাশ্মীরের 26 বছর বয়সে সিআরপিএফ সহকারী কমান্ডেন্ট সিমরান বালা কর্তব্যরত 2026 সালের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে 140 জন পুরুষ সেখানে সে কন্টিনজেন্ট 140 জন টিমের কন্টিনজেন্ট সে লিড করেছে। এটা বলবেন না? আজকে আমি তো মনে করি এই যে বলছে, আমি একটা সেলফ হেল্প গ্রুপের মিটিং এসে, প্লিজ শুনুন না, এটা আমার খুব ভালো লাগে। আমারও এক সময় মহিলারা যদি বোধ করাপশন দেয়, আরে ভাই ঠিক আছে তো কি কথা বন্ধ করে দিতাম? না না শুনেন না, অপারেশন সিন্দুরের সময় কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং অসাধারণ ভূমিকা দেখেছেন। কিভাবে তারা দুজন পহেলগাম সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারতের কৌশলগত প্রতিক্রিয়ার আনুষ্ঠানিক সামরিক মুখ হিসেবে কাজ করেছেন। মাতৃ, ধাত্রী, কন্যা, জায়া সব রূপে আজ নারীরা দেশের প্রগতিতে অগ্রগণ্য ভূমিকা রাখছেন। কিন্তু ডিসিশন মেকিং বডিতে যদি না আসে, যথাযোগ্য প্রপোর্শনেট না পায়, তাহলে মুশকিল হবে। সোজা কথায় জবাব হচ্ছে, আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে এনডিএ সরকারের তালমিলের সব দলমত নির্বিশেষে 33% রিজার্ভেশন জন্য সমর্থন করব। আমার অনুরোধ থাকবে, একটা কি পারি না, একটা বার আমরা আমি বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা আসতে পারবে, আমরা ভারতবর্ষে দেখাই দিই না কেন? মানিক শাহ, জিতেন বাবু এবং গিরিশ বাবু তার নেতৃত্বে আমরা সর্বসম্মতি একটা কেন পাঠাতে পারবো না? আমরা এই রাজ্যে আমরা পাঠাইনি, সর্বসম্মতি সিদ্ধান্ত পাঠাইনি কোনোদিন। এটা একটা মোশন মুভ করেছে এবং সত্যিকারের অর্থে আজকের নারীরা কিন্তু চেয়ে রয়েছে। বিপদে পড়বেন। আমি তো বলবো মিডিয়া আজকে রাত্রেও দেখান লাইভ টেলিকাস্ট, সমস্ত বাড়ির মহিলারা দেখুক, আজকে রাত্রে যেন আমাকে উপোস থাকতে হয়। যদি বিরোধিতা করে উপোস থাকতে, আমি তাদেরকে বলবো তাদেরকে দেবেন না আজকে খাওয়া, তাদের রাত্রের নাইটের খাওয়া দেবেন না। এটা বক্তব্য না, ধনির জন্য না ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে কথাটি বুঝতে হবে, মনের থেকে না তো। আমরা যা করি মনের থেকে। এত কিছু সবকিছু জনগণের সব উত্তর পাওয়ার পরেও আমরা নেগেটিভ পলিটিক্স করে গেলাম। আমি জানি না এটা আবার কিভাবে দেখছেন। আমি সবাইকে বলবো, আজকে চাপে পড়ে মুখ বাঁচাতে নারী সংরক্ষণ আইন পাশের বিরোধিতা করতে পারেন ঠিকই, কিন্তু মাতৃশক্তির জাগরণে আর যুগ যুগান্তের অবহেলায় পুরুষতান্ত্রিক সমাজে অবদমিত, এটা যেটা বলুন, এটা পেরেছে একমাত্র নরেন্দ্র মোদীজি। মনে প্রাণে চায়নি কেউ, একমাত্র মোদীজি চাইছে এবং ভারতীয় জনতা পার্টি চাইছে। এই সুযোগটা গ্রহণ করুন। 26-এর পরে যে নতুন সেন্সাস আসবে আবার হবে, কি প্রবলেম? এখন হতে আপত্তি নাকি? তাহলে তো এখানে অনেকটি আসন আমরা দেখতে পারবো মা বোনদের। আজকে এই জিনিসগুলি আমি সবাইকে বলবো, এই আজকে যে জিনিসটা দেখছেন, আজকে মহিলা সংরক্ষণ আসন আইন বাস্তবায়িত নিজের পক্ষে এখন যেটা চলছে, যদি এরকম চলতে থাকে 2034-এর আগে কোনো সম্ভব না। একটা সার্ভেতে দেখা গেছে এটা যদি যেরকম ভাবে চলতে আছে 2063 সন লাগবে। 263 এখন যেভাবে চলছে, এমন একটা সব গুজামিল চলছে। তাই গুজামিল থাকলে আমি যদি বামপন্থীরা নাকি অগ্রগতি দেখায়, কিন্তু আপনাদের এই জিনিসটা কেন দেখাবেন না? এবং দেখা যাচ্ছে যে সে 2063 সালের পূর্বে সংসদে এবং আইনসভাতে নির্বাচিত প্রতিনিধিদের লিঙ্গ সমতা অর্থাৎ নারী পুরুষের সমতা অর্জিত হবে না। আমি সবাইকে বলবো যে আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের কয়েকটা জিনিস ঠিক, আমরা কি ঠিক করব। এক, এই দেশের নারী সমাজ কিন্তু আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি
এই সভার সকল মাননীয় সদস্যকে আহ্বান জানাচ্ছি, দলীয় সীমারেখার ঊর্ধ্বে উঠে রাজনৈতিক মতভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে প্রত্যক্ষ সমর্থন করুন। এই হাউস থেকে এমন একটা বার্তা দেয় যা শুধু ত্রিপুরাতেই নয়, সমগ্র ভারতবর্ষে এটা প্রতিধ্বনিত হবে। এবং আমরা নিশ্চিত করি নারীরা শুধু এই দেশের ভোটার নন, তারা সিদ্ধান্ত গ্রহণকারীও। আমি সেলফ হেল্প গ্রুপের একটা মিটিংয়ে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম বিডিও সাহেব, এই যে লোন নিচ্ছে মেয়েরা, তারা কত পার্সেন্ট রিকভারি হচ্ছে? 99%। আরে কি বলেন কি? হ্যাঁ 99% রিকভারি হয়। আমি পুরুষ হয়েও বলছি, যদি অনেক পুরুষ রাগবে আমার কথা শুনে, যদি আমি 1000 জন পুরুষ ছেলেকে যদি লোন দিতাম, তাইলে ব্যাংকের কাছে দিয়েও তো যাইল না, 20% জন যাইত। এই জিনিসটা করে দেখেছে সেলফ হেল্প গ্রুপ। 1,08,000 আজকে লাখ প্রতিদিন। এটা দিয়ে পারবার সার হবে না, সেই জন্যই বিল। এবং আমরা পিছিয়ে আছি। আমি সবাইকে বলবো যে আইনের দিক থেকে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, আপনাদের কেউ কিচ্ছু বলবে না। আপনাদের যদি কিছু বলে, আমরা আছি, আমরা আপনাদের শেল্টার দেব, আমরা রাজ্যবাসীর পক্ষ হয়ে আপনাদের শেল্টার দেব। যে সিপিএম পার্টি কোনো আপনাদের বড় লিডার যারা, তারা আপনাদের কিছু বলে কি না, এই দায়িত্ব আমরা নিতে পারি, কারণ আমরা রাজ্যে প্রশাসন চালাচ্ছি। আপনাদের যদি দায়িত্ব নিতে পারি, না নিতে পারি, কার নেব? আমি যদি একজন এমএলএর দায়িত্ব না নিতে পারি, আমি যদি 3 জন এমএলএর দায়িত্ব না নিতে পারি, কিসের সরকার? সুতরাং একটা উদাহরণ তৈরি করুন, নতুবা কিন্তু বিপদ হবে আমার ধারণা। আমি আপনাদের বলবো, ইন্দিরা গান্ধী যে ভুল করে গেছে, আর আপনাদের যে লোক দেখান, মনে প্রাণে না, মনে প্রাণে এই সময় এটা সৃষ্টি করুন না। আমার এপিল শুধু বক্তব্য কিন্তু অনেকে প্রচুর পয়েন্ট দিয়ে গেছে, একটা রিপিটিশন হবে, সেই জন্য আমি রিপিট করছি না। আমি আপনাদের অনুরোধ করব, একটা সর্বসম্মতি আপনাদের যাক না, কি হবে, কি করবে? আপনাদেরকে সাসপেন্ড করবে? বিধানসভা রাখেন দাদা, প্লিজ। স্পিকার সাহেব, নিন্দা কনক্লুশন। আরে যে কতদিন ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায়, আর আপনাদের সরকার, আপনাদের সমর্থিত সরকার কতবার? কেন 1 বছর হলো না? যে আমলে আমরা এই আমলটা অন্তত প্লেস করেছে, পাস করেছে, আমরা প্লেস করেছি, আমরা উঠিয়েছি, আরে বিল তো প্লেস করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা তো করলেন, পাস করতে পারলেন না, তো পাস করেছে। এখন শুধু দ্রুত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা কিন্তু নারী সমাজ ক্ষমা করে না। আমি কিন্তু আপনাদের 13 জন বাড়িতে ফোন করব, যদি সমর্থন না করেন। আপনাদের মিসেসদের ফোন করব যে তারা কিন্তু বিল সমর্থন করে, মোশন সমর্থন। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এখনই গিয়ে বলবো। সুতরাং আমি বলবো যে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের মনের বিরুদ্ধে অনেক কিছু, আমাদের দল ছিল কিন্তু সর্বসম্মতিকে সমর্থন করেছি। সুতরাং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যে ইস্যুতে করছেন এই ইস্যুতে আপনাদের কেউ কিছু বলবে না। সুতরাং যে মোশন এনেছেন, আমি 17 জনকেই ধন্যবাদ জানাই এবং আপনাকেও ধন্যবাদ জানাই। 1 যুগ পরে আপনি একটা মোশন, এই রিঅ্যাসেম্বলের সুযোগ দিয়েছেন। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছেন, এটা আপনি বুঝেছেন বলে। সুতরাং কল্যাণী সাহারায়কেও ধন্যবাদ জানাই, পুরো টিমকে, 17 জনের টিম আছে, সই কারকার। আপনারা আগামী দিনে ইতিহাস হয়ে থাকবেন, আপনারা আগামী দিনে এই 17 জন ইতিহাস হয়ে থাকবেন। কে বিরোধিতা করলো না করলো আমি জানি না, এটাও রেকর্ড রয়েছে। জিতেনবাবু বলেছে রেকর্ড থাকবে কে কি বলেছেন। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিলকে যেভাবে, এই মোশনকে যেভাবে আছে, এটা কিচ্ছু না, এপিল করছে আপনার কাছে, যেমন এপিল করছি ওইখানেও সেন্ট্রাল লিডারশিপ, দিল্লি কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, আদার পার্টি, সমাজবাদী, সবই তো কেন্দ্রীয় সরকারের মোশন যাওয়া মানেই তো এটাকে তাদেরকে বলা
যে ত্রিপুরা গভর্নমেন্ট, ত্রিপুরা বিধানসভা থেকে প্রস্তাব এসেছে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। बहुत बहुत धन्यवाद। तो माननीय मुख्यमंत्री শেষ পর্যন্ত উনি রাখবেন, এই পর্যন্ত সময়টা চলবে। তো এখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে মোশনটা আনা হয়েছে 17 জন আমাদের মেম্বারসের মাধ্যমে, এই বিষয় নিয়ে মানে মুখ্যমন্ত্রীকে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সর্বপ্রথম আপনাকে আমি ধন্যবাদ দেব। আজকে এখানে যে মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া লোকসভা ও রাজ্য বিধানসভাগুলি মহিলাদের জন্য মোট আসনের 33% অর্থাৎ 1/3 সংরক্ষণ, যেটাকে ইমপ্লিমেন্ট করার সুনিশ্চিত করার উদ্দেশ্যে 131তম সংবিধানী বিল নারী শক্তি বন্ধন, সেই বিষয়ে যে আমাদের বিধানসভার থেকে একটা মোশন উত্থাপন করেছেন, তার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে সংশোধনটি ভারতবর্ষের মহিলাদের সশক্তিকরণের পথে একটি জোরালো পদক্ষেপ, এবং আমি ধন্যবাদ দেব যে হাউসে এখানে সবাই এই বিষয়ে আলোচনার পার্টিসিপেট করেছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে প্রস্তাবিত ভারতীয় সংবিধানের 131তম সংশোধনী বিল, নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এখানে ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্যবৃন্দ এই প্রস্তাবটিকে সমর্থন করবেন আমি আশা করছি। প্রথমেই আমি এই বিধানসভার ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল নেতা সহ বিরোধী বেঞ্চের সকল সম্মানিত সদস্য এবং সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রায় একটু আগে আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অলরেডি বলছিলেন প্রায় 17 জনের মতো এখানে আজকের এই বিষয়ে আলোচনা দেখেছেন, এবং আমি এখানে যখন ছিলাম ব্যক্তিগতভাবে এখানে আমি শুনেছি অনেক, আবার যখন ঘরেও গেছি সেখান থেকেও আমি মাইকের মাধ্যমে আমি এগুলো শুনেছি। এবং এর মধ্যে একটা জিনিস আমি দেখলাম, যারাই এখানে বক্তব্য রেখেছেন খুব কনস্ট্রাকটিভ ওয়েতে ওনারা সবাই বক্তব্য রেখেছেন। হতে পারে আমাদের সাথে যে মোশনের যে উদ্দেশ্য ছিল এখানের চিফ হুইপ মহোদয় যে কারণে দিয়েছেন তার পক্ষে হয়তো বা না দেননি, কিন্তু যাই দিয়েছেন আমি দেখলাম অত্যন্ত সুচিন্তিত এবং ভেরি মাচ ভ্যালুয়েবল, এবং সেগুলো আমি এর জন্য ওনার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের কয়েকটা বিষয়, তাই যা এখানে আলোচনা হয়েছে সদনের আলোচনার পরে একই বিষয়ে আলোচনা রাখা ইজ এ ভেরি ডিফিকাল্ট চ্যাপ্টার, কারণ মোটামুটি বিন্দু টু বিন্দু সবাই আলোচনা রেখেছেন। আমরা জানি বিরোধীরা সবসময় বিলের সমর্থক সেজেছে, পার্লামেন্টেও দেখেছি, এখানেও তার একটা প্রতিচ্ছবি আমি দেখেছি, কিন্তু প্রতিবারেই তারা সমর্থন করে কিন্তু এমনভাবে কায়দাভাবে বলেন ওরা সবকিছু বলে আমরা সমর্থন করি, কিন্তু পরবর্তী সময় বলে কিন্তু পরন্তু এই শব্দগুলো কিন্তু প্রায় আমি দেখি। কাজে এটা কোন ধরনের সমর্থন আমি বুঝি না। মহিলাদের সমর্থন করছেন, কিন্তু এইভাবে না হয় যদি ওইভাবে হতো, এই ধরনের তাদের যে প্রেজেন্টেশন, এটা মানুষ কিন্তু ত্রিপুরার মানুষ না, শুধু ভারতবর্ষের সব মানুষ, পার্লামেন্টে আমরা দেখেছি এটা বুঝেছে, এবং নানা রকম যে প্রযুক্তিগত অজুহাত তারা তুলেন, এবং বিরোধিতা করাটাই যে কোনো বিল একটা মোদি সরকারের বা ইন্ডি জোটের পক্ষ থেকে সবসময় মোদিজির যখনই কোনো বিল আনেন বা আমাদের এনডিএ সরকার যখন আনেন তার বিরোধিতা সবসময় করেন, এবং এটাও তার কিন্তু ব্যতিক্রম নয়। এখানে আজকে আমি শুনছিলাম এখানে, এবং সেটা পার্লামেন্টে আলোচনা হয়েছিল যে আমরা রাজি আছি যদি এখানে রিলিজিয়াস
বা সাব রিলিজিয়াস কোটা বা ওবিসি লোকসভা ওর স্টেট অ্যাসেম্বলির মধ্যে যদি এটা রাখা যায়। আমি এই বিষয়ে দেখছিলাম, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে দেয়ার ইজ নো কনস্টিটিউশনাল বেসিস। এখানে কনস্টিটিউশনই রাইট দেয় না যে এখানে রিলিজিয়াসের উপর ভিত্তি করে এখানে সাব রিলিজিয়াস কোটা বা ওবিসিদের জন্য কোনো, এর জন্য প্রচুর প্রায় 30 বছর ধরে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু কোনো অবস্থা এর জন্যই কিন্তু পিছিয়ে গেছে। এবং আমি কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই যে বিলকে নিয়ে কত রকমের কথা কি বলা হয়েছে। বলেছে যে যদি এই রিজার্ভেশন হয় তাহলে সাউথ এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে সিট কমে যাবে, এটা বলা হয়েছে। এবং আলোচনা যখন পার্লামেন্টে হচ্ছিল এখানেও অনেকে চেষ্টা করেছে এই ধরনের টাচ করার জন্য, কিন্তু এই যে মিসকনসেপশন তার রিয়েলিটিটা কি? ডিলিমিটেশন ইজ পপুলেশন বেসড, নট রিজিয়ন বেসিস। পপুলেশনের উপর ভিত্তি করে এটা, এই যে এখানে কোনো যে সাউথের কমে যাবে, নর্থ ইস্টের কমে যাবে, এইভাবে কিন্তু মিসকনসেপশন বিরোধীর পক্ষ থেকে সেটা চেষ্টা করেছিল বিভ্রান্ত করা। আরেকটা মিসকনসেপশন, সেটা কি গভর্নমেন্ট ইন্টেন্ডেড টু অল্টার দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, কিন্তু রিয়েলিটিটা কি? দিস ইজ এ কনস্টিটিউশনাল প্রসেস, দ্য সোল অবজেক্টিভ ইজ উইমেন্স রিজার্ভেশন। কাজে এখানে স্ট্রাকচার চেঞ্জ করার কোনো বিষয় না। 3 নম্বর হচ্ছে মিসকনসেপশন যেটা ক্রিয়েট করা হয়েছে বিরোধীদের তরফ থেকে, দ্য বিল ইজ ফুটাইল উইদাউট এ কাস্ট সেন্সাস। কাস্ট সেন্সাস যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে সেন্সাস বলছে দ্য বিল ইজ ফুটাইল উইদাউট এ কাস্ট সেন্সাস, কিন্তু দিস ইজ এ ল কনসার্নিং উইমেন্স রিপ্রেজেন্টেশন। কাস্ট ইজ এ সেপারেট সাবজেক্ট, কাস্ট কিন্তু আলাদা সাবজেক্ট। আমার মনে হয় এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এখানে আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, এসসি এসটি উইমেন হ্যাভ বিন ওভারলুকড, এটা সত্যি না, এটাও মিসকনসেপশন। কি বলা হয়েছে? উইমেন্স রিজার্ভেশন অ্যাপ্লাইজ টু এসসি এসটি সিটস অ্যাজ ওয়েল। কাজে এই জায়গার মধ্যে এরকমটা না। আরেকটা জিনিস যেটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে যে সাউদার্ন স্টেটসের মধ্যে একটা মিথ তৈরি করা হয়েছে। কি বলেছে? যে সাউদার্ন স্টেটে সিট কিন্তু অনেক কমে যাবে এরকম, কিন্তু বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এবং অন্যান্য এনডিএর যারা নেতৃবৃন্দরা আছেন পার্লামেন্টে আমি দেখছিলাম, ওনারা কিন্তু এই বিষয়ে বারবার উইথ কনফিডেন্স বলছিলেন যে কোনো অবস্থায় কোনো জায়গায় সিট কমবে না। এটা আমার কাছে একটা ডাটা আছে, কারেন্ট লোকসভা সিট ফর এক্সাম্পল কর্ণাটকে 28, এখন বর্তমানে 28টা, এবং সেখানে 5.15% অফ 543 যদি আমরা দেখি, এবং পোস্ট যদি ডিলিমিটেশন হয়, যেখানে 28টা ছিল সেটা হয়ে যাবে 42, অর্থাৎ পোস্ট ডিলিমিটেশনের কত পার্সেন্টেজ বাড়বে? 5.15%। কাজেই এই যে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে, অন্ধ্রপ্রদেশে কারেন্ট লোকসভার সিট হচ্ছে 25, সেখানে পার্সেন্টেজ যদি দেখি 543 লোকসভার সিটের 4.60%, সেখানে 25 থেকে 38 পোস্ট ডিলিমিটেশন হবে। কিভাবে যে এই ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয় তার বিষয়ে আমি এখানে বলছি, যেটা ভুল একটা কনসেপ্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং 4.65%, আগে ছিল 4.60%, সেখানে 4.65%। তেলেঙ্গানাতে 17টা হচ্ছে কারেন্ট লোকসভা, সেখানে কি হচ্ছে যদি পার্সেন্টেজ দেখি লোকসভার 3.13%, সেখানে 17 থেকে পোস্ট ডিলিমিটেশনের কত হবে? 26। তাহলে পোস্ট ডিলিমিটেশনের পার্সেন্টেজ কত হচ্ছে? আগে 3.13% ছিল, এখন 3.18% হবে। সিমিলারলি তামিলনাড়ুতে 39, সেখানেও 7.18% যদি আমরা পার্সেন্টেজ দেখি, এবং পোস্ট ডিলিমিটেশনে সেখানে 59 হবে, অর্থাৎ 7.23% হবে। একইভাবে কেরালা, সেখানে 20টা সিট আছে এখন বর্তমানে, সেটা ডিলিমিটেশনের পরে সেখানে 30টা হবে, অর্থাৎ টোটাল আমরা যদি দেখি 543-এর মধ্যে 129টি
আজকে সাউদার্ন স্টেটে, সেখানে 23.90% পোস্ট ডিলিমিটেশন হবে, অর্থাৎ 195 থেকে 195/816, অর্থাৎ যদি আমরা 23.76% ছিল, আর সেখানে 23.90% মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইভাবে অনেক সময় মানে বিভিন্ন যেসব বিভ্রান্ত করার যা যা দরকার বিরোধীরা সবসময় করে থাকে, কিন্তু মানুষ এগুলো বুঝে, এবং এই ধরনের তৈরি করার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটা বিভেদ সৃষ্টি করা, একটা সন্দেহ প্রকাশ তৈরি করা। এবং এখন তো মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে যা খুশি যা যেভাবে খুশি এটাকে কিন্তু একটা মানে মিথ তৈরি করার একটা ভালো কৌশল এখন সেটা ওনারা করে থাকেন, এবং একটা অশান্তি একটা সৃষ্টি যাতে হয় তার ব্যবস্থা করে। এখানে বিরোধীরা বলতে আমি ইন্ডি জোট, বিশেষ করে যারা কংগ্রেস আছেন এবং অন্যান্য যারা এখানে আমাদের এলওপি সাহেব বলছিলেন যে ভোটের একটা সংখ্যা দিচ্ছিলেন উনি, যে শুধু অন্যান্য যেসব ছোট ছোট পার্টি আছে তারাও এইবার মানে এটার ফেভারে, এইবার বিলের ফেভারে ভোট দেয়নি। সে দিয়েছে, ওরা দেয়নি সেটা পরের কথা, কিন্তু আমাদের যে সংখ্যা সেই সংখ্যায় কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার অনুরোধ করেছেন, আমাদের হোম মিনিস্টার সাহেব এবং অন্যান্যরা সবসময় যে এই সুযোগ আপনারা পাবেন না। এটা অলরেডি 2023-এ যেহেতু পাস হয়েছে, এটার স্লাইটলি আর অ্যামেন্ডমেন্ট হবে না। অ্যামেন্ডমেন্ট তো এরকম না, বেআইনি কিছু না, অ্যামেন্ডমেন্ট তো হতেই পারে। একটা জিনিস করলো, তারপর দেখা গেল যেটা আমাদের জিতেনবাবু বলছিলেন মাননীয় এলওপি সাহেব, যে তখন কেন করা হলো এখন, তাহলে তো অ্যামেন্ডমেন্ট থাকতো না। কোনো জিনিস হলে তারপর যখন বাস্তবতার ক্ষেত্রে যখন দেখা যায় এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এটা মানে 2034 হয়ে যায়, তাহলে এই কারণেই ডিসিশনটা হচ্ছে। তো এর মধ্যে যেহেতু 2023-এ আপনারা তখন বাক বিতণ্ডা বহুত হয়েছে, সেখানে রাজ্যসভাতেও পাস করেছেন, পার্লামেন্ট লোকসভাতেও পাস করেছেন, তো এইবার কেন হঠাৎ করে আবার তার বিরোধিতা করলেন সেটা বোঝা গেল। আপনারাই বলছেন যে তাড়াতাড়ি করা উচিত, আবার এখন যেহেতু এটা তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছে যে 2029-এ যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে এর মধ্যে অসুবিধাটা কি? আমার মনে হয় যে এখানেও আমরা এই বিষয়ে যে আলোচনা এখানে রেখেছেন আমার এই ট্রেজারি বেঞ্চের থেকে পক্ষে যারা যারাই রেখেছেন, তাদের যে কথাগুলো নিশ্চয়ই আপনারা মনোভূত যদি নাও হয়ে থাকে বাহ্যিকভাবে, কিন্তু আমি জানি যে আপনাদের নিশ্চয়ই এটা বুঝেছেন যে এই সরকার মানে আমাদের কেন্দ্রীয় সরকার চাইছে যে এটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন, এটাই বুঝতে হবে। আপনি ধরো লেটে করবেন, 2034-এর জন্য আপনি বসে রয়েছেন, যে সেন্সাস যখন হবে তারপরে আবার ডিলিমিটেশন হবে, তাহলে ওয়েট করলে যদি 2034-এ যদি আপনি রাজি থাকেন তাহলে এখন রাজি হবেন না কেন? কথা তো আপনি লেট করতে আপনার অসুবিধা নেই, কিন্তু এখন কেন আপনি রাজি হবেন না? যেটা আপনি বলছেন যে তাড়াতাড়ি করলে ভালো, তো সেই কারণেই তো মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে আবার নতুন ভাবে পেশ করেছেন। এছাড়াও আমরা যখনই দেখি, যখনই আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার যখনই কোনো বিল আনে, তখনই আমরা দেখেছি সবসময় একটা বিরোধিতা করার একটা যেন সবসময় এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে। যখন 370 দ্বারা বাতিল করা হয়েছিল, আজকে অনেক আমার বহু মানুষ যারা এখানে আছেন ওনারা প্রায়ই আছেন জম্মু অ্যান্ড কাশ্মীরে যান, এই 370 দ্বারা বা 35-এ বাতিল যখন করা হয়েছিল তখনও কিন্তু বিরোধীরা সেটার বিরোধিতা করেছিল কিনা? বিরোধিতা করেছে না, এটা কি করে সম্ভব, কেন করবেন? তো সে তার বেনিফিট গুলো আপনারা দেখুন, সেখানে মুসলিম যারা সংখ্যালঘু মহিলারা আছেন তাদের আজকে কিন্তু তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। আগে কথা ছিল অনেক কিছু যে বাইরে বিয়ে করলে তারা ওইখানকার জায়গা জমির মানে তারা অধিকার থেকে বঞ্চিত হবে, এরকম অনেক। তাছাড়া এই 370 দ্বারা বাতিলের পরে সেখানে আজকে যে একটা শান্তি বিরাজ করছে, মানুষ এবং আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আবার নতুন ভাবে স্টার্ট হয়েছে। প্রচুর মানুষ এখন যায় জম্মু কাশ্মীরে, বহু মানে ছোট ছোট যেসব অধিবেশনগুলো সেখানে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা তখনও কিন্তু 370 দ্বারা বাতিল করার বিরুদ্ধে বিরোধিতা করেছেন। রাম মন্দির নির্মিত হয়েছিল, রাম মন্দিরের সময় আপনারা একই, সেখানেও আপনারা বিরোধিতা করেছিলেন।
কাজে বিরোধিতা করাটা এটা যেমন করতেই হবে, কিন্তু একটা মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন সঠিক দিশা উনার ছিল এবং টার্গেট স্ট্রং, এবং বলে যান 500 বছর ধরে রাম মন্দির তৈরির জন্য কত মানুষ শহীদ হয়েছে, সেই জায়গায় আজকে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ধ্বজাও ওখানে উড়িয়েছেন। তো সেটারও কিন্তু নানাভাবে বিরোধিতা করার একটা প্রচেষ্টা হয়েছে। তো মানুষের রাম মন্দির আর কিছু না, এটা আস্থার বিষয়। মানুষের এখানে যে রাম, আমরা সবসময় জানি রাম রাজত্ব, আমরা তো আর দেখিনি রাম রাজত্ব। এই রামকে সামনে রেখে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটার উপর ভিত্তি করে আজকে দেশকে কিন্তু চালাচ্ছেন। আমরা চাই যে আমাদের যে রাজ্যগুলো আছে সেইভাবে চলে। শুধু তাই নয়, আপনারা সিএএ সময়ও বিরোধিতা করেছেন, যখনই নাগরিকত্ব সংশোধনী আইন, সেটারও তীব্রভাবে আপনারা বিরোধিতা করেছেন। আরেকটা বড় বিষয়, 3 তালাক প্রথা যখন বাতিল হয় তখন তো সাংঘাতিক অবস্থা, এই ভারতবর্ষে রাখা যাবে কিনা এই নিয়ে কত কথা। কিন্তু আজকে এই 3 তালাক প্রথা বাতিলের কারণে আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে সেখানেই 3 তালাক প্রথা নেই, অথচ আমরা এটাকে নিয়ে খুব করে হাওয়া দিই। তো এগুলো সব মানুষ বুঝছে। প্লিজ আর এগুলো করবেন না, যেটা সত্যিটাকে মেনে নিন, যেটা মানুষের ভালো হবে সেই কাজটা করুন। জিএসটি কিছুদিন আগে প্রবর্তন হবে, সেই জিএসটি নিয়েও আপনারা সাংঘাতিকভাবে তার বিরোধিতা করেছেন। আয়ুষ্মান আজকে জিএসটি যেভাবে এখন আগে অনেক 4টার মতো ছিল, এখন সেটাকে কমিয়ে 2টো ফেজে করেছে। তো এতে করে মানুষ সুবিধা হয়েছে, বিজনেসম্যানরা অনেক সুবিধা হয়েছে। আগে তাদের যে মূলধনী অনেক বেশি লাগতো, এখন অনেক কম হয়ে গেছে। এদের মূলধনী কম হওয়াতে আরো বেশি করে তারা সেখানে তারাই ব্যবহার করতে পারছে সে বিষয়গুলো। আমরা তার জন্য যখন বিভিন্ন যখন ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল যে ঘরগুলো আছে সেখানে আমরা গেছি, তারা বলছে উই আর ভেরি হ্যাপি। এখানে আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লাখ টাকা করে প্রতিটা মানুষ পাবে, আজকে গরিব মানুষরা পাচ্ছে। আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করেছি, এরও বিরোধিতা করেছেন আপনারা। বুঝতে হবে যে সবকিছুতে বিরোধিতা করলে আজকে আস্তে আস্তে কিন্তু আপনারা এই যে কংগ্রেস তো 100 নিচে যায়নি, 100ও পারব না। আর কমিউনিস্টদের তো আমাদের যে মাননীয় মিনিস্টার উনি কিন্তু অলরেডি বলেছেন যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছেন, বললে আবার আশা করেন। কিন্তু আপনারা হেরেও মাঝে মাঝে আমি দেখলাম যে এডিসির ইলেকশনও আপনারা হারলেন, এতে খুব খুশি। কেন? বিজেপি পাস কেন কম করতে পারেন? এই যে বিষয়টা একদম অবাক লাগে যে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে ওর বিজেপি পাইনি, এর জন্য আপনারা খুশি। তো এটা তো অদ্ভুত লাগে যে এত ফেসিয়াল এক্সপ্রেশনে আপনাদের দেখি ভেরি হ্যাপি, কিন্তু নিজের পায়ে নিজেরও কুড়াল দিলেন। যাই হোক, এগুলো দেখি আর কি, এগুলো নতুন ভাবে শিখছি আপনাদের থেকে। এবং শুধু তাই নয়, নতুন সংসদ ভবন যখন নির্মাণ হলো তা নিয়েও বিরোধিতা করেছে প্রচুর, যে না নতুন সংসদ ভবন কেন হবে, আমরা আগে সংসদ ভবন কি ছিল। আর এই সংসদ ভবন এই কারণেই করেছে, এই যে এখন আসন সংখ্যা বাড়বে তাদেরকে ওখানে বসতে হবে, আগের জায়গার মধ্যে সিট ছিল না। প্রধানমন্ত্রী যে আগের থেকে প্ল্যানিং, এটা এরকম না, কিন্তু আগের থেকে ওনার প্ল্যানিং আছে যে লোক সংখ্যা আমাদের এমপিদের লোক সংখ্যা বাড়াতে হবে, এর জন্য এগুলো করেছে। সন্ত্রাসবাদের সময় আপনারা সবসময় বিরোধিতা করেন। আপনারা তো যখন জিরো টলারেন্স নীতি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি বললেন, কি বিষয় বলছিলেন যে নকশালদের এত বছর ধরে আলোচনার জন্য তাদেরকে ডেকে তাদের সংশোধনী করা গেল না, যখন তাদেরকে নিকেশ করা আরম্ভ করলো তখন আপনারাই বললেন যে এভাবে উচিত হয়নি, আরে ওদের সাথে আলাপ আলোচনা দরকার। আরে এটা আবার কিরকম কথা, যখন এটা এইভাবে ওদেরকে মারা উচিত হয়নি। তো সবসময় আপনারা বিরোধিতা করেন, এখানে এয়ার স্ট্রাইকেই হোক, সার্জিক্যাল স্ট্রাইকেই হোক, অপারেশন সিন্দুরই হোক, সব কাজেই কিন্তু আপনারা বিরোধিতা করেন। আমাদের গোপাল বাবু এখানে আছেন, আপনাদের যিনি রাহুলজি আছেন ওখানে। তো রাহুলজি একবার বলছিলেন, আমি প্রায়শই কথাটা বলি, যে এই যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হয়েছে তার প্রমাণ কি। তো একজন মিলিটারি অফিসার উনি বলছিলেন নেক্সট টাইম, উনি রিটায়ার্ড করে গেছেন, উনি বলছিলেন নেক্সট টাইম এখন থেকে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক বা অপারেশন সিন্দুরের মতো যদি অপারেশন হয় ওনাকে নিয়ে যাবেন এবং নিয়ে ওখানে রেখে আসবেন, তাহলে প্রমাণ দেব। তো এখানে বিরোধী করে আর লাভ হবে না, এগুলো মানুষ বুঝে গেছে। এবং আজ
সত্যি আমি অত্যন্ত আনন্দিত যে নারীদের যে তাদের যে সব দিকে মাননীয় প্রধানমন্ত্রী যে নারীদের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন এবং এই যে সংরক্ষণের যে ব্যবস্থা, আমার মনে হয় বিরোধীরা যদিও বিরোধিতা করছেন কিন্তু একটু নিজেদের কনসাস, আমাদের মাননীয় মিনিস্টার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, উনি বলেছেন, আমি জানি না উনি ফোন করবেন কিনা, ফোন করবেন, 100% ফোন করবেন, যে একটু সাবধানে থাকলে ভালো। এটা কিন্তু সাংঘাতিক জিনিস যেটা বললেন। এখানে একটা জিনিস আমি আপনাদের এখানে আমি রাখতে চাই, যে এখানে জিতেন বাবু আমাদের এলপি সাহেব বলেছিলেন যে 2001-এ যে যখন অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কেন এটা করা হয় না। আমি খুঁজছিলাম, এটার মধ্যে লেখা আছে যে তখন এটা যে 25 বছর পরে সেটা হলো, তার কারণটা বলছেন যে তখনের যে লোক সংখ্যা আপনার উত্তরপ্রদেশ এবং বিহারে সাউথ ইন্ডিয়ার থেকে অনেক বেশি ছিল, যেটা 1976-এ যেটা করা হয়েছিল 25 বছরের পরে, তো সেটাকে বাধ্য হয়ে এবং ওনার উপর প্রচন্ড, কারণ তখন অ্যালায়েন্স পার্টনার ছিল, তারা বলল যদি এটা করেন তাহলে সাউথ ইন্ডিয়ার যে সেখানে লোক সংখ্যা মানে অনেক কম হয়ে যাবে, কারণ সে সিট কমে যাবে, যে কারণে 25 বছর অর্থাৎ 2026-এ সেটা রেখেছে। এখানে আপনারা এটাও আপনারা সবাই জানেন, আবার আমার মনে হচ্ছে যে এটা না বললে নাই হয়, যে কোভিড প্যান্ডেমিক এই সময়েও যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে আমাদের ভারতবর্ষের মধ্যেই আমাদের ইন্ডিজিনাস আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা ভ্যাকসিন বের করলেন 8 থেকে 9 মাসের মধ্যে। তারপরও এটা নিয়ে কটাক্ষ, সন্দেহ প্রকাশ, এবং কি বলেছেন মোদি ভ্যাকসিন, এটা এইরকম একটা অবস্থা হয়েছে। কোন ভালো কাজ করছেন এবং শুধু ভারতবর্ষের আমাদের সবাইকে বাঁচিয়েছেন না, 100 আরো নতুন কান্ট্রির কাছে উনি পাঠিয়েছেন, 100-র উপরে। তো এইরকম কাজ করেছেন, কিন্তু আপনাদের কথা হচ্ছে এগুলো কটাক্ষ করতে হবে এবং সন্দেহ করাটা মানে বিরোধীদের কাজ, এবং বারবার ভাবছেন যে মানুষকে যদি বিভ্রান্ত করা যায় নেক্সট টাইম আপনারা জিতে যাবেন, কিন্তু হচ্ছে না, গ্রাফ কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখানে আরেকটা সমস্যা এবার যেটা হচ্ছে, আমি যেটা দেখলাম মানে পার্লামেন্টে, যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মহিলাদের মধ্যে এত জনপ্রিয়তা, তার মেইন কারণ এত কিছু মহিলাদের যে প্রচুর বেনিফিশিয়ারি স্কিম করেছেন, যদি এটা পাশ হয়ে যায় তাহলে তো আগামী দিনে আর কোনো যাওয়া আছে, আর তো সুযোগই থাকবে না। এর জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল, আমার মনে হয় আর কি সেটা, এবং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে এবং ওনাকে আরো বেশি সমর্থন করবেন, এবং এই সমর্থন ওনারা চান না, এবং তার জন্য ওনারা এই যে বিলটা সেটা পাশ করতে দেননি। আমাদের এখান থেকে মোশন এসছে, আমরা প্রস্তাব পাঠাবো, যেটা আমার বক্তা বলেছেন, এইখান থেকে ত্রিপুরার থেকে আমরা যদি এটা পাঠাই, এবং এতে করে আমরাও কেন না মোদিজিকে, আমরা জানি যে এই ঘটনার পরে এই বিরোধিতা এটাকে পাশ না করতে দেওয়াতে আমাদের সারা ভারতবর্ষের মহিলারা আক্রোশ, প্রচন্ড আক্রোশে ভুগছে, কিন্তু এটা কিন্তু এমনিতে বুঝতে পারছেন না আপনারা, এবং এটা কিন্তু ভোটে এটা ফলাফল পাবে, এবং সেই কারণে এই আক্রোশের কারণেই কিন্তু যে মানুষ মহিলারা তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আরো বেশি ওনারা যুক্ত। আমরা যদি এই বিষয়ে ওনাকে যদি আরো শক্তিশালী করি, এখান থেকে যদি একটা ডিসিশন নিয়ে, না আপনি যে কাজটা করেছেন সেটা সত্যি, তাহলে একটা এক্সট্রা মাইলেজ, আমরা জানি আমাদের উনি যেটা ডিসিশন নিয়েছেন, বলছেন যে এটা তো পাস হয়নি, আরে উনি কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখছি পাস হবেই, পাস করাবেই, এবং নিশ্চিত সেটা পাস হবে। আমাদের এখান থেকে সামান্য আমাদের যে একটা মোশন সেটা আমরা পাঠাবো, এতে করে শক্তিশালী হবে, নারীদের প্রতি আমাদের আস্থা আরো বাড়বে এবং হওয়া উচিত। এবং এই যে আক্রোশ, সেই আক্রোশটার জন্যই আজকে এই বিধানসভার মধ্যে আলোচনা, এবং যতই উপহাস করুন, সমালোচনা করুন, যাই বাধা দান করুন, কাজের কাজ কিচ্ছু হবে না। মহিলাদের যে বিভিন্ন সমস্যা একমাত্র যদি কেউ করে থাকে, আপনারা ভাবুন যে খোলা ময়দানে
আগে মহিলারা সূর্যাস্তের সময় বসে থাকতো, কত টয়লেট যখন বানানো শুরু করলো তখন কত কথা, কত রকমের, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি জানেন বিষয়গুলো, কিন্তু আজকে এইগুলো নিয়ে কি ব্যাপার, চুল্লি দেবে, চুল্লি ওনার মাকে দেখেছেন চুল্লি দিয়ে মানে আগুন জ্বালাতে, খানা মানে রান্না করতে, সেই জায়গায় আজকে সেখানে রান্নার গ্যাসের চুলা দিচ্ছেন এখানে। তো এই যে বিভিন্ন মহিলাদের সমস্ত যেসব সুবিধা থাকা দরকার, লাখপতি দিদি বানানো ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো তো বুঝতে হবে। মহিলাদের নামে অনেক কিছু করছেন, তো এই কারণেই এটা যদি হয়, এখন যদি রাজনৈতিক ফায়দা যদি দিয়ে দেই তাহলে তো বিপদ, তাহলে তো আর আমরা থাকতেই পারবো না। 33% রিজার্ভেশন, আরে বাপরে বাপ, এগুলো তো বিধানসভাতে হবে, আবার পার্লামেন্টও হবে, তাহলে তো আমাদের বিপদ। তো সেই কারণে আপনারা ভয় পেয়েছেন, এবং যে কারণে আপনারা এই যে কৃতিত্বটা, কিন্তু এই কৃতিত্ব কিন্তু আপনারা যদি একটা কাজ করলে পারতেন, যদি সেটাকে আপনারা সমর্থন করতেন, তাহলে পার্টি হলো পার্টি যদি হতে, তাহলেও কিন্তু আপনারা এই মহিলাদের একটা সমর্থন আপনারা পেতেন। আপনারা সেটা ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, আমার মনে হয় ইউ হ্যাভ মিস দ্য ট্রেন। এবং এই 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 যে মোদীজির লক্ষ্য যে প্রকৃত মহিলাদের ক্ষমতায়ন, আমি নিশ্চিত যে আমাদের মা বোন ও কন্যাদের যে কল্যাণ এবং তাদের যে উন্নয়ন, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে তাদের যে অধিকার, এবং সেটা করবেন উনি, এবং আমরাও ওনার সাথে আছি। আজকে আজকে এটা কিন্তু রাজনীতির বিষয় নয়, কিন্তু এতদিন ধরে ওনারা যেভাবে ডিপ্রাইভ রয়েছেন, আমার মনে হয় এটা ভারত মাতা ও নারী শক্তির সেবায় একটি নীতিগত দৃষ্টিভঙ্গি। আমার হয়তো আজ মহিলা বিরোধী শক্তি সাময়িকভাবে বিলটা পাশ হয়নি, কিন্তু মহিলাদের প্রতি সরকারের যে অঙ্গীকার বিরোধীদের ক্ষমতার লালসার চেয়েও শক্তিশালী, দ্যাট আই ক্যান টেল। কোটি কোটি মহিলাদের আশীর্বাদে মোদীজির সঙ্গে রয়েছে এবং আগামী দিনও থাকবে। আমরাও এর পার্ট অ্যান্ড পার্সেল হয়েছি। এখানে আমার মনে হয় যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল 2023, এখানে আলোচনা হয়েছে, পূর্ববর্তী বক্তারা অনেকটা রিপিটই হবে। আমার মনে হয় গণতন্ত্রের ইতিহাসে এটা একটা বৈপ্লবিক অধ্যায় হবে। এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের যে নতুন সংসদ ভবনে কিন্তু এই বিশেষ যে অধিবেশন চলাকালীন এই বিলটি পাশ করা হয়। এবং যে এটার যে মেইন উদ্দেশ্য আমরা জানি 33% মহিলা রিজার্ভেশন, এবং সেটা পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির মধ্যে রাখার জন্য। এতে করে আমাদের মধ্যে সবসময় বলে আমরা বলি যে মহিলা পুরুষ সমান সমান, নারী পুরুষ সমান সমান, এই যে লিঙ্গ বৈষম্য সেটা কিন্তু দূরীকরণের কারণে কিন্তু এটা আনা হয়েছে। এবং আমি একটু ইতিহাস হয়তো এখানে আলোচনা হয়েছে, অনেকে আলোচনা করছেন, 3 দশক ধরে, দীর্ঘ 3 দশক ধরে এই আইন পাশ করার জন্য চেষ্টা হয়েছে। 1996 সর্বপ্রথম HD দেবগৌড়ার আমলে পেশ করা হয়েছিল, কিন্তু পাশ হয়নি। 1998 থেকে 2003 অটল বিহারী বাজপেয়ী ওনাকে বারবার এটা আনার চেষ্টা করেছেন, কিন্তু বারবার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা, সে সমস্যা হয়নি। এবং 2010, আমি বলবো না যে আমাদের কংগ্রেসের সময় সেটা আনা হয়নি, 2010 মনমোহন সিং সরকারের সময় রাজ্যসভায় বিলটি পেশ করা হয়েছিল, কিন্তু সেখানে সমাজবাদী পার্টি এবং আরজেডি তারা মানে ভেহেমেন্টলি তারা অবজেকশন দিয়েছে, এবং আপনারা জানেন কেন দিয়েছে। এবং শেষ পর্যন্ত 2023 সালে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি লোকসভায় এবং রাজ্যসভায় বিপুল ভোটে পাশ করেছে। আমরাও অভিনন্দন দিয়েছি, আপনারাও দিয়েছেন। এখন সেই জায়গার মধ্যে কিচ্ছু না, খালি একটু সামনে এগিয়ে নিয়ে এসছে, সেটা পাশ করলে কত, কেন আবার মাঝখানে আপনারা এটার এগেনস্টে বলছেন? শুধু তাই নয়, এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এটা শুধু কিন্তু পার্লামেন্টে শুধু এটা সীমিত থাকবে না, এটার নিয়ম অনুসারে যে স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস গ্রান্টেড টু দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, দ্যাট ইজ দিল্লি, সেখানেও কিন্তু এই দিল্লি বিধানসভার মধ্যেও কিন্তু একইভাবে সেটা সেখানে আসন সংরক্ষিত হবে। এখানে অন্যান্য যেসব ইউনিয়ন টেরিটরি অ্যাসেম্বলি আছে, পন্ডিচেরি এবং জম্মু কাশ্মীর, সেখানে একটা সেপারেট লেজিসলেটিভ অ্যাক্ট আছে, এটা নিয়েও অনেক আলোচনা চলছে যে এদেরও আনা যায় কিনা, হয়তোবা আগামী দিনে হতে পারে।
যারা আরো ডিটেল যখন এই বিষয়ে পড়বো তো হয়তো আমি জানবো। এক জায়গায় আমি দেখছিলাম এখানে এসসি এসটিদের জন্য যে আসনগুলো বর্তমানে সংরক্ষিত আছে তার মধ্যে সেখানে এসসি এসটি যে সংরক্ষিত, যেটা আমাদের মাননীয় হুইপ মহোদয় বলেছেন যে 33% মধ্যে যে এসসি এসটি তার মধ্যে এই সম্প্রদায়ের এই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ মানে যে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ সেটা থাকবে। এখানে যে প্রতিটি রাজ্যে তার জনসংখ্যার এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি যে জনসংখ্যার আনুপাতিক হারে আসন পাবে এবং প্রতিটি আসনে প্রায় সমান জনসংখ্যা থাকবে। মেয়াদকাল কত থাকবে? 15 বছর, এবং সেটা 15 বছর পর্যন্ত থাকবে এবং ইচ্ছে করলে যদি পার্লামেন্ট ডিসিশন নেয় সেটাকে বৃদ্ধিও করতে পারে। এবং এখানে আমি দেখছিলাম মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছিলেন যে কেন সেটা আমাদের এই যে রাজ্যসভায় সেটা হবে না, কিন্তু এখানে এই রাজ্যসভা এখানে একদম ক্লিয়ার কাট লেখা আছে ডাইরেক্ট ইলেকশন যেখানে আছে সেখানে এটা প্রযোজ্য হবে। এখানে রাজ্যসভায় বা লেজিসলেটিভ কাউন্সিল যেখানে রাজ্যের বিধান পরিষদগুলো আছে সেটা কার্যকর হবে না। সংবিধানে বলা হয়েছে যে প্রতিটি জনগণনার পর আসন সংখ্যার পুনর্বিন্যাস করা হবে। এখানে যে 2001 সালে যে আমি একটু আগে এই বিষয়ে আমি বলেছি, এখানে 2023 সালে এই আইন পাস হওয়ার পরেও 2026 সালের এপ্রিল মাসে আবার সংসদে পেশ হওয়ার মূল কারণগুলো আমি একটু আপনাদের সামনে বলছি, হয়তোবা রিপিট হতে পারে। আগের আইন বাস্তবায়নে বিলম্বিত ছিল। আগের আইনে বলা হয়েছিল যে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ কার্যকর করার আগে যে সেন্সাস নতুন যে আদমশুমারি সেটার হওয়ার পরে এবং তারপরে পুনর্বিন্যাস প্রক্রিয়া হলে তারপরে হবে, তাতে করে 2034 সালে সেটা হবে। এই কারণেই সেটাকে যাতে ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি করা যায় তার জন্য এই যে সংশোধনী সেটা আনা হয়েছিল। 2026 সাল থেকে শুরু হওয়া নতুন যে 27 সালের আদমশুমারি অপেক্ষা না করে সেটা 2011 সালের আদমশুমারি ব্যবহার করে এবং ডিলিমিটেশন করে পরিকল্পনা রয়েছে যাতে দ্রুত আসন নির্ধারণ করা যায়। এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে, যদিও আসন সংখ্যা কত বৃদ্ধি হবে। লোকসভার আসন সংখ্যা 543, সেখান থেকে বৃদ্ধি হয়ে 816 হবে বা তার বেশিও হতে পারে। এবং এখানে মাননীয় আমাদের এলওপি সাহেব বলছিলেন যে পুরুষদের যদি এতই থাকে তাহলে এখন যে 543 আছেন আপনি বলছিলেন এর মধ্যে কেন না? ঠিক আছে, আমি যদি আসন সংখ্যা বাড়াই আলটিমেটলি 33%, অসুবিধা কি এর মধ্যে? কারণ দেখুন সবাইকে নিয়ে চলতে হবে। পুরুষদের এই সমস্যার জন্য এটা এতদিন ধরে 3 দশক ধরে পাস হয়নি। এই কারণে এটাকে ইজ অফ বিজনেস বলে, ইজ অফ ডুইং। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যে ভেবেছে যে কারোর উপর আঘাত না এনে, কারণ পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এক্সিস্টিং, এটাকে যাতে সমস্যা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলাম যে সমস্ত পার্টিগুলো 2023 এটাকে সমর্থন করেছিল সব কটা পার্টি সেদিনও বলেছে 543 লাগু করুন, উই হ্যাভ নো অবজেকশন, সব কটা পার্টি। এবং সেখানে এই যে অনেকগুলো কথা হয়েছে এখানে যে ওবিসি মাইনরিটি এগুলি না, 543 পরে যে বিলটা যেভাবে পাস হয়েছে সেভাবে পাস করুন। আমি সেই জন্য বলছি সেই ম্যাগনানিমিটি থাকলে why not it is not being introduced, এটাই বলছি। তাহলে এখন পুরুষদের সিটটাকে অক্ষত রেখে বাড়লে তারপরে মহিলাদের জন্য হবে, এটা তো যেন দয়া করে দেওয়ার মতো। এটা আমি একটু বলছি, আমি বলছি এতে আপনার 33% যদি আমি যদি সিট বাড়াই তাহলে তো আমার রিপ্রেজেন্টেশনও তো বাড়বে, বিভিন্ন সমাজ থেকে আসবে। এতে তো এটা কিন্তু তর্কের বিষয় আসতে পারে না। 33% যদি আসেন তাহলে অসুবিধা কি? আমার তো আরো বাড়বে বলছে, শুধু এতটুকু আমি সীমাবদ্ধ থাকবো না, 816 বা তারও বেশি। এবং দেখুন আমি ম্যাথটাও একটু বলে দিচ্ছি আপনাকে
যে এতে করে যারা মহিলারা যারা আছেন তাদের 273 বা তার অধিক কিন্তু রিপ্রেজেন্টেশন যাবে। এখন 816 যদি আমি ধরি, এটাকে 543 আছে, 273, না আমি ম্যাথটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার আমি 273 মাইনাস যদি আমি করি, 273 ডিভাইডেড বাই 816 ইন্টু 100, 33.45%। তো এতে সমস্যা কি? এর মধ্যে আমি তো বললাম কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে খালি বিরোধিতা করার কি কারণ আছে? আমি যদি 33% কিন্তু আসছে, এই ম্যাথে কিন্তু বলছে যে 33% আসছে। থার্ড চার 1/3 যদি আমরা চাই, 100-তে 1/3 করুন, 200-তেও করুন, 300-তে করুন। আপনার উদ্দেশ্যটা কি? আপনি বলছেন যে 1/3 দিতে চাই, আপনি এবার বলছেন যদি যুক্ত করা যায়, যদি সদস্য বাড়ে, হয় না রিপ্রেজেন্টেশন আমরা 33% এনেছি। ধরনের যুক্তি? না কিসের যুক্তি? আপনার যদি আমি লোক সংখ্যা আরো বাড়ে, ওতে সমস্যা কি? লোক সংখ্যা যদি বাড়ে, প্রবলেম কি? 33% আমরা আনছি এবং তারও অধিক আমি বলছি, আরো বাড়তেও পারে, এটা বলছি। সেটা সময়ে হয়তো আবার অ্যামেন্ডমেন্ট হতে পারে বা সেই জায়গায় আসবে। তো সেই জায়গার মধ্যে এর ফলস্বরূপ 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার যে লোকসভায় সংবিধান 131তম সংশোধন বিল পাস করেন, কিন্তু যেহেতু 2/3 ছিল না, অর্থাৎ পক্ষে কিন্তু 298 এবং বিপক্ষে 230 এবং আমাদের 362 টোটাল প্রয়োজন ছিল। সেটা হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বারবার বললাম, মাননীয় গৃহমন্ত্রীজি থেকে শুরু করে সবাই বারবার বলছেন যে এই যে একটা মহাযজ্ঞ আমি বলবো, যে মহিলাদের জন্য আপনাদের, এর মধ্যে আপনারাও কিন্তু তার পার্ট অ্যান্ড পার্সেল হতে পারতেন, কিন্তু এই সুযোগ আপনারা, এই সংশোধন বিলটি আপনারা কিন্তু সেটাকে পাশ করতে দেননি। এতে করে আমাদের ভারতবর্ষের যে ভবিষ্যৎ, বিশেষ নারীদের না শুধু, ভারতবর্ষের ভবিষ্যৎ এবং তার ভাগ্যকেও কিন্তু বদলে দিতে পারতেন। তবে ইন্ডিজোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের আমার মনে হয় অপমান করলেন। শুধু মহিলাদের নয়, সমগ্র জাতিকে ওনারা বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক জমি রক্ষা, মরিয়া প্রচেষ্টা, ইন্ডিজোটের যে সবসময় একটা আত্মকেন্দ্রিক রাজনীতি, এটাতে কিন্তু আবার দেখা গেল প্রকাশ পেয়েছে এবং আবার মহিলাদের স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয়েছে এবং দেশের সর্বোচ্চ স্তরে মহিলাদের যে রাজনৈতিক যে প্রতিনিধিত্ব, সেটাকে কার্যত পঙ্গু করে দিয়েছেন বিরোধিতার কারণে। নিজেদের রাজনৈতিক স্বার্থে আখের গুছিয়ে তারা দেশের 50% যে জনগোষ্ঠী মহিলাদের যে প্রাপ্য অধিকার, তার থেকে তাদেরকে বঞ্চিত করলো। কিন্তু সেটা থাকবে না, আমি বারবার বলছি, আপনারা দেখবেন সেটা পাশ হবেই হবে। কংগ্রেস দল এবং ইন্ডিজোট দীর্ঘদিন ধরে মহিলা বিরোধী অবস্থান বজায় রাখছে, যা রক্ষণশীল, ভেরি ইম্পর্টেন্ট, যা রক্ষণশীল মিত্র ও প্রভাবশালী গোষ্ঠীগুলির দ্বারা প্রভাবিত। কারণ তার উদাহরণ আমি দিচ্ছি। আমার এখানে বিরোধী নেতা এখানে ছিলেন কংগ্রেসের থেকে, উনি বলছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম মহিলাদের প্রতি অবিচার করেছেন কিনা। যখন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে মুসলিম পুরুষদের যখন 3 তালাক করতেন, এই ত্যাগ করার পরে তাদের ভরণ পোষণের ঘটনা আপনারা সবাই জানেন এবং রায়কে তারা কার্যত অমান্যই করেছিলেন। তবে মৌলানাদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসলেন। আর সেটাকেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই 3 তালাক যখন সেটাকে অ্যাবলিশ করলেন, অবিচার মানে সারা জীবনের জন্য এই যে অবিচার হয়েছে তার নিষ্পত্তি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। তাহলে আপনাদের সময়ে কেন ভয় পেয়েছিলেন আপনারা? ওই মৌলবাদের জন্য আপনারা তখন সাহস পাননি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আমি আর বিস্তারিত আমি বলছি না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা ডিটেলস আলোচনা করতে 17 জনের মতো আলোচনা করেছেন। আমি আবারও যাই কনস্ট্রাকটিভ আলাপ হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি মাননীয় আমাদের বিরোধী দল নেতা জিতেন বাবু এবং যারা আজকে 17 জন আমাদের ট্রেজারি ব্রাঞ্চের বা অন্যান্য 25 জন যারাই এখানে আজকে এই বিষয়ে আলোচনা করেছেন, আমার মনে হয় এটার খুব প্রয়োজন ছিল এবং এটা নিড অফ দ্য আওয়ার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বিলটা ওখানে পেশ করেছেন, সংশোধনী যে বিল এনেছিলেন, তার প্রতি সমর্থন আমরা যে জানাতে পেরেছি বিলটিকে, আমার মনে হয় এই পবিত্র বিধানসভা, আমি আবারও সকল মাননীয়
এবং মাননীয় সদস্যবৃন্দের আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা দলমত নির্বিশেষে এই ঐতিহাসিক বিলটির জন্য যে মোশন আনা হয়েছে সেটাকে আমরা সমর্থন করি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রস্তাবটি এই যে বিল যেটা গণতন্ত্রকে আরো শক্তিশালী এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার হতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সবাইকে ধন্যবাদ এবং আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের স্পিকার মহোদয়কে যে উনি আমাকে এতক্ষণ সময় দিয়েছেন এই বিষয়ে আলোচনা রাখার জন্য। মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় সদস্যা তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় সহ 17 জন মাননীয় বিধায়ক কর্তৃক আনিত মোশনটি বুটে দিচ্ছি। মোশনটি হল with a view to further strengthening and safeguarding the constitutional rights of Indian women, this House calls for the establishment of a consensus among all parliamentary political parties of the country and earnestly urges the central government to take immediate steps to initiate the process of delimitation on the basis of the census of 2011 and simultaneously to undertake renewed efforts to amend the Constitution 131st Amendment Bill Nari Shakti Bandhan Adhiniyam with the objective of ensuring the implementation of reservation of 1/3 of the total seats for women in the Lok Sabha and the state legislative assemblies. যারা এই মোশনটির পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই মোশনটির বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি হ্যাঁ যারা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্যা তথা সরকারি মুখ্য সচেতক সহ 16 জন মাননীয় বিধায়ক বিধায়িকা কর্তৃক আনিত মোশনটি সভা কর্তৃক গৃহীত হল। একটি announcement. I inform the House that in accordance with Rule 262 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, 2 members have been included in the Select Committee constituted to examine the Tripura Ease of Doing Business Bill 2026, the Tripura Bill number 10 of 2026 very close, which was discussed in the House on 19 March 2026. Accordingly, in place of the earlier 9 members committee and 11 members Select Committee comprising the following honorable members is hereby announced. The members of the Select Committee are as follows: Srimati Shantana Chakma, Honorable Minister, Chairman; Sri Sushanta Chaudhary, Honorable Minister, Member; Sri Tinku Rai, Honorable Minister, Member; Sri Sudhanshu Das, Honorable Minister, Member; Sri Sudip Rai Varman, Honorable MLA, Member; Sri Binoy Bhushan Das, Honorable MLA, Member; Sri Chittaranjan Devarma, Honorable MLA, Member; Sri Dipankar Sen, Honorable MLA, Member; Sri Shalendra Sundranath, Honorable MLA, Member; Srimati Kallani Saha Rai, Honorable Government Chief Whip, Member; Srimati Nandita Devarma, Riyang, Honorable MLA, Members. The newly constituted Select Committee will examine the aforesaid bill and present its report in the 10th session of the 13th Tripura Legislative Assembly. সম্মানীয় সদস্য ও সদস্যবৃন্দ, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 9ম অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের এই একদিনের অধিবেশন সমাপ্তির প্রাক্কালে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অধিবেশনের সূচনাতেই আমরা গভীর শোকের সঙ্গে স্মরণ করেছি ত্রিপুরা সরকারের প্রাক্তন মাননীয় মন্ত্রী তথা এই বিধানসভার প্রাক্তন সদস্যা প্রয়াত
শ্রীমতী কার্তিকর্ণ দেববর্মা এবং ভারতবর্ষের সঙ্গীত জগতের কিংবদন্তি সুর সম্রাজ্ঞী শ্রীমতী আশা ভোসলের পরলোকগমন। ওনাদের কর্মময় জীবন, অসামান্য অবদান ও সাফল্য আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মৃতিচারণের মাধ্যমে আমরা ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি। এরপর নারী শক্তি অধিনিয়ম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ অব মোশন নিয়ে এই সভায় মাননীয় সদস্যবৃন্দ সহ মাননীয় মন্ত্রীগণ অত্যন্ত গঠনমূলক, তথ্যবহুল ও ফলপ্রসূ আলোচনা করেছেন। আলোচনায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মতামত ও যুক্তির সুস্থ উপস্থাপনা আমাদের গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে। পরিশেষে সবার সিদ্ধান্তক্রমে উক্ত মোশনটি গৃহীত হওয়া নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ। বিজনেস অ্যাডভাইজারি কমিটির সুপারিশ অনুযায়ী আজকের অধিবেশনে অন্য কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি নির্ধারিত না থাকায় সীমিত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং নির্ধারিত কর্মসূচি সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। এই একদিনের অধিবেশনকে সুস্থ, শৃঙ্খলা ও ফলপ্রসূভাবে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমি এই সভায় উপস্থিত সকল সম্মানীয় মন্ত্রী ও বিধায়কবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও এই অধিবেশনের সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভা সচিবালয়ের সচিব সহ সকল আধিকারিক ও কর্মীবৃন্দ, রাজ্য সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিধানসভা ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আরক্ষা দপ্তরের সদস্যবৃন্দ এবং সংবাদ পরিবেশনের দায়িত্বে নিয়োজিত সাংবাদিক বন্ধুদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে ওনাদের নিষ্ঠা ও দায়িত্ববোধ এই অধিবেশনকে সাফল্যমণ্ডিত করেছে। পরিশেষে এই হাউস সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে মাননীয় সদস্যগণের সক্রিয় সহযোগিতা ও গঠনমূলক অংশগ্রহণের জন্য আপনাদেরকে পুনরায় আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই মর্মে ঘোষণা করছি যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের এই একদিনের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলো। ধন্যবাদ। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कण्ठ कलकल निनाद करले भुजै धृतकरा
जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे